আপার রেসপিরেটরি ট্র্যাক্ট নেজাল ক্যাভিটি থেকে শুরু হয় এখানে ল্যারিংস পর্যন্ত। এরপরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটা হচ্ছে টাকিয়া, টাকিয়া থেকে মোটামুটি আমাদের লাঙ্গের গুলো পর্যন্ত, টাকিয়া থেকে নিচে দিকে সেটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে আবার একটু দেখানো হয়েছে যে রেসপিরেটরি ট্র্যাক্টটা শুরু। এখন রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে পজিটিভ অর্গানিজম গুলো দেখেন আগে। যদি অ্যাকুইড ব্রঙ্কাইটিস হয়ে থাকে, অ্যাকুইড ব্রঙ্কাইটিসের মধ্যে মোর দ্যান 90% হচ্ছে ভাইরাল। তার মধ্যে হচ্ছে রাইনোভাইরাস, অ্যাডেনোভাইরাস, মানে মোটামুটি ভাইরাল ইনফেকশন দ্বারা অ্যাকুইড ব্রঙ্কাইটিসটা হয়ে থাকে। কমন কোল্ড যেটা আছে, কমন কোল্ড নিয়ে যারা আসে আর কি, যে ডাইকফ নিয়ে আসছে, রানিনোস, রানিনোস ডাইকফ সাথে মাইল্ড ফিভার, এগুলো মোটামুটি 100% হচ্ছে ভাইরাল। ইনফ্লুয়েঞ্জা 100% ভাইরাল, ফেরিনজাইটিস 85% ভাইরাল হয়। আর অ্যাকুইড রাইনোসাইনোসাইটিস এটাও মোর দ্যান 90% ভাইরাল ইনফেকশন, অ্যালার্জি দ্বারা হতে পারে। তাহলে রেসপিরেটরি ইনফেকশন মেইনলি যদি আমরা পজিটিভ প্যাথোজেন গুলো দেখি, এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন থেকে হয়। ভাইরাল ইনফেকশনের পরবর্তীতে কি হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে 7 দিনে ভালো হয়ে যায়। যে হালকা সর্দি শুরু হয়েছে, নাক দিয়ে পানি পড়তেছে, জ্বর জ্বর হলো, তো ম্যাক্সিমাম 100 জনের মধ্যে দেখা যাবে 90 জনের 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে, কোনো অ্যান্টিবায়োটিক্সের দরকার নেই। আমাদের দেশে এখন সর্দি জ্বর দুটো একসাথে হলে একদিন দুই দিন, দুই দিনের পর কিন্তু সবাই azithromycin খেয়ে নিজেরা নিজেদের ট্রিটমেন্ট শুরু করে দেয়। তো এক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে থাকে ভাইরাল ইনফেকশন। তো সেই ভাইরাল ইনফেকশন থেকেই মোটামুটি কারো সুপার ইনফেকশন ডেভেলপ করতে পারে, মানে কারো ওটা থেকে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, কারো ক্ষেত্রে মানে প্রোডাক্টিভ কফ ডেভেলপ করতে পারে, অ্যাকুইড ব্রঙ্কাইটিস হতে পারে, ফ্যারিনজাইটিস হতে পারে। এই ক্ষেত্রে পজিটিভ অর্গানিজম গুলো কি, যদি ব্যাকটেরিয়া আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক্স করতেছি, তাহলে ভাইরাল নিয়ে চিন্তা করে আর আমাদের কোনো দরকার নেই। এটা যে আরেকটা মনে রাখবেন যে কোভিড নিউমোনিয়া, ওটা কিন্তু সর্বপ্রথম ভাইরাল। কোভিড কিন্তু একটা ভাইরাস, করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস থেকে ফার্স্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় ডাইকফ থেকে, ডাইকফের পরবর্তীতে কি করে ওইগুলো মানে ভাইরাস গুলো রেসপিরেটরি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গিয়ে ওটা লাং প্যারেনকাইমাকে ইনভলভ করে, লাং প্যারেনকাইমাকে ইনভলভ করার পরে নিউমোনিয়া ডেভেলপ করে। তো সর্বপ্রথম শুরুটা হয় কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশন দিয়ে শুরু হয়। আর কারো ক্ষেত্রে নন ভাইরাল কজের মধ্যে গ্রুপ এই স্ট্রেপ্টোকক্কাই থাকে, মানে গ্রাম পজিটিভ অর্গানিজম থাকে, আর হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম। গ্রাম নেগেটিভ অর্গানিজম মধ্যে আছে হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, সিরোমোনাস থাকতে পারে। কারো ক্ষেত্রে এটিপিক্যাল অর্গানিজমও চলে আসতে পারে, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া আসতে পারে, ক্লামাইডিয়া আসতে পারে, রিকেটসিয়া আসতে পারে। তাহলে আমাদের এখানে এতটুকু জানি যে আমাদের রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত এবং প্রোডাক্টিভ কফের আগ পর্যন্ত মানে মোটামুটি ভাইরাল ইনফেকশনে থাকে। সেক্ষেত্রে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন থাকে না, অ্যান্টিবায়োটিক্স না হলেও চলে। কিন্তু অ্যান্টিবায়োটিক্স কেন দেওয়া হয়, মানে কি যেমন কোভিডের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স প্রথম থেকে শুরু করা হয়েছে, কারণ আমরা জানি কোভিড যদিও প্রথম 4-5 দিন রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকতেছে, কিন্তু এর পরবর্তীতে ওটা মানে লাং প্যারেনকাইমাকে ইনভলভ করতেছে, লাং প্যারেনকাইমা ইনভলভ করে সেখান থেকে কোভিড নিউমোনিয়া তৈরি করতেছে। সেজন্য কোভিড অন ডায়াগনোসিস হওয়ার পর থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক্স শুরু করার কথা, এটিপিক্যাল কভারেজ অ্যান্টিবায়োটিক্স শুরু করার কথা কিছু কিছু গাইডলাইনে বলেছে। এখন তো কোভিড যেটা আছে সেটাও মানে ইনফ্লুয়েঞ্জার মতো, যে প্রাইমারি ইনফ্লুয়েঞ্জা এই অরবিতে যে সিম্পটম গুলো থাকতো ওইগুলোর মতো হয়ে গেছে। এখন আর ওইভাবে মানে প্রথম অবস্থায় যেভাবে একটা ছিল রিস্পেক্টর মানে ডিসকি একটা ভাইরাস ছিল, এখন ওই অবস্থাতে নাই, ওটা স্ট্রেন চেঞ্জ করতে 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 এখন একটা মোটামুটি উইক ভাইরাসে পরিণত হয়েছে। আপার রেসপিরেটরি ইনফেকশন কিছু ডেফিনিশন যদি আমরা দেখি, সাইনোসাইটিস, ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ দ্য ওয়ান অর মোর অফ দ্য প্যারানাসাল সাইনাস। ফ্যারিনজাইটিস, ইনফ্লামেশন অফ দ্য মিউকাস মেমব্রেন এন্ড আন্ডারলাইং টিস্যু অফ দ্য ফ্যারিংস। ফ্যারিংসের মধ্যে যদি ইনফ্লামেশন হয় সেটা ফ্যারিনজাইটিস। ল্যারিংসের মিউকাস মেমব্রেন ইনফেকশন ল্যারিনজাইটিস। এপিগ্লোটিসের মধ্যে ইনফেকশন সেটা এপিগ্লোটাইটিস। তাহলে ব্যাকটেরিয়া কজ অফ এআরআই অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশনের যদি আমরা কজটা দেখি, ভাইরাল ইনফেকশনটা হচ্ছে মেইনলি প্রিডমিনেন্ট কজ। ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়া কি থাকে, স্টাফ, স্টেপ এন্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জাটাই হচ্ছে কমন। মানে এতটুকু মনে রাখেন, গ্রাম পজিটিভ থাকে, গ্রাম নেগেটিভ থাকে। যেহেতু গ্রাম পজিটিভ নেগেটিভ দুটাই আছে, সেক্ষেত্রে আমাদের ব্রড স্পেকট্রাম কভারেজ দিতে হয়। মোস্ট কেস ভাইরাল, সো ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক্স লাগবে না। প্রোডাক্টিভ কফ প্লাস যদি গলা ব্যথা থাকে অথবা যদি জ্বর থাকে, তখন আমরা বুঝে নেব এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন বোঝার জন্য আমরা এই তিনটা সাইন একটু দেখবো, প্রোডাক্টিভ কফ প্লাস সোর থ্রোট প্লাস ফিভার। অ্যান্টিবায়োটিক্স কি, আগের মতো যেগুলো গ্রাম পজিটিভ নেগেটিভ কভারেজ আছে ওই ধরনের অ্যান্টিবায়োটিক্স, অ্যামোক্সিসিলিন, সেফিউরিক্সিন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, এগুলো হচ্ছে যদি ওরালি আপনি দেন আর কি, তাহলে এগুলোর মধ্যে থাকেন। সাথে আরেকটা অ্যাড করতে পারতেন, সিপ্রোফ্লোক্সাসিনও অ্যাড করা যেতে পারে। Luna, 37 years woman, came to you with history of fever, 6 days back, and productive cough for 2 days with sore throat. Her voice become changed. তার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মানে জ্বর ছিল 6 দিন আগে, আর 6 দিন পরে তার প্রোডাক্টিভ কফ ডেভেলপ করছে। তাহলে তার যে ফিভারটা ছিল ওটা একটা ভাইরাল ইলনেস ছিল। আপনাদের কাছে যে কোনো পেশেন্ট যখন ফিভার নিয়ে আসবে, সেক্ষেত্রে একটা হিস্ট্রি আগে নিয়ে নেবেন যে তার ফিভারের সাথে রানি নোজ আছে কিনা বা ছিল কিনা, ফিভার শুরু হওয়ার আগে ড্রাই কফ ছিল কিনা। যদি ড্রাই কফ আর রানি নোজের হিস্ট্রি দেয়, সেক্ষেত্রে আপনার ডায়াগনোসিস করতে ইজি হয়ে যাবে। মোটামুটি ওটাকে আপনি ভাইরাল ফিভারের মধ্যে ফেলে দিতে পারবেন। এবং ভাইরাল ফিভারের মধ্যে এটা কোভিডের কারণে হতে পারে, আদার্স এখন তো কোভিড ইনফ্লুয়েঞ্জা সবগুলো মোটামুটি সেম। তাহলে একটা পেশেন্ট তার 5-6 দিন আগে জ্বর ছিল, তার যদি সাথে রানি নোজও থাকতে পারে, এখানে ওটা লেখা হয় নাই। এখন জ্বর শেষ হয়ে যাওয়ার পরে তার প্রোডাক্টিভ কফ অথবা জি,
জি, তাহলে আমরা এখানে কথা বলছিলাম যে ভাইরাল ফিভার এবং ব্যাকটেরিয়াল ফিভার। তো এক্ষেত্রে কি হলো, একটা বিষয় মনে রাখবেন যে আমাদের নরমাল যে ফিব্রাইল যে কন্ডিশন যে পেশেন্ট গুলো আসে, এদের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত ফিভার কি হতে পারে, ইউটিআই থেকে। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ মিউটেশন, বার্নিং সেন্সেশন এসব হিস্ট্রি দেবে। আর টাইফয়েড হতে পারে, কিন্তু ওইগুলো তো থাকে না। একটা পেশেন্ট যদি রানিং নোজ নিয়ে আসে, ড্রাই কফ নিয়ে আসে, সাথে ফিভার থাকে, সেটাকে ভাইরাল ফিভার হিসেবে ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্রসিড করবেন। তো এখানে রুনার ক্ষেত্রে বলা হয়েছে তার 6 দিন আগে জ্বর হয়েছে, এখন 2 দিন আগে তার গলা ব্যথা এবং প্রোডাক্টিভ কফ, তার ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তার ডায়াগনোসিসটা কি হবে, তার ট্রিটমেন্টটা কি হবে? তো ভয়েস চেঞ্জ কোথায় হয়? ল্যারিঞ্জাইটিসের মধ্যে ভয়েস চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে তার ডায়াগনোসিসটা হচ্ছে ল্যারিঞ্জাইটিস। এখন ল্যারিঞ্জাইটিসের মধ্যে যদি ডায়াগনোসিস হয় ট্রিটমেন্ট কি? আমরা একটু আগে যে ট্রিটমেন্টগুলো পড়ে আসছি, এগুলো তো ওই যে ইএনটির মধ্যে পড়ে গেছে, ইএনটি ম্যানেজমেন্ট হবে। জাভেদ খান 42 ইয়ার্স মেল কেম টু ইউ উইথ ফলোইং সিম্পটমস। জাভেদের কি সমস্যা দেখেন? তার ল্যারিঞ্জাইটিস বা ল্যারিঞ্জাইটিস কি ওই মেন্থলটা কি প্রিফার করা যাবে, মানে পেশেন্টের কি মেন্থলের যে ভাবটা নেওয়ার যে কথাটা থাকে? যদি কাশি থাকে সেক্ষেত্রে তো আপনি দিতে পারেন। মেন্থলটা মোটামুটি যদি ল্যারিঞ্জাইটিস এসব সমস্যার মধ্যে যদি কফ থাকে, ওই ক্ষেত্রে মোটামুটি গলাটা একটু ক্লিয়ার করে দেয়, দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেবেন। আমরা এখানে সিম্পটোমেটিক ম্যানেজমেন্টটা তো খুব আলোচনা করতেছি না, অ্যান্টিবায়োটিক্সটা কথা বলতেছি আর কি। সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট আপনি মেন্থল দিতে পারেন, প্রোডাক্টিভ কফের যে সিরাপগুলো আছে সেগুলো অবশ্যই দিবেন। হয়তো এমব্রক্সল দিবেন, এমব্রক্সল পাওয়া যায়, অথবা মিউকোলিড দিবেন, যেটা মানে ব্রোমহেক্সের গ্রুপের আর কি, ওখান থেকে একটা দিতে পারেন। আমরা এখানে জাভেদের কেসটা দেখি। জাভেদের বয়স 42 বছর। তো জাভেদের যে সমস্যাটা দেখা যাচ্ছে, তার রানিং নোজ আছে, হেডেক আছে, কফ আছে, ফ্যাটিক, সারা শরীর দুর্বল, চিলস এন্ড ফিভার। তার বয়সের মধ্যে কোনো সমস্যা নাই, মানে শর্ট শর্ট আছে, যেহেতু তার বয়স নরমাল, স্পিকিং নরমাল। এই ক্ষেত্রের মধ্যে আমরা যদি তার ডায়াগনোসিস করি, সেক্ষেত্রে আমরা সেটা কেস অফ ফ্যারিঞ্জাইটিসের মধ্যে রাখতে পারি। তাহলে ফ্যারিঞ্জাইটিস বলি, ল্যারিঞ্জাইটিস বলি, ট্রিটমেন্টটা সেম। তো ট্রিটমেন্ট অফ ল্যারিঞ্জাইটিস এন্ড ফ্যারিঞ্জাইটিস ওই যে আগেরটাই দেখেন, এজিথ্রোমাইসিন আমরা দিতে পারি, যেহেতু প্রোডাক্টিভ কফ হচ্ছে আমরা এজিথ্রোমাইসিন দিতে পারি, স্যাপোটেল দিতে পারি, অ্যামোক্সিসিলিন দিতে পারি, সাথে আমরা যদি ডক্সিসাইক্লিন দিতে চাই সেটাও আমরা দিতে পারবো। কোভিডের ক্ষেত্রে কোনটা দেওয়া হয়েছে? কোভিডের ক্ষেত্রে মেইনলি এজিথ্রোমাইসিন এন্ড ডক্সিসাইক্লিনকে ওরালি, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট ওরাল ছিল ততক্ষণ পর্যন্ত এজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন এন্ড অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিডকে প্রিপেয়ার করা হয়েছে। এজিথ্রোমাইসিন এই কারণে দেওয়া হয়েছে যাতে কোনো এটিপিক্যাল ইনফেকশন ডেভেলপ না করে। তো এসব ক্ষেত্রে ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এআরআই, এসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স ম্যানেজমেন্টের সাথে সিম্পটোমেটিক ম্যানেজমেন্টটা দিতে হবে। তো সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট কি? ড্রাই কফের জন্য সিরাপ মিরাকফ অথবা ব্রোফেক্স পাওয়া যায়, বিউটামিরেট। আর হচ্ছে ড্রাই কফটা ডেক্সট্রোমেথোফেন থেকে ব্রোফেক্স, আর বিউটামিরেট সাইড থেকে মিরাকফ। এগুলো হচ্ছে কফ সাপ্রেসেন্ট, যে আমাদের যে সিএনএস যে কফ সেন্টারটা আছে ওই সেন্টারকে সাপ্রেস করে দেয়, তখন আর কাশি আসে না। আর প্রোডাক্টিভ কফের জন্য আপনি এমব্রক্সল গ্রুপ থেকে দিতে পারেন অথবা ব্রোমহেক্সিন থেকে দিতে পারেন। দুইটাই মোটামুটি সমান কাজ করে। কারো ক্ষেত্রে এমব্রক্স খুব ভালো কাজ করে, কারো ক্ষেত্রে দেখা গেছে এমব্রক্সে কাজ করতেছে না, মিউকোলিড দিচ্ছে, সেক্ষেত্রে মিউকোলিড কাজ করতেছে। এখন প্রোডাক্টিভ কফের মধ্যে আরেকটা আছে এসিটাইল সিস্টেম, বিসফোটিন অর মিউকোমিস্ট নামে পাওয়া যায়। ওটা একটা ক্যাপসুল মানে হাফ গ্লাস ওয়াটারের মধ্যে ডিজলভ করে তারপরে সকালে একটা রাত্রে একটা নেওয়া হয়। কোভিডের সময় ওটা অনেক বেশি ব্যবহার হয়েছে। এবার আমরা আসি নিউমোনিয়া, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। নিউমোনিয়াটা আলোচনা করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো। আজকে নিউমোনিয়াটা আমরা একটু আলোচনা করি। তো নিউমোনিয়া তো আমরা জানি, নিউমোনিয়া কাকে বলে? ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। তো নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড হতে পারে। টিপিক্যাল নিউমোনিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে নিউমোনিয়া মানে কি? ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। এটা নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে। তো কমিউনিটি অ্যাকোয়ার্ড বলতে কি, মানে হসপিটালের বাইরে যেগুলো আছে সেগুলোকে ধরেন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে কি হচ্ছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, টিপিক্যাল নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া যদি টিপিক্যাল ব্যাকটেরিয়া দ্বারা যদি হয় তাহলে টিপিক্যাল নিউমোনিয়া। এটিপিক্যাল নিউমোনিয়া কখন বলবো? যদি এটিপিক্যাল অর্গানিজম দিয়ে ইনফেকশনটা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে এটিপিক্যাল নিউমোনিয়া বলবো। এটা একটু বুঝতে চেষ্টা করবেন, মানে খুবই ইম্পর্টেন্ট কথা, যে কখন আমরা টিপিক্যাল নিউমোনিয়া বলবো, কখন এটিপিক্যাল নিউমোনিয়া বলবো। এগুলো তো ব্যাকটেরিয়া তো আইসোলেট করা যায় না, লাংস থেকে কি ব্যাকটেরিয়া আইসোলেট করা যায় যে আমরা টিপিক্যাল কিভাবে বলবো? তাই আমাদেরকে ক্লিনিক্যাল ফাইন্ডিং এর উপরে ভিত্তি করে এটিপিক্যাল ডায়াগনোসিস করতে হবে। তাহলে টিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে কি থাকে? টিপিক্যাল কিছু ফিচার্স থাকে, আর এটিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে এটিপিক্যাল কিছু ফিচার্স থাকে। টিপিক্যাল নিউমোনিয়া ফিচার্সটা কি একটু দেখেন। হাই ফিভার, মানে ফিভার হবে এটা 100, 2, 3, 4 এমন থাকতে পারে পেশেন্টের। চেস্ট পেইন থাকবে, কফ থাকবে হুইচ ইজ ইউজুয়ালি প্রোডাক্টিভ। এরপরে শর্টনেস অফ ব্রিদিং থাকবে। এই কয়েকটা জিনিস মনে রাখেন, প্রোডাক্টিভ কফ, হাই ফিভার, চেস্ট পেইন, সাথে হচ্ছে শর্টনেস অফ ব্রিদিং, আর হচ্ছে লোবার কনসলিডেশন অন চেস্ট এক্সরে। এক্সরে করলে যে কোনো একটা লোবের মধ্যে সাইন অফ কনসলিডেশন দেখা যাবে। তাহলে একটু মনোযোগ দিয়ে একটু বুঝতে চেষ্টা করেন, টিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে কি থাকবে? হাই গ্রেড ফিভার থাকবে, চেস্ট পেইন থাকবে, প্রোডাক্টিভ কফ থাকবে, আর লোবার নিউমোনিয়া থাকবে। এক্সরেতে একটা জায়গাতে কনসলিডেশন থাকবে। আর এটিপিক্যাল নিউমোনিয়াতে ক্লিনিক্যাল ফিচারসটা থাকবে কিন্তু লেস সিভিয়ার ইলনেস। একটা বিষয় মনে রাখেন, টিপিক্যাল নিউমোনিয়া এবং এটিপিক্যাল নিউমোনিয়া দুইটার মধ্যে কোনটা ভালো? দুইটার মধ্যে টিপিক্যাল নিউমোনিয়াটা ভালো, মানে এটার প্রোগ্রেস ভালো, ইমপ্রুভমেন্ট ভালো। কিন্তু এটিপিক্যাল নিউমোনিয়া এটা পেশেন্টের মধ্যে সাইন সিম্পটমস খুব একটা থাকে না। পেশেন্টের সাইন সিম্পটমস থাকবে লেস সিভিয়ার ইলনেস, তার হালকা গলা ব্যথা, হেডেক থাকতে পারে, মাইল্ড ফিভার থাকবে, ড্রাই কফ থাকবে, হ্যাঁ, জেনারেলাইজ উইকনেস থাকতে পারে, কিন্তু হাইব্রিড ফিভার থাকবে না। আমাদের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে কি, যদি জ্বর অনেক বেশি থাকে, বুকে ব্যথা অনেক বেশি, সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, কিন্তু লেস সিভিয়ার ইলনেস হলে সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। এই কারণে এই বছর যেটা হয়েছে কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন যে পেশেন্ট জ্বর হয়েছে, 5-7 দিন আগে জ্বর হলো আর হালকা ড্রাই কফ, 7 দিন পরে হঠাৎ করে দেখা গেছে যে মানে তার একটু শরীর খারাপ লাগতেছে, মাসল উইকনেস, জেনারেলাইজ উইকনেস, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নেওয়ার পরে একটা এক্সরে করা হলো। এক্সরে করার পরে দেখা যাচ্ছে যে প্যাচি অপাসিটি, মানে খুব একটা অন্যরকম যে কনসলিডেশন এরকম কিছু নাই। স্যাচুরেশন সকালে 99% ঠিক আছে, কিন্তু রাতে হঠাৎ করে এটা 70% এর মধ্যে চলে আসছে, এরপরের দিন হঠাৎ করে 60% এর মধ্যে চলে আসছে। তো এগুলো কেন হয়েছে? এসব ক্ষেত্রে কোভিডের মধ্যে যে নিউমোনিয়াটা হয়েছে, এই ক্ষেত্রে এটিপিক্যাল নিউমোনিয়াটা সবচেয়ে বেশি ডেভেলপ করেছে। এটিপিক্যাল নিউমোনিয়া ডেভেলপ করার কারণে পেশেন্ট প্রথম 6-7 দিন জ্বরের অবস্থা খুব ভালো ছিল, মানে হাঁটা চলাফেরা সবকিছু করতে পারতেছে, লেস সিভিয়ার ইলনেস ছিল, তার মধ্যে হয়তো একটু ড্রাই কফ ছিল, আর তার ইলনেসটা খুব হাই গ্রেড ফিভার ছিল না, চেস্ট পেইন ছিল না, প্রোডাক্টিভ কফ ছিল না। তো দেখতে মনে হয়েছে তার মাইল্ড ফিভার, তার খুব একটা সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে তার সাডেনলি সবকিছু একসাথে সাপ্রেস করে ফেলেছে।
তো টিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে কমন অর্গানিজম টিপিক্যাল অর্গানিজম গুলো স্ট্রেপ্টোকক্কাস, হিমোফিলাস, স্টাফিলোকক্কাস। আর এটিপিক্যালের মধ্যে এটিপিক্যাল অর্গানিজম যেগুলো আছে ক্লামাইডিয়া, এরপর মাইকোপ্লাজমা, লিজিওনেলা আছে, আর ভাইরাস থাকতেছে। এখন চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে টিপিক্যালের মধ্যে প্রোডাক্টিভ কফ থাকবে, চেস্ট পেইন থাকবে, হাই গ্রেড ফিভার থাকবে, আর এক্স-রে ফাইন্ডিং আমরা পাবো লোয়ার কনসলিডেশন। আর এটিপিক্যালের মধ্যে প্যাচি ব্রঙ্কোনিউমোনিয়া, প্যাচি অপাসিটি পাবো। তাহলে নিউমোনিয়ার এখানে কয়েকটা ক্লাসিফিকেশন দেখানো হলো: অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড, এরপর এসপিরেশন নিউমোনিয়া, নোজোকোমিয়াল নিউমোনিয়া অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কজ কি? সেক্ষেত্রে দেখেন আমরা আগে আলোচনা করে এসেছি, হসপিটাল অ্যাকোয়ার্ডের মধ্যে সবসময় আমরা ফার্স্ট যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে সিউডোমোনাস। সিউডোমোনাস চিন্তা করবো। একটা পেশেন্ট হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আপনি কখন বলবেন? পেশেন্ট মনে করুন ডেঙ্গু নিয়ে হসপিটালে গেল, তো ডেঙ্গুতে তো কোনো সমস্যা নাই, ডেঙ্গুতে মোটামুটি ফুড সাপোর্ট দিলে পেশেন্ট ভালো হয়ে যাবে। এখন ডেঙ্গু নিয়ে হসপিটালে ভর্তি হওয়ার 2 দিন পরে তার নিউমোনিয়া ডেভেলপ করছে, তখন সেটাকে বলা হবে নোজোকোমিয়াল নিউমোনিয়া অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। রিস্ক ফ্যাক্টর হচ্ছে রিসেন্ট হসপিটালাইজেশন অফ অ্যাটলিস্ট 2 ডেজ, নার্সিং হোম ও লং টার্ম কেয়ার ফ্যাসিলিটি রেসিডেন্ট। যারা রিসেন্ট অ্যান্টিবায়োটিক থেরাপি পেয়েছে, কেমোথেরাপি পেয়েছে, তাদের ক্ষেত্রে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি গ্রাম নেগেটিভ একটা অর্গানিজম চিন্তা করি, সিউডোমোনাস মাথায় রাখতে হবে। সিউডোমোনাস মাথায় রাখতে সুবিধা কি? সিউডোমোনাস কভারেজ দিলে অন্যান্য গ্রাম নেগেটিভ কভারেজ হয়ে যাবে, কিন্তু অন্যান্য গ্রাম নেগেটিভ কভারেজ দিলেই সিউডোমোনাস কভারেজ হবে না, সেজন্য সিউডোমোনাস কভারেজ দিতে হবে। এটা দেখেন এখানে হচ্ছে রাইট লোবের মধ্যে, হ্যাঁ মানে লাংস, এটা রাইট লাংস, রাইট লাংসের মধ্যে এখানে যে মিডল এন্ড আপার জোনের মধ্যে একটা কনসলিডেশন দেখা যাচ্ছে। যে এখানে মানে নরমাল লাং কারেন্ট টাইমটা কি এখানে এগুলো হচ্ছে মানে কালো কালো দেখা যাচ্ছে, আর এখানের মধ্যে মানে কনসলিডেশন, এখানে ফ্লুইড জমে গেছে, সেখানে এখানে একটা সাদা একটা মানে অপাসিটি এখানে দেখা যাচ্ছে, একটা ওপেক একটা কনসলিডেশনটা এখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে রাইট লাংয়ের মধ্যে লোবার নিউমোনিয়া, তাহলে এটা কি টিপিক্যাল নিউমোনিয়া পড়বে না টিপিক্যাল নিউমোনিয়া হবে? টিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া। আর যদি আমরা এটা দেখি যে এখানে যে পুরাটা লাংস জুড়ে দেখেন একটা বিষয় ক্লিয়ার ভাবে একটু চিন্তা করেন, এখানে তার এতটুকু জায়গার মধ্যে দেখা যাচ্ছে এখানে অপাসিটি ডেভেলপ করছে, কনসলিডেশন হয়েছে, কিন্তু তার লেফট লাং পুরাটাই কিন্তু ভালো। আবার রাইট লাংয়ের এটা এখানেও যদি সমস্যা, কিন্তু নিচের দিকেটাও ভালো, একবারে আপার জোনটাও ভালো, জাস্ট মিডল জোনের মধ্যে একটু সমস্যা দেখা যাচ্ছে। তাহলে তার মোটামুটি অন্য অবস্থাটা কিন্তু তার ভালো আছে। তাই অ্যান্টিবায়োটিক দিয়ে যদি এটাকে আমরা হিল করতে পারি, এটা যদি সুস্থ হয়, পেশেন্ট রিকভার হয়ে যাবে। তাহলে এখানে ক্ষেত্রে তার মানে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার কোনো চান্স নাই, কারণ তার এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে সব জায়গা থেকে তার গ্যাসেস এক্সচেঞ্জ এরিয়াগুলো মোটামুটি সবটাই ভালো। যদি আমরা এটাকে যদি এটা এই লাংটা 50% ধরি, এই লাংটা 50% ধরি, তাহলে এখানে 50% এই লাংসের মোটামুটি জাস্ট 20% না, 20% থেকে কম, 15%, 15% মতো হয়তো তার মানে এখানে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে গ্যাসেস এক্সচেঞ্জ হবে না। আর 85% দ্বারা গ্যাসেস এক্সচেঞ্জ হবে, পেশেন্টের অবস্থা মানে সাডেনলি খারাপ হওয়ার কোনো চান্স নাই। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে পুরাটা লাঞ্চ জুড়ে একটা কাঁচকে যদি আপনি একটা কাঁচের গ্লাস যদি হাত থেকে ফ্লোরে ফেলে দেন, বড় একটা গ্লাস, তখন এটা ভেঙে মানে যে একটা অবস্থা তৈরি করে, হ্যাঁ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স বলা হয় আর কি, প্যাচি অপাসিটিটা ডেভেলপ করতেছে। এখানে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে, মানে ওভারঅল লাং একটা প্যাচি অপাসিটি দেখা যাচ্ছে। এই যে এখানে সাদা, এখানে সাদা হয়ে আছে, এখানে অপাসিটি, এখানে অপাসিটি, এখানে মানে পুরা লাংসের মধ্যে মানে আমরা যদি দেখি পুরাটা এখানের মধ্যে দেখা যাচ্ছে, এখানের মধ্যে মানে এই যে ছোট ছোট সব জায়গাতেই অপাসিটি ডেভেলপ করছে। তাহলে যদি ওভারঅল চিন্তা করি, এখানে সব জায়গাতেই মানে একটু ভালো একটু খারাপ, একটু ভালো তো একটু খারাপ, এখানের মধ্যে কি হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ হতে খুব প্রবলেম হচ্ছে। তাহলে এই পেশেন্টের চেস্ট পেইন হয় নাই কেন? চেস্ট পেইন হয় নাই কারণ তার তো কোনো চেস্টের একটা জায়গাতে খুব বেশি মডারেটলি ড্যামেজ হয় নাই, মানে লাংসের একটা জায়গাতে মডারেটলি ওইভাবে মানে কনসলিডেশন তৈরি হয়েছে, যার কারণে তার চেস্ট পেইন হয় নাই। তার টোটালি সিস্টেমিক ফিচার জেনারেলাইজ উইকনেস তৈরি হয়েছে, ড্রাই কফ তৈরি হয়েছে। আর যখন এটা যায় আজকে অল্প রাত্রে অল্প, হঠাৎ দেখা গেছে কি হয়েছে, মানে সাইটোকিন স্ট্রং, মানে সাডেনলি ইনফ্লামেশনের পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায়, তখন এই পুরাটাকে ইনভলভ করতে তার 12 ঘন্টাও লাগবে না। এই কারণে এটা তো পুরো এদিকে সাপোজ একটু আছে, এদিকে একটু আছে, এদিকে একটু আছে, এদিকে একটু আছে, এখন এগুলো একসাথে যদি সবগুলো ব্যাকটেরিয়া মানে সাইটোকিন স্ট্রং করে একসাথে সবগুলো ইনফ্লামেটরি মিডিয়েটর যদি অ্যাক্টিভ করে দেয়, অল্প কয়েক ঘন্টার মধ্যে পুরো লাংস ড্যামেজ করার মতো মানে ক্যাপাসিটি রাখে। এই কারণে সকালেও যদি ভালো থাকে, রাত্রে খারাপ হয়ে যেতে পারে এই টিপিক্যাল নিউমোনিয়াগুলো। আর কোভিডের মধ্যে এটাই হয়েছে, এই টিপিক্যাল নিউমোনিয়াটাই বেশি হয়েছে, ওইগুলো নরমাল অ্যান্টিবায়োটিক্সও কাজ করে নাই। যে টিপিক্যাল অর্গানিজমগুলো এখানে আসছে, টিপিক্যাল অর্গানিজমগুলো এসে এখানের মধ্যে মোটামুটি কলোনি ফর্মেশন করছে, হঠাৎ করে পেশেন্টের কন্ডিশন খারাপ করে ফেলছে। তাহলে টিপিক্যাল নিউমোনিয়া আর এটিপিক্যাল নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের যদি একটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট যদি মনে রাখতে হয়, সেটা হচ্ছে যদি এক্স-রে ফাইন্ডিং এর মধ্যে এক জায়গায় থাকবে কনসলিডেশন, আরেক জায়গায় থাকবে প্যাচি অপাসিটি। এখন নিউমোনিয়া চিকিৎসাটা কিভাবে করবেন? তাহলে আপনারা তো টিপিক্যাল আর টিপিক্যাল নিউমোনিয়া বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা দরকার, যে নিউমোনিয়া চিকিৎসাটা আমরা কিভাবে করব? কার্ভ 65 স্কোর থেকে চিকিৎসা করা ভালো। নিউমোনিয়া চিকিৎসা হবে সবসময় কার্ভ 65 স্কোর। আর কার্ভ 65 স্কোর তো ফিফথ ইয়ারে সবাই এটা মোটামুটি প্রফে বাইরে পড়ে সবাই এটা দিয়ে আসছেন। এটা কনসেপ্টটা এখন ক্লিয়ার করিনি, আশা করি এখন কনসেপ্টটা এমন ভাবে আপনাদের ক্লিয়ার হবে, আর কখনো এটা বলবেন না। কার্ভ 65 বলতে কি বোঝায়? কার্ভের সি বলতে, সিতে হচ্ছে কনফিউশন। হ্যাঁ, এগুলো কার্ভের মধ্যে দেখেন CURB, এখানে চারটা অক্ষর, 65 একটা পাঁচটা, তো পাঁচটার মধ্যে প্রতিটার জন্য 1 পয়েন্ট করে আছে। তো কার্ভের সি হচ্ছে কনফিউশন, কনফিউশনের জন্য 1 পয়েন্ট, 1 পয়েন্ট। ইউ হচ্ছে ইউরিয়া, কারো যদি ব্লাড ইউরিয়া যদি মোর দ্যান 7 মিলিমোল পার লিটার থাকে, তাহলে তাকে 1 পয়েন্ট দেওয়া হবে। আর হচ্ছে রেসপিরেটরি রেট। তো নিউমোনিয়াতে রেসপিরেটরি রেটটা খুব বেড়ে যায়, কারণ নিউমোনিয়াতে গ্যাসেস এক্সচেঞ্জটা যেভাবে হওয়ার কথা ওইভাবে হয় না, সেই কারণে রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায়, যাতে করে অক্সিজেন বেশি করে ডেলিভারি দিতে পারে। তো রেসপিরেটরি রেট যদি 30 এর উপরে চলে যায়, অ্যাবভ 30, তাহলে সেক্ষেত্রে পয়েন্ট হচ্ছে 1। এরপরে আসেন যদি বিতে ব্লাড প্রেশার, তাহলে সি কনফিউশন, ইউতে ইউরিয়া, এরপরে আর রেসপিরেটরি রেট। ব্লাড প্রেশার হচ্ছে যদি 90/60 কমে যায়, তাহলে মানে যদি পেশেন্ট শকে থাকে, তাহলে কার্ভ 65 স্কোরের মধ্যে যে জিনিসটা আপনি চিন্তা করবেন, এক হচ্ছে সি হচ্ছে কনফিউশন, পেশেন্টকে কথা জিজ্ঞেস করতেছেন একটা, সে উত্তর দিচ্ছে আরেকটা, তাহলে বুঝতে পারবেন তার 1 পয়েন্ট হয়ে গেছে। আর যদি পেশেন্টকে ধরেন আপনি জিজ্ঞেস করছেন আপনি এখন কোথায় আছেন, হসপিটালে আসার পরে পেশেন্ট বলে আমি তো এখন হসপিটালে আছি, বা এই জায়গাটার নাম কি জিজ্ঞেস করেন, মানে পেশেন্টের মোটামুটি ঠিক আছে কিনা, কনফিউশন কিনা, এই জিনিসটা ক্লিয়ার হলেন। কথাবার্তা বলতে পারলে সেই কনফিউশন না, সেই ডাক্তারের কাছে আসছে, এগুলো বলতে পারলে তার এই 1 পয়েন্ট লস। এখন ক্লিনিক্যালি আপনি তাকে দেখতে হবে ইউরিয়া 7 মিলিমোল, এখন ইউরিয়ার জন্য আপনি তাকে ল্যাবে পাঠাতে হবে। তো ল্যাবে পাঠাবেন কিনা, তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করবেন যে লাস্ট 6 ঘন্টার মধ্যে তার ইউরিন আউটপুট হয়েছে কিনা। যদি লাস্ট 6 ঘন্টার মধ্যে তার ইউরিন আউটপুট হয় 6 থেকে 8 ঘন্টার মধ্যে, তাহলে মোটামুটি তার ইউরিয়া নরমাল আছে। যদি 6 ঘন্টা বেশি সময় ধরে তার ইউরিন আউটপুট হচ্ছে না, সে প্রচুর পানি খেয়েছে তারপরেও তার ইউরিন আউটপুট হচ্ছে না, হ্যাঁ অনেক সময় আউটপুট হচ্ছে না
না বলতে কি এমনি সে চেষ্টা করতেছে পানি খাচ্ছে তারপরেও হচ্ছে না, সেটা এখানে হিসাব হবে আর কি। যদি নরমাল ইউরিন আউটপুট হয়, হ্যাঁ যেমন পানি 1 লিটার খেয়ে ফেললো, তার আধা ঘন্টা পরে তার ইউরিন আউটপুট হলো, তাহলে বুঝবেন যে তার ইউরিয়া লেভেলটা নরমাল আছে। তো সেরাম ইউরিয়াটা 7 এর বেশি যদি হয়, মানে 6 ঘন্টার বেশি তার প্রস্রাব হচ্ছে না, ইউরিন আউটপুট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ইউর থেকে 1 পয়েন্ট ধরা হবে। রেসপিরেটরি রেট 30 এর উপরে হলে 1, আর ব্লাড প্রেশার যদি পেশেন্ট যদি শকে থাকে তাহলে 1, আর পেশেন্টের এজ যদি বয়স যদি 65 এর বেশি হয় তাহলে 1 পয়েন্ট। তাহলে টোটাল কয়টা পয়েন্ট হলো? 1 2 3 4 5। এখন আসেন ট্রিটমেন্টটা কিভাবে দিবেন, এটা জানার সুবিধা কি? পেশেন্টের কার 65 স্কোরটা যদি 0 থেকে 1 হয়, তাহলে তার মোটামুটি রিস্ক গ্রুপের মধ্যে তার লো রিস্ক, মানে তার ট্রিটমেন্টটা চলবে বাসায় ট্রিটমেন্ট, হোম ট্রিটমেন্ট, ওপিডি ট্রিটমেন্ট। কার 64 স্কোর যদি 2 হয়, তাহলে মোটামুটি এসবদের মর্টালিটি রেটটা হচ্ছে 9.2%। এসব পেশেন্টকে আপনি মানে ওয়ার্ডে রেখে ম্যানেজমেন্ট করবেন। যার কার 65 স্কোর 2 হবে তাকে হসপিটালাইজেশন করবেন, হসপিটালে রেখে ওয়ার্ডে রেখে ট্রিটমেন্ট করবেন। যার কার 65 স্কোর 3 থেকে 5 হবে, মানে 3 টু অ্যাবভ, তাকে তার ট্রিটমেন্টটা হবে কোথায়? তার ট্রিটমেন্টটা হবে মোটামুটি এসটিইউ অথবা আইসিইউতে তার ট্রিটমেন্টটা হবে, এবং তাকে সিভিয়ার নিউমোনিয়া হিসেবে ডায়াগনোসিস, সিভিয়ার নিউমোনিয়া হিসেবে তার ট্রিটমেন্ট হবে। তাহলে আমরা দেখলাম যে 0 থেকে 1 হলে তাকে হোম ট্রিটমেন্ট, 2 হলে তাকে হসপিটাল ট্রিটমেন্ট, 3 হলে তার ট্রিটমেন্টটা হবে আইসিইউতে। এবার আসেন এটা কয়েকটা সিনারিও দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিসিশন অ্যাকর্ডিং টু কার 65 স্কোর, যে কার 65 এর স্কোর যদি 0 থেকে 1 হয় তাহলে একটা ওরাল অ্যান্টিবায়োটিক্স, তাই না? যদি কার 65 এর স্কোর যদি 2 হয়, 2 হলে আপনি দুইটা অ্যান্টিবায়োটিক্স দিবেন, একটা টিপিক্যাল কভারেজ এবং একটা এটিপিক্যাল কভারেজ, দুইটাই আপনি ওরালি দিতে পারেন যদি স্কোর 2 হয়। আর স্কোর যদি 3 হয়, স্কোর যদি 2 হয়, দুইটা অ্যান্টিবায়োটিক্স, একটা টিপিক্যাল কভারেজ, একটা এটিপিক্যাল কভারেজ। আর স্কোর যদি 3 হয় তাহলে দুইটা অ্যান্টিবায়োটিক্স দিবেন, একটা এট লিস্ট আইভি হবে অথবা দুইটাই আইভি। আর যদি স্কোর 4 আর 5 হয় তাহলে তাকে আইসিইউতে রেখে ম্যানেজমেন্ট করা হবে। তাহলে এটা একটু মনে রাখবেন, স্কোর 0 থেকে 1 একটা অ্যান্টিবায়োটিক্স, স্কোর 2 দুইটা অ্যান্টিবায়োটিক্স, দুইটা ওরালি দিতে পারবেন, একটা টিপিক্যাল কভারেজ, একটা এটিপিক্যাল কভারেজ। স্কোর যদি 3 হয় তাহলে দুইটা অ্যান্টিবায়োটিক্স, একটা এট লিস্ট আইভি অথবা দুইটাই আইভি দিবেন, মানে যেটা আমরা বললাম যে ওয়ার্ডে রেখে ম্যানেজমেন্ট করা। আর 4 আর 5 হলে আইসিইউতে ম্যানেজমেন্ট হবে। এটিপিক্যাল ইনফেকশন, এখানে মধ্যে সাইন সিম্পটমসটা কি থাকবে? এটিপিক্যাল ইনফেকশনের মধ্যে থিন স্পুটাম, নন প্রোডাক্টিভ কফ, মেলাইস, আর্থালজিয়া, ভাইরাল ইনফেকশনের সাইন সিম্পটমস গুলো পাওয়া যাবে। আচ্ছা, আরএক্স অফ টিপিক্যাল নিউমোনিয়া, যদি কার 65 স্কোরটা 1 হয় তাহলে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিবেন, যেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কভারেজ আছে, স্পেশালি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কভারেজ আছে। ড্রাগ অফ চয়েস হচ্ছে যদি আপনি শুধুমাত্র একটা ড্রাগস দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড অথবা এজিথ্রোমাইসিন অথবা লিভোফ্লক্সাসিন। আর যদি সেফালোস্পোরিন গ্রুপ থেকে দিতে চান সেক্ষেত্রে সেফিউরক্সিন। কিন্তু আমাদের ড্রাগ অফ চয়েস রাখা দরকার অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড অথবা এজিথ্রোমাইসিন, এই দুইটা 1 আর 2 থেকে। লিভোফ্লক্সাসিন রিজার্ভ রাখা হবে টিবির জন্য, কিন্তু কেউ যদি দেয় দিতে পারবে। এবারে কয়েকটা সিনারিও দেখলে কার 65 স্কোরের এটা আপনারা বুঝে যাবেন, একটু মনোযোগ দিয়ে। এখানে আমরা নার্গিস 27 ইয়ার্স ওল্ড কেম ইন হসপিটাল উইথ সিম্পটমস অফ প্রোডাক্টিভ কফ। নার্গিসের সমস্যা কি? প্রোডাক্টিভ কফ, চেস্ট টাইটনেস, বিপি 120/90, ইউরিন আউটপুট নরমাল, অন এক্সামিনেশন রেসপিরেটরি রেট হচ্ছে 18 ব্রিথ পার মিনিট, অনস্কালটেশন ক্রিপিটেশন প্রেজেন্ট। তাহলে ক্রিপিটেশন যেহেতু প্রেজেন্ট তাহলে তার এটা হচ্ছে মানে নিউমোনিয়া। এখন নিউমোনিয়ার মধ্যে কোন ধরনের নিউমোনিয়া কার 65 স্কোর দিয়ে আপনি হিসাব করতে হবে। তাহলে কারের মধ্যে হচ্ছে কার প্রথম সিতে হচ্ছে কনফিউশন। নার্গিস যেহেতু একই হসপিটালে হেঁটে এসেছে তাহলে নার্গিসের কোনো কনফিউশন নাই, তাহলে কনফিউশনের জন্য যে 1 মার্ক সেই 1 মার্ক সে পাচ্ছে না। সিম্পটমস অফ প্রোডাক্ট, এরপরে আর সিইউ, ইউ তো হচ্ছে ইউরিন আউটপুট, তার ইউরিন আউটপুট নরমাল, মানে গত 6 ঘন্টার ভিতরে তার ইউরিন আউটপুট হয়েছে, তাহলে মানে সেরাম ইউরিয়ার যে পয়েন্টটা সে ওই পয়েন্টটাও পাচ্ছে না। এরপরে রেসপিরেটরি রেট যদি 30 এর বেশি হতো তাহলে তার পয়েন্ট হতো 1, কিন্তু রেসপিরেটরি রেটটা হচ্ছে 18, সেটা হচ্ছে না। সর্বশেষ হচ্ছে বিপি, বিপি পেশেন্ট যদি শকে থাকে তাহলে 0.1, কিন্তু তার বিপি হচ্ছে 120/90, মানে বিপি নরমাল। এরপরে 65, কার 65 এর মধ্যে বয়স বেশি হতে হয়, কিন্তু নার্গিসের বয়স 27। তাহলে কার 65 এর যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের মধ্যে মানে নার্গিস কয়টা পয়েন্ট নার্গিসের মধ্যে আছে একটু বলা যাবে? নার্গিসের কার 65 স্কোর কত এটা আপনারা একটু বলেন, তাহলে কার 65 এর বিষয়টা বুঝে আসবে। 0 0 হ্যাঁ, তাহলে নার্গিসের কার 65 স্কোরটা হচ্ছে 0। তাহলে 0 হলে নার্গিসের ট্রিটমেন্টটা কি হবে? একটা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক্স, একটা ওরাল অ্যান্টিবায়োটিক্স দ্বারা তার ট্রিটমেন্ট হবে। অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে নার্গিসের এটা কি টিপিক্যাল নিউমোনিয়া না এটিপিক্যাল নিউমোনিয়া? টিপিক্যাল নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া। তাহলে কার স্কোরটা হচ্ছে লেস দ্যান 1। সো যদি লেস দ্যান 1 হয় 0 থেকে 1 পর্যন্ত সিঙ্গেল ওরাল অ্যান্টিবায়োটিক্স এনাফ। তাহলে তাকে যদি আমরা জিম্যাক্স এজিথ্রোমাইসিন যদি দিয়ে দিই চলবে, অথবা অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড অথবা লিভোফ্লক্সাসিন। আমরা এখানে লিখে দিয়েছি লিভো শুড নট ইউজ ইনিশিয়ালি, এটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে তার ট্রিটমেন্টের জন্য এই দুটোই মনে রাখবেন, এজিথ্রোমাইসিন আর মোক্সাক্লাভ। হ্যাঁ, যেহেতু নিউমোনিয়া আছে সেক্ষেত্রে এজিথ্রোমাইসিন আর মোক্সাক্লাভ। সেফিউরিক্সিন দেওয়া যায়, কিন্তু আমরা কেন সেফিউরিক্সিন এখানে দেব না? যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতো সেক্ষেত্রে আমরা সেফিউরিক্সিনটা দিতাম। যেহেতু এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ক্রিপিটেশন প্রেজেন্ট, মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেছে, তখন আমরা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার স্ট্রং সাপোর্ট মানে স্ট্রংলি কভারেজ দেয় এমন একটা আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করতে হবে। আমরা এই সিনারিওটা দেখি। আখলাক 67 ইয়ার্স ওল্ড কেম ইন হসপিটাল উইথ সিম্পটমস অফ প্রোডাক্টিভ কফ এন্ড চেস্ট টাইটনেস, বিপি 120/90, ইউরিন আউটপুট নরমাল, অনস্কালটেশন রেসপিরেটরি রেট 32 ব্রিথ পার মিনিট, অনস্কালটেশন ক্রিপিটেশন প্রেজেন্ট। আচ্ছা, এখানে মানে টিপিক্যাল নিউমোনিয়া না এটিপিক্যাল নিউমোনিয়া আগে আমরা এটা দেখি। যেহেতু প্রোডাক্টিভ কফ তাহলে টিপিক্যাল নিউমোনিয়া। এখন টিপিক্যাল নিউমোনিয়া উইথ কার 65 স্কোর কত হবে? আখলাকের বয়স 67, একটা পয়েন্ট হলো এখানে। হসপিটাল উইথ সিম্পটমস অফ প্রোডাক্টিভ কফ, চেস্ট টাইটনেস, বিপি নরমাল, ইউরিন আউটপুট নরমাল, রেসপিরেটরি রেটটা 32। তাহলে কার 65 স্কোর যদি 2 হয় তাহলে আমরা আবার একটু ব্যাকে যাই। আমরা দেখি কার 65 স্কোর যদি 2 হয় তাহলে আমরা কি করব, কিভাবে ট্রিটমেন্ট হবে? দুইটা অ্যান্টিবায়োটিক্স, একটা টিপিক্যাল কভারেজ, একটা এটিপিক্যাল কভারেজ। তাহলে এক্ষেত্রে টিপিক্যাল নিউমোনিয়া উইথ কার 65 স্কোর 2 অ্যান্টিবায়োটিক্স আর নিডেড, বোথ ক্যান গিভেন ওরালি অর ওয়ান ওরাল, একটা আইভি। তাহলে ড্রাগ অফ চয়েস আমাদের কি হবে? যে একই এজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড, লিভোফ্লক্সাসিন, থার্ড অর ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন। তাহলে পরে টিপিক্যাল কভারেজ আমরা ডক্সিসাইক্লিন দিতে পারি, অথবা ফ্লুরোকুইনোলন থেকে একটা দিতে পারি, অথবা ম্যাক্রোলিডস থেকে আমরা একটা দিতে পারি। এটিপিক্যাল কভারেজে 3টা অ্যান্টিবায়োটিক্স আছে, 3 টেট্রাসাইক্লিন গ্রুপ, ফ্লুরোকুইনোলন, ম্যাক্রোলিডস, তিনটা থেকে আমরা একটা দেব। এটিপিক্যাল দুইটা আমরা দিয়ে দেব না, এটিপিক্যাল যে কোনো একটা দেব। এটা এজিথ্রোমাইসিন হতে পারে অথবা ডক্সিসাইক্লিন হতে পারে। ভাই এটা বুঝি এখানে আমরা মক্সিফ্লোক্সাসিন নিতে পারি কিনা? একটু ওয়েট করেন, দেখাচ্ছি এটা।
আমাদের কার 65 স্কোর যদি 2 হয় আমরা দুইটা অ্যান্টিবায়োটিক দেব, তার মধ্যে একটা টিপিক্যাল কাভারেজের অ্যান্টিবায়োটিক আর একটা হবে এটিপিক্যাল কাভারেজের অ্যান্টিবায়োটিক। এখন আমরা দুইটাই এটিপিক্যাল কাভারেজের এমন দেব না, অথবা দুইটাই টিপিক্যাল কাভারেজের এমন দেব না। এখন ধরুন একটা পেশেন্টের কার 65 স্কোর 2 হলো, তাহলে আমি তাকে দুইটা অ্যান্টিবায়োটিক দিলাম। একটা যদি আমি টিপিক্যাল কাভারেজের জন্য দেই, তাহলে সেটা হয়তো আমার হবে অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড, অথবা সেটা আমার হতে পারে যদি ইয়া থেকে আমরা সেফালোস্পোরিন থেকে যদি আমরা দেই সেটা সেফিক্সিম হতে পারে, সেফ্রি হতে পারে। আর যদি আমরা একটা এটিপিক্যাল কাভারেজ দেই, এটিপিক্যাল নরমাল একটা কাভারেজ দিলে চলবে, সেটা আমাদের ডক্সিসাইক্লিন হতে পারে, অ্যাজিথ্রোমাইসিন হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হবে ডক্সিসাইক্লিনটাই। এটা এটিপিক্যাল কাভারেজ যেহেতু আমরা দেব, তো আমরা এটিপিক্যাল কাভারেজের অ্যান্টিবায়োটিকগুলো পড়ে আসছে, সবচেয়ে বেশি এটিপিক্যাল কাভারেজ কার আছে? টেট্রাসাইক্লিন গ্রুপ, ম্যাক্রোলিড গ্রুপ এন্ড ফ্লুরোকুইনোলন, এই তিনটারই এটিপিক্যাল কাভারেজ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি এটিপিক্যাল কাভারেজ হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের। আর টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি কার? ডক্সিসাইক্লিন। তাহলে আমাদের এটিপিক্যাল কাভারেজ যদি আমরা ওরালি দিই, আমাদের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হবে ডক্সিসাইক্লিন। তাহলে ডক্সিসাইক্লিন আমরা এটিপিক্যালের জন্য পেয়ে গেলাম। আর টিপিক্যালের জন্য আমরা কি দেব? অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড, যেটা স্ট্রংলি গ্রাম নেগেটিভ কাভারেজ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কাভারেজ আছে। তাহলে এইসব ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হবে অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড, মানে মোক্সাক্লাভ, আর সাথে একটা ডক্সিক্যাপ, যেটা কোভিডের জন্য একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে এবার আমাদের সিএমএস গাইডলাইন এবং সিসিআর টিম দুই জায়গা থেকে মানে অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড এবং ডক্সিসাইক্লিনকে প্রিপেয়ার করা হয়েছে। এটা যতগুলো কাভারেজ দরকার সব কাভারেজ এখানে মোটামুটি চলে আসে। তাহলে টিপিক্যাল নিউমোনিয়া এখানে আখলাকের যে সমস্যাটা হয়েছে, টিপিক্যাল নিউমোনিয়া উইথ কার 65 স্কোর 2, দুইটা অ্যান্টিবায়োটিক দেব। এটিপিক্যালের জন্য ডক্সিসাইক্লিন, ওখানে অন্য কিছু চিন্তা করার দরকার নাই। আর ডক্সিসাইক্লিন যখন দিয়ে দেব, এজিথ্রোমাইসিনের এটিপিক্যাল কাভারেজ, ডক্সিসাইক্লিনের এটিপিক্যাল কাভারেজ, তো দুইটা এটিপিক্যাল কাভারেজ অ্যান্টিবায়োটিক কখনো একসাথে দিবে না, এটাই বলা হয়েছে আর কি এখানে। তাহলে আমরা এখানে কি দিব? ডক্সিসাইক্লিন আর অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড। এখন যদি ডক্সিসাইক্লিন কারো কন্ট্রাইন্ডিকেশন থাকে, প্রেগন্যান্ট লেডি, তাকে এই অবস্থার মধ্যে আমরা টিপিক্যাল কাভারেজ দিতে চাচ্ছি, ওই সেক্ষেত্রে মোটামুটি অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড আর এজিথ্রোমাইসিন দিলেই হবে। যদি কার 65 স্কোর 2 তে চলে যায়, রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে, তো রেসপিরেটরি রেট 32 নরমালি যায় না, 32 তে চলে গেলে মোটামুটি স্যাচুরেশন অনেক কমে যেতে হয়, 25-26 পর্যন্ত যায়, আপনারা খেয়াল করে দেখবেন। তাহলে প্রেসক্রিপশন আপনি কি দেখবেন? একটা পেশেন্ট কার 65 স্কোর মোটামুটি আসলো 2 আসলো, তাহলে ক্যাপসুল মোক্সাক্লাভ 625 মিলিগ্রাম টিডিএস সাথে ডক্সিক্যাপ, অথবা যদি আপনি আইভি একটা দিতে চান সেক্ষেত্রে সেফট্রিয়াক্সাম সাথে ডক্সিক্যাপ, অথবা ইনজেকশন মোক্সাক্লাভ সাথে ডক্সিক্যাপ। ট্রিপিটেশন একটা পেশেন্টের যদি রেসপিরেটরি রেট 32 হয়ে যায়, ওই পেশেন্ট কিন্তু আর মানে ওপিডি ম্যানেজমেন্ট নেয় না, সে হসপিটালে ভর্তি হয়ে যায়, কারণ তখন অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়। এবার এটা একটু দেখি আমরা। সাজিদুল হক 70 ইয়ার্স ওল্ড, কেমিং হসপিটাল উইথ সিম্পটমস অফ ড্রাই কফ এন্ড চেস্ট টাইটনেস, মানে তার ড্রাই কফ আছে এবং চেস্ট টাইটনেস আছে, বিপি মানে 85/55, মানে পেশেন্ট শকে আছে। তাহলে এখানে আমরা হলো 70 ইয়ার্স, বিপি হলো 85/55, ইউরিন আউটপুট রেডিউসড, ইউরিন আউটপুট কমে গেছে, রেসপিরেটরি রেট পাওয়া যাচ্ছে 32 বিট পার মিনিট, অস্কালটেশনে ক্রিপিটেশন আছে। তাহলে এখানে এই পেশেন্টের প্রথম আমরা এটা কি টিপিক্যাল নিউমোনিয়া না এটিপিক্যাল নিউমোনিয়া? এটিপিক্যাল নিউমোনিয়া। হ্যাঁ, এটিপিক্যাল নিউমোনিয়া আমরা কিভাবে বুঝবো? এখানে এখন কিন্তু আমাদের কাছে ক্লিনিক্যালি কোনো কিছু আসে না, এক্সরেও আসে না। হ্যাঁ, এক্সরে আসলে আমরা বুঝতে পারতাম, ড্রাই কফটা দেখে আমরা বুঝতে পারবো এটিপিক্যাল নিউমোনিয়া। তাহলে কার 65 স্কোরটা কত হবে? 4 বয়স বেশি, বিপি কমে গেছে, ইউরিন আউটপুট রিডিউস, রেসপিরেটরি রেটও কমে গেছে। তাহলে 5 কখন হইতো? যদি আমরা সাজিদুল হককে কথা জিজ্ঞেস করি যে আপনি নাম কি, কোথায় আছেন, কেমন আছেন, যদি ওটাও সে বলতে না পারে, কনফিউশন তৈরি হয়, তাহলে কার 65 স্কোর 5 এ চলে যাবে। যেহেতু এটা 4, মানে তার পেশেন্ট শকে চলে গেছে, বয়স বেশি, ইউরিন আউটপুট কমে গেছে, রেসপিরেটরি, এখন ম্যানেজমেন্টটা কি জাস্ট ওয়ার্ড ম্যানেজমেন্ট হবে না এসডিও মানে আইসিইউতে তার ম্যানেজমেন্ট হবে? কারণ তার শক ম্যানেজমেন্ট করা লাগবে। এখন যদি শক ম্যানেজমেন্টটা যদি করা যায়, ইউরিন আউটপুট ক্লিয়ার করা লাগবে, সেক্ষেত্রে হয়তো ক্যাথেটারাইজেশন করতে হবে, শক ম্যানেজমেন্ট করতে হবে, তার ফ্লুইড সাপোর্ট লাগবে, এরপর রেসপিরেটরি রেট 32 চলে যাওয়া মানে তার সিভিয়ার ব্রেথলেসনেস হচ্ছে, হয়তো অক্সিজেন লাগতে পারে, হাইপো অক্সিজেন লাগতে পারে। তো এগুলো কোনোটাই হয়তো ওয়ার্ড ম্যানেজমেন্ট করা সম্ভব হবে না, সেজন্য তার আইসিইউ লাগতে পারে। কিন্তু এই পেশেন্টটা যদি আপনার কাছে হাঁটি মানে পায়ে হেঁটেও আসে, যেটা কোভিডের সময় হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তার জন্য আইসিইউ সাপোর্ট প্রথম থেকেই লাগতে পারে। এই কারণে এই পেশেন্টের ইমিডিয়েট অক্সিজেন সাপোর্ট দেওয়াটা মনে হয় বেটার হবে। হ্যাঁ, ইমিডিয়েট অক্সিজেন সাপোর্ট তো দিতে হবে, মানে তার যেটা আছে আমরা অক্সিজেন স্যাচুরেশন তো অবশ্যই দেখতে হবে, দেখে তার যেগুলো আছে ফার্দার যে ম্যানেজমেন্টগুলো আছে সবগুলোই করতে হবে। এখন এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক্স আমরা এখানে কি দেব। তাহলে তার ডায়াগনোসিস সিভিয়ার এটিপিক্যাল নিউমোনিয়া উইথ কার 65 স্কোর অ্যাবভ 2, মানে এখানে 2 এর উপরে থাকলে তো মোটামুটি সেম ম্যানেজমেন্ট। তাহলে আরেকটা হবে তার কি ইনজেকশন মোক্সাক্লাভ 1.2 গ্রাম আইভি, এটা অলরেডি শুরু হবে, অথবা ইনজেকশন সেফট্রিয়াক্সাম, এটা শুরু হতে পারে। সাথে তার কি থাকবে? এটিপিক্যাল কাভারেজ, এটা টিপিক্যাল কাভারেজ থাকবে, একটা এটিপিক্যাল কাভারেজ থাকবে। 2 এর উপরে যদি চলে যায় তখন মানে একটা অবশ্যই আইভি লাগবে, আমরা দুইটা অ্যান্টিবায়োটিক দিলে একটা অবশ্যই আইভি অ্যান্টিবায়োটিক্স লাগবে। কোভিড-19 পেশেন্ট যারা এরকম সিভিয়ারিটি অবস্থা আসে তাদের ক্ষেত্রে তো এই ট্রিটমেন্টটা দিলে তো মানে সাথে সাথে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। হ্যাঁ, ইমিডিয়েট ম্যানেজমেন্ট এটাই, অ্যামোক্সিসিলিন প্লাস যদি ওরালি খেতে পারে তাহলে মোক্সাক্লাভ সাথে ডক্সিক্যাপ, এটা আপনাকে প্রিভেন্ট মানে ইনিশিয়ালি দিতে হবে। আর এক ভাইয়া জিজ্ঞেস করেছিলেন মক্সিপ্লোক্সাসিনের কথা জিজ্ঞেস করেছিলেন, মক্সিপ্লোক্সাসিন। হ্যাঁ, তো মক্সিপ্লোক্সাসিনটা অ্যাকচুয়ালি আমরা কয়েকটা রিজার্ভ ড্রাগের কথা বলেছি, মক্সিপ্লোক্সাসিন, মেরোপেনেম, এগুলো রিজার্ভ ড্রাগ। তো আপনি মনে হয় কার 65 2 ক্ষেত্রে জিজ্ঞেস করছেন যে মক্সিপ্লোক্সাসিন দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কার 65 2 যখন থাকবে, ওরালি যখন থাকবে, তখন মক্সিপ্লোক্সাসিনের তখন দরকার নাই। কিন্তু যখন এরকম কন্ডিশনের মধ্যে থাকতেছে, মানে পেশেন্টের কার 65 স্কোর অ্যাবভ 2 এবং তার আইভি ট্রিটমেন্ট ম্যান্ডেটরি এবং তার ট্রিটমেন্টটা করতে হবে এসডিও আর আইসিইউতে, সেক্ষেত্রে আপনি মক্সিপ্লোক্সাসিন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে অবশ্যই ডাব্লিউবিসি মানে সিবিসি রিপোর্ট দেখে তারপরে দিবেন, কারণ সিবিসি দেখার পরে যদি সেফটি একজনই রেসপন্স করে ফেলে, তাহলে সেক্ষেত্রে মেরোপেনেম, মক্সিপ্লোক্সাসিন, আদার্স যেগুলো আছে সেগুলো রিজার্ভ রাখবেন। তাহলে কার 65 স্কোরটা বোঝা একবারে আশা করি সহজ হয়ে গেছে, আশা করি কোনো সমস্যা হবে না। কার 65 স্কোর মানে স্কোরিং হিসাব করতে কি কারোর কোনো অসুবিধা হবে? বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আজকে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা কি শেষ করবো? আর দুইটা স্লাইড আছে, শেষ করে দিই।
হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যদি আদার্স কোনো প্যাথোলজি নিয়ে হসপিটালে ভর্তি হওয়ার 2 দিন পর নিউমোনিয়া বলে, এটাকে নোজোকোমিয়াল নিউমোনিয়া, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, নোজোকোমিয়াল নিউমোনিয়া বলে। মেইন পজিটিভ অর্গানিজম আমরা কয়েকটা দেখেছি, সিউডোমোনাস, ইকোলাই, ক্লেপসিলা, প্রোটিয়াস সবগুলোই থাকতে পারে, কিন্তু আমরা সিউডোমোনাসটাকে টার্গেট করব, কারণ হচ্ছে সিউডোমোনাস থাকার সেখানে সম্ভাবনা আছে। এখন আমাদের এমন একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা সিউডোমোনাস কভারেজ আছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে। তাহলে ট্রিটমেন্ট করতে হলে এই ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন প্লাস সেপ্টোয়াজোন ইত্যাদিতে কাজ হবে না, কাজটি কমপ্লিটলি হবে না সেটা বলা যায় না, কারণ সিউডোমোনাস থাকতে পারে, অবশ্যই যে আছে এটা বলা যায় না। তো সেজন্য আমাদের প্রথম থেকেই একটু যদি আমরা কেয়ারফুলি সিউডোমোনাস কভারেজটা দিয়ে দেই, তাহলে পেশেন্টের মানে হসপিটাল স্টেটা বাড়বে না। তাহলে সিউডোমোনাস কভারেজ কাদের কাদের আছে? সিফিটিন, হ্যাঁ, 4th জেনারেশন সেফালোস্পোরিন সিফিটিন। এখানে পিপেরাসিলিন প্লাস টেজোভেক্টাম, এটা রিজার্ভ ড্রাগ, ওটা ওই মুহূর্তে মানে জাস্ট আমরা এমপিরিক্যালি এটা আমরা দেব না, কারণ আমরা তখন পেশেন্টকে এমপিরিক্যালি দিচ্ছি, কোনো ব্লাড কালচার সেন্সিটিভিটি কিছু না করে। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আমার কাছে মনে হলো সিউডোমোনাস কভারেজ দেওয়া দরকার, তখন আমরা সিউডোমোনাস কভারেজ দেব। মানে এমপিরিক্যালি যদি আমরা দেই, তাহলে সেক্ষেত্রে আমরা 4th জেনারেশন সেফালোস্পোরিন অথবা 3rd জেনারেশন সেফালোস্পোরিন অথবা জেন্টামাইসিন অ্যামিকাসিন থেকে একটা চয়েস করব। 2, 3, 5, 6, কারণ বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে রিজার্ভ ড্রাগ, পিপেরাসিলিন প্লাস টেজোভেক্টাম, কার্বাপেনিন গ্রুপের ইমিপেনেম, মেরোপেনেম, ডোরিপেনেম, এগুলো সিউডোমোনাস কভারেজ আছে, বাট এগুলো আমাদের রিজার্ভ রাখতে হবে। সিপ্রোফ্লক্সাসিন এটা খুব একটা মানে ক্লোরোকুইনোলন, 2nd জেনারেশন ক্লোরোকুইনোলন, এটা সিউডোমোনাস কভারেজ আছে, কিন্তু এটা এখানে খুব একটা সিপ্রোফ্লক্সাসিন কাজ মানে আছে যে উইক কভারেজ, এত একটা স্ট্রং কভারেজ নাই। মানে অন্যান্য গ্রাম নেগেটিভ যে অর্গানিজম গুলো আছে ওইগুলোর প্রতি এটা স্ট্রং কভারেজ থাকে না, সেক্ষেত্রে আমরা ওটা চয়েস করার দরকার নাই। আমরা সিফিটিন দ্বারা শুরু করতে পারি অথবা সেপ্টাজিডিন দ্বারা শুরু করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা জেন্টামাইসিন ও ক্যাসিন দ্বারা শুরু করতে পারি, তাহলে এটা খুব ইমিডিয়েটলি মোটামুটি কাজ দেবে। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া সেক্ষেত্রে আমাদের এই সবগুলো ড্রাগ সিউডোমোনাস কভারেজ আছে। আমরা যদি এমপিরিক্যালি শুরু করি, তাহলে 3rd জেনারেশন সেফালোস্পোরিন থেকে সেপ্টাজিডিন, 4th জেনারেশন থেকে সিফিটিন, আর অ্যামাইনো গ্লাইকোসাইড থেকে অ্যামিকাসিন এন্ড জেন্টামাইসিন আমরা শুরু করতে পারি। ডোজ কি হবে জানা আছে তো সবার না? অ্যামিকাসিন 500 মিলিগ্রাম টিডিএস, জেন্টামাইসিন 80 মিলিগ্রাম। আচ্ছা, এগুলো ডোজ আগে সবগুলোর সাথে আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। Scenario 18, Romana Flynn, 30 years old woman, came in hospital with low back pain. Then after 3 days, she developed productive cough with high grade fever and breathlessness. On examination, respiratory rate 25 beat per minute, breath per minute, and on auscultation, palpitation present in right lower lobe. তাহলে তাতে প্রথমে আমরা যাই, এটা কি টিপিক্যাল নাকি এটিপিক্যাল নিউমোনিয়া? টিপিক্যাল নিউমোনিয়া, হ্যাঁ, এখন এটাকে আমরা কি কমিউনিটি অ্যাকোয়ার্ড বলবো না হসপিটাল অ্যাকোয়ার্ড বা নোজোকোমিয়াল? হসপিটাল অ্যাকোয়ার্ড নোজোকোমিয়াল ইনফেকশন। তাহলে আমাদের ডায়াগনোসিস হয়ে গেল। এখন ট্রিটমেন্টের মধ্যে আমরা কি শুরু করতে পারি? আপনি কি শুরু করতে বলেন? সেপ্টাজিডিন আর অ্যামিকাসিন শুরু করতে পারি। হ্যাঁ, একটা সুন্দর একটা উত্তর দিয়েছেন, সেপ্টাজিডিন আর অ্যামিকাসিন দুইটাই কেন দিবেন? শুধু অ্যামিকাসিন কেন নয়? ভাই এখানে গ্রাম পজিটিভ নেগেটিভ প্লাস সিউডোমোনাস কভারেজের জন্য। হ্যাঁ, আমরা অ্যামিকাসিন, জেন্টামাইসিন মানে অ্যামাইনো গ্লাইকোসাইড গুলো সবসময় আমাদের আরেকটা ড্রাগের সাথে দেওয়া হয় সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়ার জন্য। জি, তাহলে নোজোকোমিয়াল নিউমোনিয়া আমরা সেপ্টাজিডিন 2 টা আইভি এটা অর্ডার দিতে পারি, প্লাস এটার সাথে অ্যামিকাসিন দেব। হ্যাঁ, অথবা যদি আমরা অ্যামিকাসিন যদি না দেই, তাহলে সেপ্টাজিডিনের সাথে যদি আমরা একটা টিপিক্যাল কভারেজ দিতে চাই, ডক্সিক্যাপও দিতে পারি। আচ্ছা, সেপ্টাজিডিনের ডোজটা একটু জেনে রাখি, 30 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, আর অ্যামিকাসিন 15 মিলিগ্রাম। ওই অ্যামিকাসিনের হিসাব মোটামুটি এটা 500 মিলিগ্রাম করে দিলে হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আর কি পার কেজি ডোজটা দরকার, এটার ক্ষেত্রে অ্যামিকাসিন ইনজেকশন ক্যাসিন 500 মিলিগ্রাম দিলে হয়, কারণ 10 কেজিতে তো 15 মিলিগ্রাম করে হলে তো 10 কেজিতে 150, 20 কেজিতে 300, মোটামুটি 30 কেজি হলে তো 500 মিলিগ্রাম হয়ে যাচ্ছে। তাহলে ক্যাসিনের ডোজ আমরা আগে যেটা পড়ে আসছি কম্পারেটিভ ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে ক্লাসে, সেখানে যে ডোজটা ওই ডোজটাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে সেপ্টাজিডিন প্লাস অ্যামিকাসিন, অথবা আমরা জেন্টামাইসিন এখানে দিতে পারি। অ্যাসপিরেশন নিউমোনিয়া, এখানে একটা জিনিস দেখেন, রুকিয়া 75 ইয়ার্স ওল্ড ওম্যান ডেভেলপ নিউমোনিয়া ফলোইং স্ট্রোক এন্ড শি হ্যাজ হিস্টরি অফ ইটিং ইন লাইং পজিশন। বয়স 75 হয়ে গেছে, স্ট্রোক করছে, এখন খাওয়া দাওয়া করতে পারে না, শুয়ে থাকে। এখন ওনার মেয়েরা আসছে, খুব ভালোভাবে মায়ের যত্ন নেবে, শোয়া অবস্থায় মাকে খাওয়ানো শুরু করেছে। তাহলে যদি শোয়া অবস্থায় যদি খাওয়াতে থাকে, এটা কি মানে ইসোফেগাসে যাবে নাকি টাকিয়াতে যাবে? এই যে আমরা এখানে একটু দেখি, এই যে নোজ, এটা হচ্ছে যে আমার ওরাল ক্যাভিটি, আর এখানে হচ্ছে এপিগ্লটিস। তো এপিগ্লটিস এদিকে ল্যারিংস, আর ক্লিয়ার একটা পিকচার দেখেন। তাহলে আমাদের খাবারটা নরমালি যাবে এই পথে, মানে ইসোফেগাসের মধ্যে চলে আসবে, এপিগ্লটিসটা বন্ধ হয়ে যায়। যখন একটা পেশেন্ট যদি মানে কনসাস থাকে এবং সে ভলান্টারি যদি খাওয়া দাওয়া করে নরমালি, তাহলে এপিগ্লটিসটা এই দিক দিয়ে, এটা অটোনমিক নার্ভাস সিস্টেমে মানে এপিগ্লটিসটা এই দিক দিয়ে নিচে নেমে চলে আসে। খাবারটা তখন মানে এদিক দিয়ে খাবার আসবে, এসে এটা ডাইরেক্ট মানে ইসোফেগাসে চলে আসবে, ইসোফেগাস থেকে সেটা আস্তে আস্তে স্টোমাকে চলে যাবে। তখন এই যে এটা আছে, এটা এদিক দিয়ে ক্লোজ হয়ে যায়। আর যদি একটা স্ট্রোকের পেশেন্ট অথবা ছোট বাচ্চা যাদের ফিভার থাকে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়ে থাকে। মানে বাচ্চা ঘুমাচ্ছে, তাকে খুব ভালো যত্ন করে যে ঘুমের মধ্যে আমি মুখে খাওয়া দিলেই হবে, এটা একটু আপনারা কাউন্সিলিং করবেন। জ্বরের সময়, বাচ্চা কান্নাকাটি করার সময়, অথবা বাচ্চা খাইতে চাচ্ছে না, তাকে থাপড় মানে শর্ট দিয়ে খাওয়ানোর চেষ্টা করা। এসব ক্ষেত্রে কি হতে পারে? এসব ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে খাবার মানে এটা একটা চলে আসতে পারে, টাকিয়ে চলে আসতে পারে, টাকিয়ে থেকে ওটা লাংসে চলে যাবে এবং যে সেখানের মধ্যে অ্যাকুইট মানে কফ শুরু হবে, মানে সাথে সাথে তাৎক্ষণিক খুব সিভিয়ারলি কফ শুরু হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো মোটামুটি 15-20 মিনিটের মধ্যে মারা যায় যদি এই ধরনের যদি ফুটবলাস যদি ইসোফেগাসে না গিয়ে টাকিয়ে চলে আসে। তো ফুটবলাস এটা ইসোফেগাসে না গিয়ে যদি টাকিয়ে চলে আসে, তখন যে নিউমোনিয়ার যে ইনফ্লামেশনটা তৈরি করে এটাকে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া। এটা পানিও আসতে পারে এদিক দিয়ে, অথবা এদিকে খাবারও আসতে পারে। হ্যাঁ, যেটাই আসলে কেন অ্যাসপিরেশন নিউমোনিয়া তৈরি করে, তখন সেটা ওরাল ক্যাভিটি পাস করে খাবারটা আসতেছে, সেজন্য সেখানে কিছু অ্যানারোবিক অর্গানিজম চলে আসতেছে। এই জন্য এটা ট্রিটমেন্টের মধ্যে অ্যানারোবিক কভারেজ দিতে হবে। তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া আশা করি বুঝতে পারছেন, এটা সাস্টেইন করে না, মানে ডায়াগনোসিস করার পরে এটা তো বাই করা যায় না। তো যদি একবারই মোটামুটি অনেক সময় আসে অ্যাকুইট রেসপিরেটরি ফেলিউর করে পেশেন্ট মারা যায়। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে ফিব্রাইল যে চেম্বারগুলো আছে জ্বর অবস্থায়, তাদেরকে খাওয়ানোর সময় এই সমস্যাটা হয়। তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়াতে কি কি থাকতে পারে? গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকবে, গ্রাম পজিটিভ অর্গানিজম থাকবে, অ্যানারোবিক অর্গানিজম থাকবে। অ্যানারোবিক অর্গানিজম কোথা থেকে আসবে? খাবার থেকে চলে আসবে। তাহলে গ্রাম নেগেটিভ অর্গানিজম, গ্রাম পজিটিভ অর্গানিজম, অ্যানারোবিক অর্গানিজম। আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে কি?
ইমিডিয়েটলি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। যদি মানে এটা যদিও জাস্ট মানে ইয়া চলে গেছে, খাবারের সময় পানি খাওয়ার সময় চলে যায়, অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, শুধু পানি দিয়েও তৈরি করতে পারে। বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর সময় সেই ওষুধও মানে রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া করতে পারে। যেটা বুঝতে পারেন যে বাচ্চা ভালো, আগে থেকে কোনো কাশি ছিল না, হঠাৎ ওষুধ খাওয়ানোর পরে, অথবা বলতে যে আমি পানি খাওয়ালাম পরবর্তীতে তার হঠাৎ করে কাশি শুরু হলো, অথবা আমি তাকে খাবার খাওয়ালাম, খাবারের পরবর্তীতে তার প্রচন্ড কাশি শুরু হলো, আপনার কাছে হসপিটালে আসবে মানে চোখ মুখ মনে হবে যে মানে অন্যরকম করে উল্টে রাখবে, এরকম একটা অবস্থায় খুব কঠিন একটা সিচুয়েশন আসবে। দেখবেন যে বাচ্চা যদি বাচ্চা থাকে তাকে আনা হবে এমন ভাবে যে তার খুব ব্রেথলেসনেস হচ্ছে, এবং অনেক সময় বাচ্চা অনেক সময় 10-15 মিনিট বেশি থাকে না, এটা মাথায় রাখবেন। তারপর ওই অবস্থায় নিয়ে আসে, দেখতেই খুব ক্রিটিক্যাল কন্ডিশন। হিস্ট্রিটা তারা দিবে কিভাবে, যে আমি খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পরে মানে তার হঠাৎ করে কাশি শুরু হয়েছে, অথবা এই কোল্ডে চোখ মুখ উল্টে ফেলছে, এরকম একটা হিস্ট্রি দিবে। অথবা বলবে খাওয়া দাওয়া আমি খাওয়াচ্ছিলাম সব অবস্থায়, আপনি হিস্ট্রিটা নেওয়ার পরে যে কনসালটেশনে ইনিশিয়ালি খুব একটা কিছু পাওয়া নাও যেতে পারে, পরে ক্রিটিকেশন পাওয়া যাবে, ইমিডিয়েটলি যদি সম্ভব হয় একটা এক্সরে করে নিতে হবে। সিম্পটোমেটিক মেজারমেন্ট ছাড়া এখানে অন্য কোনো মেজারমেন্ট নেই। তার আদার ট্রিটমেন্ট দেন মানে মেডিসিন ছাড়া কি অন্য কোনো ইমিডিয়েট ম্যানেজমেন্ট থাকতে পারে পেশেন্ট সেভ ইমিডিয়েট করার ক্ষেত্রে? ম্যানেজমেন্ট তো আইসিইউ ম্যানেজমেন্ট আছে আর কি, আপনার কাছে ওই মুহূর্তে ওটা ম্যানেজমেন্ট ছাড়া যদি এটা যদি ডাইরেক্ট লাংসে চলে আসে, তখন তো যে মানে পিছনে থাপড় দিয়ে যেটা বের করবে ওই সুযোগ তো আর নেই। যদি শুধু ইসোফেগাসে আটকে থাকলে হয়তো দেখা গেছে পিছন দিয়ে হাত দিয়ে আপনি মারতেছেন, ওটা হয়তো নিচে নেমে গেছে অথবা বমি হয়ে উপরে চলে আসছে, কিন্তু যখন এটা লাংসে চলে যাবে তখন তো অ্যাকচুয়ালি আর কিছু করার থাকে না। তাহলে আমাদের কভারেজটা কি দিতে হবে? গ্রাম নেগেটিভ কভারেজ কেন? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে। গ্রাম পজিটিভ কভারেজ কেন? এখানে স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। অ্যানারোবিক অর্গানিজম থাকে, কি থাকে? পেপটো স্ট্রেপ্টোকক্কাস থাকতে পারে, বিরিয়ানি স্ট্রেপ্টোকক্কাস থাকতে পারে, যেগুলো ওরাল ক্যাভিটিতে থাকে, এগুলো ওই যে ফুটবলাসের সাথে ওখানে চলে যেতে পারে। সেজন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স প্লাস অ্যানারোবিক কভারেজ। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে ড্রাগ অফ চয়েস সেফটিয়াক্সন, আর সাথে আমরা কি দেব? একটা মেট্রোনিডাজল। অ্যাসপিরেশন নিউমোনিয়াতে আমরা সেফটিয়াক্সন প্লাস ক্লিন্ডামাইসিন দিতে পারি, মেট্রোনিডাজল দেওয়া যেতে পারে, জেন্টামাইসিন প্লাস ক্লিন্ডামাইসিন দেওয়া যেতে পারে। যে অ্যান্টিবায়োটিকটা পাচ্ছে তার সাথে একটা ক্লিন্ডামাইসিন এড করে দিলেই হবে। ক্লিন্ডামাইসিনের অ্যানারোবিক কভারেজ এন্ড রেজিস্ট্যান্ট গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করে, সেজন্য এসব ক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়া থেকে মেট্রোনিডাজলের চাইতে ভালো কাজ করে ক্লিন্ডামাইসিন, কারণ মেট্রোনিডাজলটা হচ্ছে গ্রাম নেগেটিভ অ্যানারোবিক অর্গানিজমের বিরুদ্ধে কার্যকর, আর ক্লিন্ডামাইসিনটা হচ্ছে গ্রাম পজিটিভ অ্যানারোবিক অর্গানিজমের বিরুদ্ধে হাইলি। আজকে আমরা এতটুকুই থাকি, সিওপিডি ব্রঙ্কাইটিস থেকে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। তো আজকে নিউমোনিয়া ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা সবাই বুঝতে পারছেন? তুই তো অনলাইনে নাই, ক্লাস তো করছো, জয়েন করতে চাইলে। মেসেজ তো মেসেঞ্জারে সেন্ড করছে 5 জন, 7 জন। আগে 1 ঘন্টা আধা ঘন্টা আগে পড়ে জি, আসসালামু আলাইকুম। আপনার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাস শুরু করি। গতকাল আমরা নিউমোনিয়া নিয়ে কথা বলেছি, ওখানে টিপিক্যাল নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, নোজোকোমিয়াল নিউমোনিয়া, কোন নিউমোনিয়াতে কোন ট্রিটমেন্ট দেবে আমরা এটা ডিসকাশন হয়েছে গতকাল। আজকের আলোচনা হবে সিওপিডি এন্ড ব্রঙ্কাইটিস নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সিওপিডি এন্ড ব্রঙ্কাইটিস, সিওপিডি সম্পর্কে আমরা সবাই জানি, এটা অনেক
শুনে এসেছি রেসপিরেটরি সিস্টেম যদি বলা হয় তাহলে দুইটা ডিজিজে আমাদের মুখে আসে, অ্যাজমা, সিওপিডি। তো অ্যাজমা এখানে অ্যাকচুয়ালি আলোচনার বিষয় নয়, আমরা এখানে সিওপিডি নিয়ে আলোচনা করতেছি। তো এখানে সিওপিডি এন্ড ব্রঙ্কাইটিস নিয়ে আমাদের আজকের টপিকস। সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, আর ব্রঙ্কাইটিস ব্রঙ্কাসের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয় সেটা ব্রঙ্কাইটিস। আমরা যদি রেসপিরেটরি ট্র্যাক্টের অ্যানাটমিটা দেখি তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই যে ট্রাকিয়া থেকে শুরু হচ্ছে ল্যারিংস পর্যন্ত কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এরপরে ট্রাকিয়া থেকে শুরু হয়েছে, এটা যদি ট্রাকিয়া থেকে নিয়ে যেগুলো আছে সবগুলো টিউবের মতো, যদি আমরা দেখি সবগুলো টিউব লাইক স্ট্রাকচার। এরপরে এখানে ট্রাকিয়াটা দুই ভাগ হলো, এদিক দিয়ে আসছে রাইট মেইন ব্রঙ্কাস আর লেফট মেইন ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলো কিন্তু কিসের মতো, মানে টিউবের মতো। তো ব্রঙ্কাসের মধ্যেও যদি কোনো ইনফ্লামেশন হয়, এরপর ব্রঙ্কাস থেকে যে ছোট ছোট যে পার্ট গুলো আসছে সেগুলোকে ব্রঙ্কাই বলা হয়। তো ব্রঙ্কাই, ব্রঙ্কাস এগুলোতে যদি কোনো ইনফ্লামেশন হয়, এই যে ব্রঙ্কাসটা আছে এই ব্রঙ্কাসের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে বলা হবে ব্রঙ্কাইটিস। তো ব্রঙ্কাস থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিয়া থেকে আসছে লেফট মেইন ব্রঙ্কাস, এরপর ব্রঙ্কাস থেকে এদিকে আসছে আরেকটু ছোট হয়ে, তখন এগুলোকে ব্রঙ্কাই বলতেছে। ব্রঙ্কাই যখন আরো ছোট ছোট টিউবে পরিণত হয়েছে তখন সেটাকে ব্রঙ্কিউল বলা হয়েছে। তো ব্রঙ্কিউলের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কাইটিস। আজকে আমাদের টপিকটা হবে ব্রঙ্কিওলাই, মানে সিওপিডি এবং ব্রঙ্কাইটিস এগুলোতে অ্যাকচুয়ালি কি হয় এই নিয়ে আমাদের আলোচনা। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসেমা হতে পারে। ক্রনিক ব্রঙ্কাইটিস এর মধ্যে কি হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস এর মধ্যে যদি আমরা দেখি যে ব্রঙ্কিয়াল ট্রিতে যেগুলো আছে, এই যে এখানের মধ্যে যদি দেখি এটা একটা নরমাল একটা ব্রঙ্কাইল স্ট্রাকচার। দেখেন একটা টিউব লাইক একটা স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। এই যে এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, এটা এখান থেকে এই যে এটা ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস শুরু হয়েছে, এখান থেকে একটা পার্ট, ব্রঙ্কাস থেকে একটা পার্ট এখানে এনে দেখানো হয়েছে বড় ম্যাক্রোস্কোপিক্যালি, বড় করে দেখানো হয়েছে। তো এগুলো সবে আমরা এখানে যেগুলো দেখছি এগুলো সবগুলো টিউবের মতো। টিউবগুলো থেকে, মানে টিউবগুলো দিয়ে কি হয়, এই যে টিউবের মাথার মধ্যে কিন্তু অ্যালভিউলার স্যাক আছে। হ্যাঁ, তো এই অ্যালভিউলার স্যাক থেকে এগুলোর মধ্যে গ্যাসেস এক্সচেঞ্জ হয়। তো এখান থেকে এয়ারটা ডাইরেক্ট টিউবে আসে, এই ছোট টিউব এগুলো প্রতিটার মধ্যে মাথার মধ্যে টিউব আছে। টিউব দিয়া এয়ারটা কিন্তু বাহিরে চলে আসে, কার্বন ডাই অক্সাইড বাহিরে চলে আসে, আর নোজ দিয়া বা নেজাল ক্যাভিটি দিয়া অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভিতরে আসতেছে। তাহলে অক্সিজেনের এন্ট্রি হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। একটা নর্মাল যদি আমরা দেখি যে ব্রঙ্কাসের পরে যেটা থাকে সেকেন্ডারি এন্ড টারশিয়ারি যে ব্রঙ্কাই গুলো আছে, যদি ওটার স্ট্রাকচারটা আমরা যদি নর্মাল যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানে এরকম একটা টিউব লাইক স্ট্রাকচার থাকে। টিউব লাইক স্ট্রাকচার দ্বারা এয়ার পাসেজ হতে পারে খুব ইজিলি, কার্বন ডাই অক্সাইড চলে যেতে পারবে, অক্সিজেন আসতে পারবে। কিন্তু যখন ইনফ্লামেশন হয় তখন এই ধরনের একটা কন্ডিশন তৈরি হয়। আমাদের ইনফ্লামেশনের মধ্যে সাইন অফ ইনফ্লামেশন যদি আমরা চিন্তা করি সেখানের মধ্যে সোয়েলিং হয়। যে কোনো জায়গাতে যদি মিউকাস মেমব্রেনের মধ্যে কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেই ইনফ্লামেশনের মধ্যে কি হয়, সোয়েলিং হয়। এখন এই যে রেসপিরেটরি টিউব গুলো যেগুলো আছে এই টিউব গুলোর ভিতরে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেখানে এই ধরনের সোয়েলিং হয়ে যাবে। যখন এই ধরনের সোয়েলিং হচ্ছে ভিতরে তাহলে তখন কি হবে, যে নর্মাল এয়ারটা একটা টিউব, এটা নর্মাল ক্লিয়ার একটা টিউব ছিল, এখন এই ক্লিয়ার টিউবের মধ্যে ইনফ্লামেশন হয়ে কি হয়ে গেছে,
এটার জায়গাটা ন্যারো হয়ে গেছে, তাহলে একটা ওয়াইড টিউব দ্বারা বাতাস আসা যাওয়া করা বা এয়ার ইজিলি পাস করতে পারে, এই ধরনের ন্যারো টিউব দ্বারা কিন্তু ওইভাবে আসা যাওয়া করতে পারবে না। তাহলে কি হবে, আপনারা ছোটবেলার কথা চিন্তা করেন যে আমরা যে ছোটবেলায় যে বাঁশি বাজাতেন, এই বাঁশির মধ্যে কি করা হয়, যে কোনো একটা টিউবের মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়, এবং ওই প্রতিবন্ধকতা তৈরি করার পরে সেখানে যদি আপনি ফু দেন তাহলে সেখানে একটা আওয়াজ হয়। হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে এই যে এখানে একটা টিউবটা ওয়াইডার একটা টিউব ছিল, ইনফ্লামেশনের কারণে টিউবটা ন্যারো হয়ে গেছে। শুধু যে এখানে ন্যারো হয়েছে এমন না, এটার মাঝে মাঝে মানে এখানে ন্যারো হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তখন এয়ারটা নর্মালি লাংস আমরা যখন মানে এক্সপাইরেশন হচ্ছে, এক্সপাইরেশনের সময় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে এয়ারটা আছে এটা কিন্তু বের হয়ে যাবার কথা ছিল। তাহলে আমাদের নর্মাল যে অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ার থেকে যখন এয়ারটা ভিতরে আসতেছে তখন কিন্তু নর্মাল যদি টিউবটা যদি নর্মাল থাকতো তাহলে এখানে কোনো বাধাপ্রাপ্ত হতো না। কিন্তু যখন টিউবটাতে ইনফ্লামেশন হয়ে গেছে তাহলে এয়ার এই দিক থেকে আসার সময় মানে যে কোনো টিউবের যে কোনো জায়গায় এখানে বাধাপ্রাপ্ত হবে, আবার বাধাপ্রাপ্ত হবে। যদি এভাবে এয়ারটা বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হবে, সেখানের মধ্যে একটা আওয়াজ হতে পারে, একটা হুইজের মতো আওয়াজ হতে পারে, বাঁশির আওয়াজের মতো, যেটাকে আমরা হুইজ বলি, যে সেটা আপনি শুনতে পাবেন, এরকম একটা আওয়াজ হতে পারে। তাহলে এই আওয়াজটা কেন তৈরি হচ্ছে, রংকাই বলেন অথবা হুইজ বলেন, হ্যাঁ, হুইজ কেন তৈরি হচ্ছে, ওই যে তৈরি হচ্ছে এই ন্যারো টিউব দ্বারা। এটা হেলদি টিউব আর এটা ন্যারো টিউব। এই ন্যারো টিউব ইনফ্লামেশনের কারণে ন্যারো হয়ে গেছে। এই ন্যারো টিউব দ্বারা যখন বাতাস খুব সুন্দরভাবে যেতে পারতেছে না, এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে। আর এই অবস্ট্রাকশনটা একদিনের না, ক্রনিক ব্রঙ্কাইটিস। এটা যখন স্মোকিং করে মানুষ, যারা স্মোকার, এই স্মোকারদের এই যে স্মোকিং এর মধ্যে মানে কি থাকে, ওখানে নিকোটিন নামক, এই যে তামাকের মধ্যে নিকোটিন নামক একটা মেটেরিয়াল থাকে। ওই নিকোটিনটা ব্রঙ্কিয়াল যে মাসেল গুলো আছে, ব্রঙ্কিয়াল ট্রিতে যে মাসেল গুলো আছে ওইগুলোকে ইনফ্লামেশন করে ফেলে, এখানে যে মিউকাস মেমব্রেন আছে ওইটাকে ইনফ্লাম করে ফেলে। এখন এটা যদি ইনফ্লামেশন হয়ে যায় স্মোকিং এর কারণে, আদার্স অথবা কেমিক্যাল কোনো ইরিটেন্ট ম্যাটেরিয়ালের কারণে, তাহলে কি হবে, টিউবটা ন্যারো হয়ে গেল। এখন টিউবটা যখন ন্যারো একদিন দুই দিনে হচ্ছে না, একটা ক্রনিক একটা ইনফ্লামেশন এখানে চলতেছে। যখন এই ক্রনিক ইনফ্লামেশনটা চলে সে তখন এই ক্রনিক্যালি তার এয়ার অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বাতাস ঠিক মতো পাস করতে এখানে ঠিক মতো পাস হচ্ছে না। যখন ঠিক মতো এয়ার পাস হচ্ছে না তখন কি হচ্ছে, এখানে একটা ক্রনিক একটা অবস্ট্রাকটিভ ডিজিজ হচ্ছে। আর এই অবস্ট্রাকশনটা যেহেতু পালমোনারি টিতে হয়েছে সেই জন্য এটাকে বলা হচ্ছে পালমোনারি ডিজিজ। তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর সিওপিডি কেন এটার নামকরণ করা হয়েছে, এটা একটু আপনারা এই কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যে এখানে যে টিউব গুলো আছে, যে কোনো টিউব, এই টিউবের মধ্যে হতে পারে, একবারে ছোট টিউব গুলোকে তো ব্রঙ্কিওল বলা হয়। তো ব্রঙ্কাস পর্যন্ত লেভেলের টিউব গুলোকে যদি মানে প্রাইমারি এন্ড সেকেন্ডারি টার্সিয়ারি যে ব্রঙ্কাস গুলো আছে এইগুলোতে যখন এই ইনফ্লামেশনটা হয়ে টিউবটা যখন ন্যারো হয়ে যাবে এবং এটা দীর্ঘদিন যাবত থাকবে, তখন সেটাকে বলা হবে কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে সিওপিডির কম্পোনেন্টের মধ্যে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসেমা। এখন ক্রনিক ব্রঙ্কাইটিসটা তো বুঝতে পারলেন যে এখানে যেহেতু ইনফ্লামেশন হয়ে গেছে। এখন ইনফ্লামেশন হলে কি হবে, ইনফ্লামেশন হলে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে মানে শর্টনেস অফ ব্রিদিং। সে খুব স্বাভাবিকভাবে আমরা যেভাবে নিঃশ্বাস নেই ওইভাবে নিঃশ্বাস নিতে পারবে না, এক নাম্বার। দ্বিতীয়ত কি হবে, এখানে মিউকাস প্রোডাকশন হবে, ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো থেকে এখানে মিউকাস তৈরি হবে, প্রচুর পরিমাণ মিউকাস তৈরি হবে। এখন এই যে রেসপিরেটরি ট্র্যাকটা আছে, এটা নর্মাল কাজ হচ্ছে এটা ক্লিন থাকবে। এটা এটা মনে করি আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট, তাহলে এটা নর্মাল একটা হেলদি ইন্ডিভিজুয়ালের মধ্যে এটা টোটালি ক্লিন থাকে, এখানে ভিতরে কিছু থাকবে না। কিন্তু এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যখন মিউকাস প্রোডাকশন হবে, এই যে সাপোজ এটা হচ্ছে মিউকাস তৈরি হচ্ছে, তখন মিউকাস তৈরি হলে আমাদের যে ব্রেইনের মধ্যে যে কফ সেন্টারটা আছে, কফ সেন্টারটা স্টিমুলেট হবে
এবং কফ রিফ্লেক্স শুরু হয়ে যাবে। তাহলে কফটা কি? কফটা হচ্ছে ওয়ান টাইপস অফ রিফ্লেক্স মেকানিজম, যেটা কেন হয়? যদি আমার এয়ারওয়েতে কোনো ইরিটেন্ট ম্যাটেরিয়াল আসে অথবা কোনো ফরেন ম্যাটেরিয়াল আসে, তখন কফ সেন্টার অটোমেটিক স্টিমুলেট হয়ে একটা কাশি তৈরি করবে, এবং সে কি করবে? সে চেষ্টা করবে এক্সপেল দিস ইরিটেন্ট ম্যাটেরিয়াল। যে ইরিটেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে এখানে, যে মিউকাসটা, এটা হেলদিতে থাকবে না, কিন্তু যখন ইনফ্লামেশন হয়েছে তখন সেখানে মিউকাস চলে আসছে। এখন কফ সেন্টার স্টিমুলেট হয়ে সে চেষ্টা করবে এই যে প্রোডাকশন গুলো আছে, মিউকাস প্রোডাকশন, এগুলোকে বের করে দেওয়া, কাশির সাথে এগুলোকে বের করে দিতে চেষ্টা করবে। তাহলে কাশির মেকানিজমটা বুঝেন। নর্মালি একটা হেলদি লাংস, হেলদি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কখনোই কাশি আসবে না। কখন কাশি আসবে? যখন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কোনো ইরিটেন্ট ম্যাটেরিয়াল তৈরি হবে। এখন এই ইরিটেন্ট যেটা আছে সেটা বিভিন্ন ভাবে ড্রাই কফের মধ্যে ভাইরাস দ্বারা কিছু মানে লিউকোট্রিন প্রোডাকশন হতে পারে। ওই লিউকোট্রিন আবার রেসপিরেটরি ট্র্যাক্টকে স্টিমুলেট করে এবং সেটা ফরেন ম্যাটেরিয়াল হিসাবে রেসপিরেটরি ট্র্যাক্ট ওটাকে চিহ্নিত করে একটা কফ রিফ্লেক্সকে স্টিমুলেট করে, কাশি শুরু হয়। ঠিক তদ্রূপ যখন ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে তখন এখানে ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো আসতেছে, মিউকাস গুলো আসতেছে। এখন মিউকাস যখন এখানে আসবে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, রেসপিরেটরি ট্রিতে যখন মিউকাস থাকবে তখন আমার কফ সেন্টার স্টিমুলেট হবে, সে চেষ্টা করবে এটাকে ক্লিয়ার করার জন্য। এখন ক্লিয়ার করার জন্য সে কাশি তৈরি করবে, কাশি তৈরি করে এই যে মিউকাসটা আছে এটাকে মুখ দ্বারা বের করে ফেলবে। তখন এটাকে বলা হয় যে যদি কোনো মিউকাস প্রোডাকশন হয় তখন সেটাকে বলা হবে প্রোডাক্টিভ কফ, আর যদি কোনো মিউকাস তৈরি না হয় তখন সেটাকে বলা হবে ড্রাই কফ। তাহলে ড্রাই কফের মেকানিজমে কি হচ্ছে? সেখানেই তো ইরিটেন্ট ম্যাটেরিয়াল আসতেছে না, কিন্তু ওখানে মিউকোসা, রেসপিরেটরি মিউকোসাটা স্টিমুলেট হচ্ছে লিউকোট্রিন দ্বারা। তো লিউকোট্রিন তখন এই জন্য ড্রাই কফের মধ্যে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা মন্টিলুকাস্ট যেগুলো আছে ওইগুলো দেওয়া হয়। যে গোটা মেডিসিনের কথাবার্তা আমাদের এখানে একটু বেসিক কনসেপ্ট দিয়ে কোন অ্যান্টিবায়োটিক সেটা আলোচনার বিষয়। তারপরও কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য বাড়তি কথাগুলো বলতেছি, যাতে সিওপিডি নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে। তাহলে এখানে বলতে চাচ্ছিলাম সিওপিডি তে ক্রনিক ব্রঙ্কাইটিস, তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিসে কিভাবে কফ প্রোডাকশন হচ্ছে, প্রোডাক্টিভ কফ কিভাবে হচ্ছে এটা বুঝতে পারলেন। কেন রেসপিরেটরি মানে শর্টনেস অফ ব্রিদিং কেন হচ্ছে, শ্বাসকষ্ট কেন হচ্ছে, এটা আশা করি বুঝতে পারলেন যে এখানে একটা ন্যারো টিউব দ্বারা এয়ার পাস হচ্ছে না আর শ্বাসকষ্ট হচ্ছে। আর কি হয়? এখানে সাউন্ড হবে, হুইজ লাইক সাউন্ড হবে। এটা গেল ক্রনিক ব্রঙ্কাইটিস। এখন এমফাইসেমাতে কি হয়? এমফাইসেমাটা একটু দেখি। এই যে আমরা যদি মানে ক্রনিক ব্রঙ্কাইটিসের পরে ব্রঙ্কাইটিসটা তো হবে টিউব, এয়ার যে টিউবগুলো আছে টিউবগুলোর মধ্যে যদি ইনফ্লামেশন হচ্ছে সেক্ষেত্রে ব্রঙ্কাইটিস হচ্ছে। টিউবগুলো শেষ হচ্ছে কোথায়? যে এখানের মধ্যে যে এই যে অ্যালভিউলাই গুলো আছে, তো অ্যালভিউলাই গুলোর মধ্যে অনেকগুলো অ্যালভিউলাস স্যাক থাকে। এই অ্যালভিউলাস স্যাক যে ছোট ছোট, এই যে অ্যালভিউলাস স্যাক, এখানে ছোট ছোট অ্যালভিউলাস স্যাক দেখা যাচ্ছে। এই যে ছোট অ্যালভিউলাস স্যাক এগুলো এরকমই থাকে। তো একটা থেকে আরেকটাতে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে, এখানে অনেকগুলো ক্যাপিলারি থাকে। ক্যাপিলারি দ্বারা মানে আমাদের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো আসতেছে, আসার পরে এখানে অক্সিজেনেট হয়, এখানে গ্যাসেস এক্সচেঞ্জ হয়ে টিউব দ্বারা উপরের দিকে চলে আসে। তো এমফাইসেমাতে কি হয়? এমফাইসেমাতে এই যে একটা অ্যালভিউলাস স্যাকের সাথে আরেকটা অ্যালভিউলাস স্যাকের মধ্যে দুইটার মধ্যে কিন্তু একটা ওয়াল আছে, এই যে একটা ওয়াল আছে ছোট ছোট, এখানের মধ্যে এগুলো নষ্ট হয়ে যায়। অ্যালভিউলাস স্যাকগুলো সবগুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে অনেকগুলো অ্যালভিউলাই এক হয়ে যায়, এক হয়ে একটা লার্জ একটা স্পেস তৈরি করে। এই যে পুরোটা মোটামুটি একটা মতো হয়ে গেছে, এখানের মধ্যে যেভাবে ছিল এখানে ওইভাবে নেই। তাহলে এমফাইসেমের মধ্যে যে বিষয়টা হচ্ছে, এখানের মধ্যে এমফাইসেমের মধ্যে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা কখন হয়? এমফাইসেমাটা কখন হয়? অ্যাকচুয়ালি এমফাইসেমাটা হয় যদি দীর্ঘদিন কেউ যদি স্মোকিং করতে থাকে, তাহলে স্মোকিং এর কারণে যে নিকোটিনটা আছে ওই নিকোটিনগুলো এসে যে অ্যালভিউলাইটা আছে, যে অ্যালভিউলাই যে ওয়ালগুলো আছে অ্যালভিউলাইগুলোকে টোটালি ড্যামেজ করে দিচ্ছে। তো ড্যামেজ করলে এরকম বিশাল বড় একটা তৈরি হয়, একটা স্পেস তৈরি হয়। এখন এই স্পেস তৈরি হওয়ার পরে কি হয়? এই স্পেস তৈরি হওয়ার পরে নরমালি আমাদের কি হয়? ইন্সপাইরেশনের সময় এয়ার ভিতরে আসতেছে, আর এক্সপাইরেশনের সময় লাংসটা যখন কি হচ্ছে মানে এয়ারটাকে বের করে দিচ্ছে, বাইরে মানে নাক দিয়ে বের করে দিবে। এখন যদি এমফাইসেমা হয় তখন এয়ারটা এখানে ট্র্যাপড হয়ে যায়, এখানে থেকে যায়। তো এখানে যদি এয়ার থেকে যায়, এয়ার যদি এখানেই থেকে যায়, তাহলে এগুলো যখন এক্সপাইরেশন হচ্ছে, লাংটা যখন মানে প্রথমে যখন ইন্সপাইরেশনের সময় লাংস কি হয়? এক্সপানশন হয়। আর যখন লাংস কনস্ট্রিকশন করতেছে তখন নরমাল হেলদি লাং হলে এখান থেকে বাতাসগুলো বেরিয়ে চলে যাচ্ছে।
আর যদি এমফাইসেমা ডেভেলপ করে তাহলে এগুলো সবগুলো এই যে পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে এখানে একটা লার্জ একটা স্পেস তৈরি করে। এই লার্জ স্পেসের মধ্যে এয়ার থেকে যায়, আর যখন এয়ার থেকে যায় তাহলে এই এয়ারটা কি মানে এখানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ এয়ার, কারণ এখানে অক্সিজেন রিচ এয়ার এখানে এখন আসতে পারে নাই। তো অক্সিজেন রিচ এয়ার যদি এখানে আসতে না পারে তখন এই সিওপিডির মধ্যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ এয়ারটা বেড়ে যায়, অক্সিজেনের পরিমাণ কম থাকে। এই কারণে পেশেন্টের আবার কি হয়, একটা পেশেন্ট একটা হাইপোক্সিক কন্ডিশনের মধ্যে থাকে, শ্বাসকষ্ট হয়। তাহলে সিওপিডির বেসিক কনসেপ্টের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসেমা, দুইটা জিনিস হতে পারে। আর যখন এই অবস্থা হয়ে যায় তখন এগুলো নরমাল স্ট্রাকচারের মধ্যে থাকে না, তখন আমাদের যে নরমাল যে ফ্লোরাগুলো আছে ওই ফ্লোরাগুলো এখানের মধ্যে কি করতে পারে, গ্রোথ হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে এবং বারবার সেখানে ইনফেকশন তৈরি করতে পারে। তো সিওপিডি বা ব্রঙ্কিয়েক্টাইটিস যদি কারো থাকে, সিওপিডি আর এখানে একটা কোশ্চেন আছে যে স্মোকিং এর হিস্ট্রি ছাড়া কি সিওপিডি হওয়া পসিবল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্টিভ অর প্যাসিভ স্মোকিং লাগবে, অ্যাক্টিভ অর প্যাসিভ স্মোকিং ছাড়া অ্যাকচুয়ালি ভাবে সিওপিডি খুব একটা হয় না। আবার শুধু যে স্মোকিং দ্বারা হয় এমন না, কিছু কেমিক্যাল ইরিটেন্ট ম্যাটেরিয়াল আছে ওইগুলো দ্বারাও সিওপিডি হতে পারে। যেমন যারা বিভিন্ন ইয়েতে কাজ করে, মেইল ফ্যাক্টরিতে কাজ করে, যেখানে মধ্যে তার এখানে অনেক প্রকারের ডাস্ট যেতে পারে যেগুলোতে নিকোটিন থাকে, ওই নিকোটিন দিয়ে কি হতে পারে, অ্যালভিউলার যে অ্যালভিউলাগুলো ড্যামেজ হতে পারে এবং ব্রঙ্কিয়াল যে মিউকাস মেমব্রেন আছে সেটাতে ইনফ্লামেশন হতে পারে। তো আরো কিছু কারণ আছে সিওপিডি। তো সিওপিডিতে যদি ইনফেকশন হয় সেই ইনফেকশনের মধ্যে কমন অর্গানিজম কি থাকে, কমন অর্গানিজম থাকে ক্লেবশিলা আর হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আর কি থাকে সিউডোমোনাসও মাঝে মধ্যে থাকতে পারে। তো এগুলি দ্বারা বারবার ইনফেকশন হয়। যেহেতু বারবার ইনফেকশন হয় তাই এদেরকে যখন অ্যান্টিবায়োটিক্স দিবে তখন এদেরকে অ্যান্টিবায়োটিক্সটা দিবে, রোটেশন করে অ্যান্টিবায়োটিক্স দিবে, যাতে করে একটা অ্যান্টিবায়োটিক্স বারবার যদি ব্যবহার করা হয়, একটা সাসেপ্টিবল অর্গানিজমের প্রতি যদি একটা অ্যান্টিবায়োটিক্স বারবার ব্যবহার করা হয় তাহলে কি হয়, সেই অ্যান্টিবায়োটিক্সটার মধ্যে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। সেই জন্য একই অ্যান্টিবায়োটিক্স বারবার ব্যবহার না করে যাদের সিওপিডি অথবা যাদের ব্রঙ্কিয়েক্টাইটিস আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, এদের কয়েকদিন পর পরে প্রোডাক্টিভ কফ নিয়ে আসে, শর্টনেস অফ ব্রিথিং হয়, অ্যাকুইট কন্ডিশন তৈরি হয়। তো তাদেরকে অ্যান্টিবায়োটিক্স দেওয়ার সময় একটু রোটেশন করে অ্যান্টিবায়োটিক্স দিবে যাতে করে অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স ডেভেলপ না করে। তো কি দেওয়া যেতে পারে, যে অ্যান্টিবায়োটিক্স হবে সবসময় ব্রড স্পেকট্রাম হবে। ব্রড স্পেকট্রামের মধ্যে কি আছে, যেটা গ্রাম পজিটিভ কভারেজ আছে, গ্রাম নেগেটিভ কভারেজ আছে। এটা আমাদের কোএমোক্সিক্লাব মানে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবুলিনিক অ্যাসিড হতে পারে, অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন একবারে খুব সিভিয়ার কন্ডিশন হলে সেই ক্ষেত্রে মক্সিফ্লক্সাসিন, আদারওয়াইজ দরকার নেই। আর আছে কোটাইমোক্সাজোল, পট্রিনানে পাওয়া যায়, গরিবের অ্যান্টিবায়োটিক্স বলা হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। তাহলে এগুলো একবার আসলে একবার এক একটা দিবে। প্রথমবার যদি আসে মক্সাক্লাব দিয়ে আপনি শুরু করতে পারেন, 2-3 মাস পরে আসে আবার আপনার কাছে আসতে পারে, সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে শুরু করবেন। তো এরা কি দ্বারা মানে ইনফেকশন গুলো কি দ্বারা হতে পারে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা হতে পারে, নিউমোকক্কাল নিউমোনিয়া দ্বারা হতে পারে, এরপরে মেনিনগোকক্কাল দিয়ে হতে পারে। তো এসব ক্ষেত্রে তাদেরকে কমন যে অর্গানিজম গুলো আছে এই কমন অর্গানিজম গুলোর এগেইনস্টে তাদেরকে একটা একটা ভ্যাকসিন দিয়ে দিতে হবে। একটা ভ্যাকসিন দিলে মোটামুটি পরবর্তী 1 বছর এই কমন অর্গানিজম দ্বারা আর হয় না। তবে তাদেরকে অ্যান্টিবায়োটিক্স দিবেন এবং তাদেরকে অবশ্যই কাউন্সেলিং করে 3টা কমন অর্গানিজমের বিরুদ্ধে তাদেরকে কি করতে হবে, ভ্যাকসিন দিয়ে দিতে হবে। অ্যামোক্সিসিলিন দিলে কত মিলিগ্রাম দিলে, কোয়ামেক্সিক্লাব, মক্সাক্লাব ওই যে যেটা আছে 625 মিলিগ্রাম দৈনিক 3 বার, টিডিএস অ্যাজিথ্রোমাইসিন দিলে 500 মিলিগ্রাম একবার করে দিলে হবে, লিভোফ্লক্সাসিনও সিঙ্গেল ডোজ, এগুলোতেই থাকবেন। ক্লারিথ্রোমাইসিন তো 2 বার থেকে 2 বার 3 বার করে দেওয়া হয়। এটার মধ্যে কোয়ামেক্সিক্লাব, অ্যাজিথ্রোমাইসিন, আবার সেফিউরোক্সিমও আপনি দিতে পারবেন। Naru, 22 years girl, emergency department আসলো, high grade fever for 3 days, severe headache for 7 duration and convulsion 3 episode. On examination, she is lethargic and unable to stay. Her head and her neck is rigid. She is not able to moving her lower limb upward. What is the diagnosis এবং ট্রিটমেন্ট কি হবে? এটা সিনারিও, এটা ডায়াগনোসিসটা করেন। ডায়াগনোসিস কি? হাই গ্রেড ফিভার 3 দিন থেকে হাই গ্রেড ফিভার, সিভিয়ার হেডেক 3 দিন, এর মধ্যে কয়েকবার তার খিঁচুনি আসছে এবং খুবই দুর্বল, মাথা সোজা করতে পারতেছে না, নেক রিজিডিটি আছে এবং সে খুব ভালোভাবে তার লোয়ার লিম্ব পা নাড়াতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে তার ডায়াগনোসিসটা কি হবে? মেনিনজাইটিস। হ্যাঁ, মেনিনজাইটিস। কারণ মেনিনজাইটিসের মধ্যে যে কোনো পেশেন্ট যদি হাই গ্রেড ফিভার উইথ সিভিয়ার হেডেক নিয়ে আসে এবং সে যদি ডেঙ্গু প্যান্ডেমিক জোনে না থাকে অথবা চিকেনগুনিয়া প্যান্ডেমিক যে জোনগুলো আছে ওখানের মধ্যে যদি সে না থাকে, হেডেক প্লাস ফিভার প্লাস কনভালশন এটা যদি থাকে, অথবা হেডেক ফিভার আনকনসাস অথবা লেথার্জিক যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে ফিভারের সাথে হেডেক থাকলে মাথায় মেনিনজাইটিস থাকতে হবে। তখন সাইন অফ মেনিনজাল ইরিটেশন আছে কিনা সেটাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করতে হবে। ক্লিনিক্যালি এক্সাম করে মোটামুটি আগে থেকে একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, কিন্তু মেনিনজাইটিস এক্সক্লুড করতে হবে। কেউ যদি ফিভার নিয়ে আসে এবং তার আশেপাশে যদি কোনো মানে ভাইরাল ফিভার প্যান্ডেমিক না থাকে, ডেঙ্গু, চিকেনগুনিয়া অথবা আদার্স যেগুলো, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা মেনিনজাইটিসটা এক্সক্লুড করতে হবে। তাহলে ডায়াগনোসিস হলো মেনিনজাইটিস। এখন আমরা দেখি মেনিনজাইটিস কি কি অর্গানিজম দিয়ে হয়। এটা আমরা আগে আলোচনা করছি ব্যাকটেরিওলজি পার্টে 2য় ক্লাসের মধ্যে। এখানে একবার দেখি মেনিনজাইটিস যদি বয়স যদি 1 মাস থেকে 3 মাস হয়, 3 মাসের মধ্যে, তাহলে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস মানে এটা গ্রাম পজিটিভ, স্টাফিলোকক্কাস নিউমোনি এটা গ্রাম পজিটিভ, মানে গ্রাম পজিটিভ দিয়ে হচ্ছে আর গ্রাম নেগেটিভ। জাস্ট জন্মের পর থেকে 3 মাসের মধ্যে আমরা যদি দেখি তাহলে সেখানে গ্রাম পজিটিভ নেগেটিভ 2 ধরনের অর্গানিজম আছে। 3 মাস থেকে 3 বছর যদি আমরা দেখি সেক্ষেত্রে গ্রাম পজিটিভ এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আছে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আছে, মোটামুটি গ্রাম পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। নেশিরিয়া মেনিনজাইটিস গ্রাম নেগেটিভ ব্যাসিলাই দুইটা মিলে গ্রাম নেগেটিভ, এরপর এখানে গ্রাম পজিটিভ। তাহলে 3 বছর পর্যন্ত গ্রাম নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। এরপরে হচ্ছে 3 ইয়ার্স টু 10 ইয়ার্স, ওখানে মধ্যে গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে, এরপরে নেশিরিয়া আছে, দুইটা মিলেই আছে গ্রাম পজিটিভ নেগেটিভ 2 ধরনের অর্গানিজম আছে। 10 ইয়ার্স টু 19 ইয়ার্স মানে 10 ইয়ার্স টু অ্যাডাল্ট একবারে সর্বোচ্চ বয়স পর্যন্ত, এখানে মধ্যেও কি আছে গ্রাম নেগেটিভ আছে 55% আর বাকি 45% হচ্ছে আপনার গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টাফিলোকক্কাস ইত্যাদি। তাহলে ইন জেনারেলি যদি আমরা চিন্তা করি যে গ্রাম 1 মাস থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা যদি আমরা হিসাব করি তাহলে মেনিনজাইটিস হলে সেখানে 2 ধরনের অর্গানিজম সবসময় থাকতে পারে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। যেহেতু কালচার করার আগ পর্যন্ত আমরা জানতে পারবো না কোন অর্গানিজম দিয়ে মানে
ইনফেকশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তাকে একটা এম্পিরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এম্পিরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক কালচারে আসার আগে যদি কোনো অ্যান্টিবায়োটিক শুরু করে তাহলে সেটাকে এম্পিরিক্যাল থেরাপি বলে, আর কালচারের পরে যদি আমরা দিই তাহলে সেটা তো হচ্ছে ডেফিনিটিভ থেরাপি। তাহলে আমাদের একটা এম্পিরিক্যাল থেরাপিতে আমরা তাকে একটা অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। তাহলে এখানে নার্গিসের ডায়াগনোসিস হলো মেনিনজাইটিস, এবং আমরা জানতে পারলাম এখানে তার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের অর্গানিজমে আছে। এখন যেহেতু তার বয়সটা অ্যাডাল্টের মধ্যে, সেক্ষেত্রে তার গ্রাম নেগেটিভের সম্ভাবনাটা বেশি। তাহলে আমাদের এমন একটা অ্যান্টিবায়োটিক্স চয়েস করতে হবে, অবশ্যই আইভি অ্যান্টিবায়োটিক্স, যেটা গ্রাম নেগেটিভ কভারেজটা খুব ভালো থাকবে, সাথে তার গ্রাম পজিটিভ কভারেজও থাকবে। তাহলে আমরা কোন অ্যান্টিবায়োটিক্সটা শুরু করতে পারি তো বলেন? এম্পিরিক্যালি কালচারাল রিপোর্ট আসার আগ পর্যন্ত, কারণ কালচার পর্যন্ত অপেক্ষা করলে তার সেপসিস হয়ে যাবে। Ceftriaxone. হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে সেফটিএক্সনটা মানে ইয়া করতে পারি, চুজ করতে পারি। কেন সেফটিএক্সন? কারণ এটা গ্রাম নেগেটিভ কভারেজ আছে খুব ভালো, এবং সাথে গ্রাম পজিটিভ কভারেজ আছে, এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মধ্যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি থাকে? মানে যাদের মেনিনজাইটিস হঠাৎ করেই শুরু হবে না, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস গুলো মানে হঠাৎ যে শুরু হয়ে গেছে এমন না। মেনিনজাইটিস শুরু হওয়ার আগে তার প্রি ইনফেকশন থাকবে, রেসপিরেটরি ইলনেস থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, স্টিফ নেক, ভমিটিং। এরপরে এগুলো মোটামুটি প্রথম দিকে থাকে প্রি ইনফেকশন, রেসপিরেটরি ইলনেস। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো দেখা গেছে একটা ভাইরাল ফিভার হলো, ভাইরাল ফিভারের পর থেকেই মানে মেনিনজাইটিস ডেভেলপ হলো। নরমাল যে ফ্লোরা গুলো ছিল সেগুলো সেক্ষেত্রে কি হলো, সেখানের মধ্যে সবগুলো একসাথে আক্রমণ করে বসলো এবং সিরিয়াল মেনিনজাইটিস হলো। এরপর এখানে কার্নিক সাইন দেখতে হবে, বুর্জিনস্কি সাইন দেখতে হবে। মেনিনজাইটিসের মধ্যে সিজার হতে পারে, খিঁচুনি আসতে পারে, ক্র্যানিয়াল নার্ভে অ্যাবনরমালিটি হতে পারে, কনসাসনেস লেভেলটা চেঞ্জ হতে পারে, প্যাশন ইরিটেবল হতে পারে, কমা হতে পারে। হ্যাঁ, পারপুরা ডেভেলপ করতে পারে, পিটিকে ডেভেলপ করতে পারে। এগুলো মেনিনগোকক্কাল মেনিনজাইটিস হলে সেক্ষেত্রে হতে পারে। আদার্স এই সাইনগুলো থাকবে। 30% পেশেন্টের মধ্যে তাদের খিঁচুনি আসতে পারে। বুর্জিনস্কি সাইনটা কিভাবে দেখবেন? নেক রিজিডিটি তো বুঝতে পারছেন যে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন তিনটা। প্রথমে নেক রিজিডিটি বলতে কি, মেনিনজিস যাদের হবে তাদের যে নেক আছে, নেকটা একটু শক্ত হয়ে যাবে। যদি সে সোজাভাবে যদি শুয়ে থাকে, আপনি তার মাথাটা উপরের দিকে আনতে পারবেন না। হ্যাঁ, ওইটা তখন বুঝতে পারবেন তার নেক রিজিড হয়ে আছে। আর বুর্জিনস্কি সাইনটা কি? বুর্জিনস্কি সাইন হচ্ছে যে when the patient's neck is flexed, flexion of the knees and hip is produced. আপনি তার মাথা বাস করতে যাচ্ছেন, নিচে হাত দিয়ে যদি মাথাটা উপরের দিকে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে তার কি হবে? ফ্লেকশন অফ দ্য নি এন্ড হিপ ইজ প্রডিউসড। তার হিপ জয়েন্টের মধ্যে ফ্লেকশন হতে পারে এবং নি ফ্লেকশন হতে পারে। মানে একটার সাথে একটা আপনি ফ্লেকশন করতেছেন, এটার সাথে আরেকটা যদি ফ্লেকশন হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে বুর্জিনস্কি সাইন। এই 8 মেনিনজাইটিস দিয়ে শেষ করে দেব। কার্নিক সাইনটা দেখেন, when the patient is lying with the thigh placed on the abdomen, the leg cannot be completely extend. তাহলে বুর্জিনস্কি সাইন, কার্নিক সাইন, নেক রিজিডিটি এগুলো একটু ইউটিউব থেকে, এখানে বললে বুঝবেন না, একটু ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। আর এটা যারা ফিফথ ইয়ারে সবাই দেখে আসছেন, তো মেইনলি এগুলো বুঝেন না বুঝেন, আপনাকে অবশ্যই নেক রিজিডিটি, ওটা কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে থাকে, ওটা মিস করা যাবে না। যদি মোটামুটি নেক রিজিডিটি পান, সেক্ষেত্রে আপনি মেনিনজাইটিস ধরে ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে ম্যানেজমেন্ট অফ মেনিনজাইটিস, একটা এম্পিরিক্যাল থেরাপি শুরু করতে হবে অন ডায়াগনোসিস। এটা কালচার রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, কারণ কালচার রিপোর্ট আসতে 72 আওয়ার্স লাগে। এর মধ্যে যদি আমরা এতক্ষণ অপেক্ষা করি, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের সেপসিস ডেভেলপ করতে পারে। মেনিনজাইটিসের যে মোস্ট কমন সাইনগুলো যেগুলো আছে, আর কয়েকটা সাইন, এগুলো আমরা একটু দেখি। হাই ফিভার থাকে, পেশেন্ট একটা টক্সিক কন্ডিশনের মধ্যে থাকে, সাইন অফ মেনিনজাইল ইরিটেশন যেটা বললাম, নেক রিজিডিটি, কার্নিক সাইন, বুর্জিনস্কি সাইন, ওগুলো থাকতে পারে। গাম হাইপারট্রফি থাকে, এটা তো আপনারা বুঝতে পারবেন, গতকাল আমরা যে গাম ডিজিজ গুলো দেখলাম, মানে দাঁতের মাড়ি ফুলে যাবে আর কি। বনি টেন্ডারনেস, এটা যদি স্টার্নামের মধ্যে একটু খেয়াল করেন, ওই দিকে একটু প্রেসার করলে বুঝতে পারবেন যে বনি টেন্ডারনেস আছে কিনা। তার সিভিয়ার হেডেক থাকতে পারে, সে ডিসওরিয়েন্টেড থাকতে পারে। তাহলে এটা ট্রিটমেন্ট তো মানে আপনি স্পেসিফিক ট্রিটমেন্টটা পাবেন সিএসএফ স্টাডি করে, কিন্তু এখানে সিএসএফ স্টাডির জন্য অপেক্ষা করা যাবে না, এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক্স শুরু করতে হবে। মেনিনজাইটিস নিয়ে আপনার কাছে পেশেন্ট আসছে, হাই গ্রেড ফিভার, টক্সিক কন্ডিশন, নেক রিজিড। এখন নেক রিজিড না বুঝলে গাম হাইপারট্রফি দেখবেন, অথবা আপনি সেক্ষেত্রে বুর্জিনস্কি সাইনটাও দেখতে পারেন। দেখে ডায়াগনোসিস করবেন, একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেবেন। কোন অ্যান্টিবায়োটিক্স দেবেন? ম্যানেজমেন্ট স্টেপ 1 আমরা তার অ্যান্টিবায়োটিক্স থেরাপি করব। স্টেপ 2 ফান্ডোস্কোপি করা হবে, সিটি স্ক্যান করা হবে। ট্রিটমেন্ট কি দেওয়া শুরু করব? ট্রিটমেন্ট অফ মেনিনজাইটিস, ইনজেকশন আমরা সেফটিএক্সন 2 গ্রাম বিডি দৈনিক 2 বার করে দেওয়া হবে। তো সেফটিএক্সনের মধ্যে আমরা এখানে ম্যাক্সিমাম ডোজটাই দেব। সেফটিএক্সনের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 4 গ্রাম। তো 4 গ্রাম দৈনিক সর্বোচ্চ 4 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। ফ্লুক্লোক্সাসিলিনের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 8 গ্রাম, ওটা দেওয়া হবে অস্টিওমাইলিটিস অথবা সেপটিক আর্থ্রাইটিসের মধ্যে দেওয়া হবে। তাহলে যেগুলো সর্বোচ্চ ডোজ একটু বেশি, এটা একটু মনে রাখবেন। তাহলে সেফটিএক্সনের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 4 গ্রাম ডেইলি। তো কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তো 2 গ্রাম দৈনিক দেওয়া যায়। যদি একটা বাচ্চার ওজন 20 কেজি হয়, তার যদি এন্টেরিক ফিভার হয়, তাহলে সেক্ষেত্রে সে মোটামুটি দৈনিক 2 গ্রামের মতো পাবে। এখানে যে বিষয়টা জানা দরকার, যে এখানে আমরা এন্টেরিক ফিভার এবং মেনিনজাইটিস এই দুইটা একটু বিশেষভাবে মনে রাখবেন। এই দুই ক্ষেত্রে সেফটিএক্সন যদি আমরা দিই, তাহলে সেফটিএক্সনের ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত যাবে। তো মেনিনজাইটিস এখানে ম্যাক্সিমাম ডোজ আমরা দিচ্ছি সেফটিএক্সন 2 গ্রাম বিডি 14 দিন, এটা গেল ফার্স্ট। এরপরে আসেন ইনজেকশন ডেক্সামেথাসোন 5 মিলিগ্রাম। ডেক্সামেথাসোন আমরা কেন দেব? মেনিনজাইটিসের মধ্যে যাতে করে ইনফ্লামেশন, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সেফটিএক্সন তো ইনফেকশন কমাবে, আর ডেক্সামেথাসোনটা ইনফ্লামেশন কমাবে। তো সেক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে আমরা সাথে একটা স্টেরয়েড দেব। এটা হচ্ছে সিএনএস ইনফেকশনের মধ্যে, অন্য কোনো ইনফেকশনের মধ্যে প্রয়োজন হবে না। তো ডেক্সামেথাসোন আমরা 5 মিলিগ্রাম দেব। তো ডেক্সামেথাসোন একটা স্টেরয়েড। স্টেরয়েডের ক্ষেত্রে যদি আমরা কোনো স্টেরয়েড শুরু করি, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? টেপারিং ডোজে সেটা বন্ধ করতে হয়। তাহলে যদি আমরা 5 মিলিগ্রাম দ্বারা দিই, তাহলে প্রথম আমরা মানে এটা 6 আওয়ারলি, প্রথম 5 দিন আমরা 6 ঘন্টা পর পর দেব। এটা একটু জিনিসটা একটু বুঝে নেবেন। স্লাইডটা থেকে আমি স্লাইডটা বুঝে দিচ্ছি, আপনারা এটা একটু বুঝে নেবেন, লিখে রাখবেন এভাবে, যাতে মনে থাকে। তাহলে আমরা টোটালি অ্যান্টিবায়োটিক্স চলতেছে 14 দিন, আমার স্টেরয়েডও চলবে 5 4 9 9 দিন 12 12 দিয়ে 14। তাহলে আমি প্রথম 5 দিন দেব 6 আওয়ারলি, পরবর্তী 4 দিন দেব আমি 8 আওয়ারলি। তাহলে আমার কিন্তু টেপারিং হয়ে যাচ্ছে, অটোমেটিক টেপারিং হয়ে যাচ্ছে। 8 আওয়ারলি দিলে, যদি 6 আওয়ারলি দিই, তাহলে দৈনিক পাবে 4টা, 6 ঘন্টা পর পর। 8 আওয়ারলি দিলে দৈনিক 3টা, 12 ঘন্টা পর পর দিলে দৈনিক 2টা, এরপরে 24 আওয়ারলি হচ্ছে দৈনিক 1টা। তাহলে আমার কি হচ্ছে? প্রথম 5 দিন দেব আমরা 6 আওয়ারলি, পরবর্তী 4 দিন 8 আওয়ারলি, পরবর্তী 3 দিন দেব আমরা 12 আওয়ারলি 12 ঘন্টা পর পর, পরবর্তী 2 দিন দেব জাস্ট একটা করে। তাহলে এটা বুঝতে পারছেন ডেক্সামেথাসোনের টেপারিং ডোজটা আমরা কিভাবে দেব?
তাহলে এখানে সেফটিএক্সন আমরা দিচ্ছি। তো সেফটিএক্সন অ্যান্টিবায়োটিক্সের আমরা প্রোগ্রাম হিসেবে আমরা ম্যাক্সিমাম ডোজটা দেব। আর ডেক্সামেথাসন টেপারিং ডোজে দেব। তাহলে টেপারিং ডোজটা একটু জি ডেক্সামিথাসন কি আমরা 12 দিন দিব? 14 দিন? হ্যাঁ 14 দিনে দেব। যে কদিন অ্যান্টিবায়োটিক্স চলবে ওই কদিন আমরা ডেক্সামেথাসনটাও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট কি দেব? ডাবল ডোজ অফ ক্যালসিয়াম। মানে আমরা যে ক্যালসিয়াম এখানে কেন দেব কেউ বলতে পারবেন? এখানে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি লাগবে, কারণ হচ্ছে যে আমরা স্টেরয়েড দিচ্ছি। আর স্টেরয়েড কি করে, মানে বোনস থেকে ক্যালসিয়াম ডিসঅপশন করতে পারে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমাই দিতে পারে। হ্যাঁ, মেইনলি বোনস ডিসঅপশন করে, সেজন্য আমরা সাথে ক্যালসিয়াম সাপোর্টও দিয়ে দেব। ক্যালসিয়াম যে কোনো মুহূর্তে কাউকে ওরাল স্টেরয়েড দেন অথবা আইভি স্টেরয়েড দেন, স্টেরয়েডের সাথে ক্যালসিয়ামটা অবশ্যই দিতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি। এরপরে ডেক্সামেথাসনটা একটা মানে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর যে কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের একটা কমন সাইড ইফেক্ট আছে, সেগুলো জিআইটি ইরিটেশন করে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয়। সেজন্য আমরা এখানে পিপিআইও সাথে অ্যাড করতে হবে। এরপর পেশেন্টের ইলেক্ট্রোলাইট চেক করবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পটাশিয়াম সাপ্লিমেন্টারি লাগতে পারে। আর সাথে তার ফিভার থাকবে, ফিভারের ক্ষেত্রের জন্য তাকে প্যারাসিটামল দিবেন। এরপরে তো আমরা সিএসএফ স্টাডির জন্য দিয়ে দেবো, সিএসএফ রিপোর্ট আসবে। সেক্ষেত্রে যদি সেফটিএক্সনটা যদি সেনসিটিভ থাকে তাহলে সেফটিএক্সনটাই চলবে, আর যদি সেফটিএক্সন যদি সেনসিটিভ না থাকে, অন্য যেটা সেনসিটিভ আসে সেটা চলবে, তখন আর আপনার কোনো মাথা ব্যথা নেই। সেফটিএক্সন না হলে আরেকটু স্ট্রঙ্গার গ্রাম নেগেটিভ দিবে। তো সেফটিএক্সনের চাইতে আরেকটু স্ট্রঙ্গার কি আছে, ওটা আছে পিপেরাসিলিন, মেরোপেনিন। হ্যাঁ, এগুলো গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ দুইটাই আছে। সেপ্টাজিডিম আর সেফটিএক্সন দুইটাই মোটামুটি থার্ড জেনারেশন। সেফটিএক্সনে আর সেপ্টাজিডিমের মধ্যে কিছু রিসোর্স দেখা যায় সেপ্টাজিডিমের গ্রাম নেগেটিভ অ্যাকশনটা একটু বেশি, তবে দুইটাই যেহেতু থার্ড জেনারেশন, দুইটা গ্রাম নেগেটিভ অ্যাকশন মোটামুটি সেম। তো সেজন্য সেফটিএক্সনে যদি কাজ না হয় তাহলে আরেকটু স্ট্রং এর মধ্যে যাবেন, সেক্ষেত্রে আপনার কাছে পিপেরাসিলিন যেতে পারেন। মেরোপেনিনের মধ্যে যদি তার অ্যাক্টিভ কনভার্সন থাকে সেক্ষেত্রে মেরোপেনিন চয়েস না করাটাই ভালো। আর যদি মেরোপেনিন দেন সেক্ষেত্রে মেরোপেনিন 1 গ্রাম না দিয়ে তার মানে 500 মিলিগ্রাম করে দিতে হবে। কারণ কি, মেরোপেনিন আমরা কেন চয়েস করব না? সেফটিএক্সনের পরে কাজ না হলে পিপেরাসিলিনে গেলাম, মেরোপেনিনে কেন যাব না কেউ বলতে পারবেন? এটা রিজার্ভ ট্যাব। রিজার্ভটা ঠিক আছে, কিন্তু আমার মেনিনজাইটিস কনভালশন হয়, কনভালশন। এগুলো একটা কো-কনভালসিভ ড্রাগ। রিজার্ভ ড্রাগ মেনিনজাইটিস তো মানুষের জীবনে বারবার হয় না, দুই একবারে হয়। হ্যাঁ, তো ওই রিজার্ভ ড্রাগগুলো আমরা দুই একবারের জন্যই রাখি। তো এখানে আমরা মেরোপেনিন দ্বারা শুরু করতে পারতাম, এর সাথে অন্য যেগুলো আছে ইমিপেনিন, মানে কার্বোপেনিন আমরা যেতে পারতাম, কিন্তু কার্বোপেনিন এখানে যাওয়া হবে না, যেহেতু তার কনভার্সন আছে আর এগুলো নিজেই কনভার্সন করে, সেজন্য যাব না। আর সেক্ষেত্রে পিপেরাসিলিন দিতে পারেন। তো মেরোপেনিনের কিন্তু কনভার্সিভ অ্যাকশনটা অন্যদের তুলনায় কম, সবচেয়ে বেশি হচ্ছে ইমিপেনিন দেওয়া যাবে না। সেফটিএক্সনের কাজ না হলে আপনি পিপেরাসিলিন দিতে পারেন, কিন্তু পিপেরাসিলিনটা হচ্ছে পেনিসিলিন গ্রুপ, হাইপার সেনসিটিভিটির সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে মেরোপেনিন শুরু করা যেতে পারে, যদি কনভার্সন না হয় মেরোপেনিন কন্টিনিউ করবে। আর যদি এবার কালচারের রিপোর্ট চলে আসলো, সেখানের মধ্যে নিশেরিয়া পাওয়া গেল, স্ট্রেপ্টোকোকাই পাওয়া গেল, তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাগন চয়েস শুরু করব, বেনজাইল পেনিসিলিন। আর যদি লিস্টেরিয়া পাওয়া যায় তাহলে এমপিসিলিন প্লাস জেন্টামাইসিন। এগুলো মোটামুটি জেন্টামাইসিনটা লিস্টেরিয়া প্রতি মানে হাইলি একটু সেনসিটিভিটি দেখায়। তাহলে যদি কালচার সেনসিটিভিটি রিপোর্ট থাকে তাহলে তো সেক্ষেত্রে আমরা এটা শুরু করব। আর যদি না থাকে, শুধু ব্যাকটেরিয়া মানে এখানে গ্রাম স্ক্রিনিং করার পরেই যদি কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওই হিসেবে ট্রিটমেন্টটা একটু সামনের দিকে নিয়ে যাওয়া যাবে। আর অল আদার্স কজে সেফটিএক্সন প্লাস ভ্যানকোমাইসিন। তাহলে এই মেনিনজাইটিসের ট্রিটমেন্টে মনে রাখি আমরা এমপিরিক্যালি শুরু করব সেফটিএক্সন আর ডেক্সামেথাসন, ওই পেজে আছে। সেফটিএক্সনের কাজ না হলে আমরা পিপেরাসিলিন অথবা মেরোপেনিনের করতে যাব। কালচার যদি আসে, কালচার আসলে কালচার হিসেবে আমরা ট্রিটমেন্ট দেব। ফ্লুক্লক্স ইউজ করা যায় না, কারণ রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে হয়। এখানে যে স্ট্রেপ্টোকোকাস যেগুলো আছে ওগুলো খুবই মানে একটু রেজিস্ট্যান্ট। যে ফ্লুক্লক্স যেগুলোতে কভারেজ হয়, মানে স্কিনের যে নরমাল ইনফেকশন গুলো, এগুলো দ্বারা মানে মোটামুটি ফ্লুক্লক্স দিয়ে ওগুলো হয় না, এগুলো ফ্লুক্লক্স রেজিস্ট্যান্ট থাকে, এই ধরনের অর্গানিজম দিয়ে হয়। লিস্টেরিয়া পাওয়া গেলে আমরা কি দেবো? এমপিসিলিন প্লাস জেন্টামাইসিন। তাহলে এবার ওটার মতোই আমাদের ট্রিটমেন্ট, মানে যদি এনকেফালাইটিসের মধ্যে কি হবে, এটাও অ্যাকচুয়ালি একটা ভাইরাল ইনফেকশন থেকে হয়। তাহলে আমাদের মেনিনজাইটিস শেষ হলো, এখানে এনকেফালাইটিস অ্যাকচুয়ালি একটা ভাইরাল ইনফেকশন দিয়ে হয়। নো, এটা কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট নাই, কারণ কি ভাইরাল ইনফেকশনের কোনো ম্যানেজমেন্ট হয় না। কন্ডিশন ইউজুয়ালি বিনাইন এন্ড সেলফ লিমিটিং। 7-8 দিন অনেক কিছু নিয়ে আসবে, জ্বর আসবে, আসবে। যদি এনকেফালাইটিস ডায়াগনোসিস হয় তাহলে মোটামুটি 7 থেকে 14 দিন পরে এমনি ভালো হয়ে যাবে। পেশেন্ট শুড বি ট্রিটেড সিম্পটোমেটিক্যালি। একটা অ্যানালজেসিক দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, এরপরে ফ্লুইড মনিটরিং করা হবে, অ্যান্টিবায়োটিক দেওয়া হবে যাতে সেকেন্ডারি কোনো ইনফেকশন ডেভেলপ না করে। এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক্স ইন সাসপেক্টেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এনকেফালাইটিস যখন হয় সাথে অনেকের মেনিনজাইটিসও থাকে, সেক্ষেত্রে এম্পিরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এখন এনকেফালাইটিসে একটা অ্যান্টিবায়োটিক দিলেই হয়, যেহেতু এটা ভাইরাস দিয়ে হয়। আমরা একটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের কোনো মানে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক যেটা আমরা দিচ্ছি সেক্ষেত্রে একটা দিলেই হবে। অ্যান্টিবায়োটিক্সটা কেন দেওয়া হচ্ছে? টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ট্রিটমেন্ট ডিউরেশন কতদিন? 14 দিন। অ্যান্টিবায়োটিক যদি আমরা শুরু করি, সেফটিএক্সন 2 গ্রাম বিডি, আর সাথে আমরা অ্যান্টিভাইরাল দিতে পারি অ্যাসাইক্লোভির 500 মিলিগ্রাম, ওটাও দৈনিক 3 বার দেওয়া হবে 7 থেকে 14 দিন। আর অ্যান্টি কনভার্সন দিতে হবে সেক্ষেত্রে ফেনাটোইন 100 মিলিগ্রাম। অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ডেক্সামেথাসন চলবে আগের মতোই, ক্যালসিয়াম পিপিআই আদার্স যে সাপোর্টিভ যেগুলো আছে ওগুলো চলবে। এটা হলো এনকেফালাইটিসের মধ্যে। এখানে বাড়তি যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল একটা অ্যাড করবেন, অ্যাসাইক্লোভির। রবিন 28 years old came to OPD with high grade fever with Chilean rigor. 10 দিন থেকে তার জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসে, তার জয়েন্টে ব্যথা করে। এরপরে হি অলসো কমপ্লেন অফ শার্প চেস্ট পেইন ডিউরিং ইন্সপিরেশন, প্লোরিটিক ইন নেচার। নিঃশ্বাস মানে নেওয়ার সময় তার একটু বুকে ব্যথা হয়, শর্টনেস অফ ব্রিদিং এন্ড আপার অ্যাবডোমিনাল পেইন। হি হ্যাজ হিস্ট্রি অফ ডেন্টাল সার্জারি 3 weeks back. His investigation report has given below. কেসটা একটু লক্ষ্য করেন, একটা ইন্টারেস্টিং একটা কেস। রবিন, তার বয়স হচ্ছে 28 বছর। 10 দিন থেকে তার জ্বর এবং জ্বরের সাথে কাঁপুনি দিয়ে তার জ্বর আসতেছে, তার জয়েন্টে ব্যথা করে, শার্প চেস্ট পেইন আছে। খেয়াল করেন তাহলে এখানে, হ্যাঁ এই সিনারিওটা শেষ করে চলে গেছে। হ্যাঁ, এই যে শার্প চেস্ট পেইন আছে। এখন শার্প চেস্ট পেইন আছে তার, এটা মানে চেস্ট কি কি আছে এটা আমরা একটু দেখি। শর্টনেস অফ ব্রিদিং আছে, আপার অ্যাবডোমিনাল পেইন, আর 3 দিন আগে তার দাঁতে অপারেশন হয়েছে, ডেন্টাল সার্জারি হয়েছে 3 দিন আগে। এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আমরা এখানে পাচ্ছি। তার চেস্ট এক্সরে করলো, সেটা নরমাল। তাহলে চেস্ট এক্সরে যদি নরমাল হয় তাহলে শর্টনেস অফ ব্রিদিং যেটা হচ্ছে এটা রেসপিরেটরি কজটা এক্সক্লুডেড, তার রেসপিরেটরি কজ এখানে কোনো কিছু নেই। তার আল্ট্রাসাউন্ড করা হয়েছে, আল্ট্রাসাউন্ড নরমাল। আল্ট্রাসাউন্ড নরমাল মানে অ্যাবডোমিনাল পেইনের মধ্যে তার মানে ওই ধরনের কোনো সমস্যা নাই। ইউরিনারি নরমাল, তার মানে ইউরোজেনিটাল ট্র্যাক্টও কোনো সমস্যা নেই।
সিবিসিটা যখন দেখা গেল তখন ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি দেখা যাচ্ছে, হিমোগ্লোবিনটা নাই, তার ডায়াগনোসিস কি হবে এবং ট্রিটমেন্ট কি হবে। এখন ডায়াগনোসিস যদি আমরা এখানে যাই, সেখানে আমাদের কি হবে, নরমাল এন্টেরিক ফিভার আগে চিন্তা করেন, মানে আমরা ডায়াগনোসিসটা করবো ফিভারের হাই গ্রেড ফিভার। এখন হাই গ্রেড ফিভার কতদিন থেকে? 10 দিন থেকে। তাহলে ভাইরাল ফিভার নরমালি 7 দিনের বেশি থাকে না, তাহলে ভাইরাল ফিভার সবগুলো বাদ, মানে ভাইরাল ফিভার এখানে আসতেছে না, যেহেতু হাই গ্রেড ফিভার 10 দিন হয়ে গেছে। এবং আর্থালজি আছে, তার মানে জয়েন্টে ব্যথা করতেছে, শার্প চেস্ট পেইন আছে। এখন যে শার্প চেস্ট পেইনটা আছে এটা হচ্ছে ইন্সপিরেশনের সময়, মানে নিঃশ্বাস নেওয়ার সময় ব্যথাটা হয়, আর এটা হচ্ছে পুরোটিক নেচার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা যখন সে নিঃশ্বাসটা নিচ্ছে তখন তার এই ব্যথাটা হচ্ছে। এখন এখানে কি হবে, চেস্ট পেইন কিন্তু আমরা যে ব্যাকটেরিয়াল ফিভার, যেহেতু 15,000 ডাব্লিউবিসি কাউন্ট, এর দ্বারা বোঝা যাচ্ছে কোন একটা ব্যাকটেরিয়াল, মানে এটা কোন একটা ইনফেক্টিভ ফিভার, কোন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা হয়েছে। কারণ হাই গ্রেড ফিভার আর 10 দিন, এটা হিস্ট্রি দ্বারা আমরা মোটামুটি তার ভাইরাল ফিভারটা এক্সপ্লোর করলাম। আর শার্প চেস্ট পেইন দ্বারা এখন আমাদের চিন্তা করতে হবে যে ফিভারটা কোন দিক থেকে হতে পারে। এখন এটা মোটামুটি ফিভার অফ আননোন ইটিওলজি, আননোন অরিজিন, মানে আপনার মনে হচ্ছে না, কারণ এটা টাইফয়েডও না। টাইফয়েডের ক্ষেত্রে চেস্ট পেইন থাকে না, হ্যাঁ, শর্টনেস অফ ব্রিদিং টাইফয়েডের ক্ষেত্রে থাকে না, আপার অ্যাবডোমিনাল পেইন টাইফয়েডে থাকে, কিন্তু চেস্ট পেইন থাকে না। তাহলে এখন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, এটা ট্রিটমেন্টে যেতে হবে, তার হিস্ট্রিটা নিতে হবে। এরকম যদি কোনো একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসে, পুরিটিক ইন নেচার চেস্ট পেইন, হাই গ্রেড ফিভার, এরপরে লং টাইম 10-15 দিন 7 দিনের বেশি ফিভার নিয়ে আসে, সেক্ষেত্রে তার আরো কিছু পিছনের হিস্ট্রি নিতে হবে। পিছনের হিস্ট্রি হচ্ছে যে তার কোনো সিজারিয়ান সেকশন হয়েছে কিনা, অথবা তার কোনো অপারেশন হয়েছে কিনা, এই ধরনের সবগুলো হিস্ট্রি যদি আপনি নেন, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবেন তার ডেন্টাল সার্জারির ওই হিস্ট্রি আপনি নিতে পারেন। ডেন্টাল সার্জারি করেছে সে 3 সপ্তাহ আগে, তাহলে 3 উইকস আগে তার দাঁতের অপারেশন হয়েছে, 10 দিন থেকে জ্বর, মানে দাঁতের অপারেশনের 10 দিন পরে তার জ্বর হয়েছে, এখন বাকি 10 দিন আবার তার জ্বর চলতেছে, এর মধ্যে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন দিকে চিন্তা করব? এই যে ডেন্টাল সার্জারি করেছে, এই হিস্ট্রিটা আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ডেন্টাল সার্জারি করলে কোন নরমাল ফ্লোরাটা ডিসপ্লেসমেন্ট হতে পারে? বিরিডেন স্ট্রেপ্টোকক্কাস, তাই না? তাহলে বিরিডেন স্ট্রেপ্টোকক্কাস দ্বারা কি হতে পারে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। তাহলে তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিসটা হবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। কারণ হচ্ছে যে তার দাঁতের অপারেশন হয়েছে, সেখান থেকে নরমাল ফ্লোরা ব্লাড হয়ে হার্টে চলে গেছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস তৈরি করেছে। তাহলে ডায়াগনোসিসটা হবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মধ্যে অ্যাকুইট ফেজের মধ্যে কি থাকবে? হাই গ্রেড ফিভার থাকবে, চিলস থাকবে, আর্থালজিয়া থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, প্লুরিটিক চেস্ট পেইন থাকে, সাথে ব্যাক পেইন থাকে। আর সিম্পটমসটা মোটামুটি 2 সপ্তাহ পর্যন্ত থাকে, এটা অ্যাকুইট ফেজে। আর সাব অ্যাকুইট ফেজের মধ্যে ফিভারের পরিমাণ কম থাকে, লো গ্রেড ফিভার, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফ্যাটিগ, এগুলো থাকতে পারে। হ্যাঁ, পজিটিভ অর্গানিজম কি থাকে? অ্যাকুইডের ক্ষেত্রে স্টাফিলোকক্কাস অরিয়াস, স্টেফিলোকক্কাস নিউমোনি থাকে। এন্ডোকার্ডাইটিস, সাব অ্যাকুইড এন্ডোকার্ডাইটিসের মধ্যে এই যে বিরিডেন গ্রোথ স্টেফিলোকক্কাস থাকে, বিরিডেন স্টেফিলোকক্কাস। তো এখানে মধ্যে যেহেতু তার দাঁতের অপারেশন হয়েছে, এই ক্ষেত্রে বিরিডেন স্টেফিলোকক্কাস দ্বারা তার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে। এই ধরনের ফিভারগুলো যেগুলোতে প্লুরিটিক চেস্ট পেইন থাকে, প্লুরিটিক চেস্ট পেইন বলতে সে নিঃশ্বাস যখন নেবে ইন্সপাইরেশনের সময়, তখন একটা শার্প একটা চেস্ট পেইন হবে, এক্সপানশনের সময় একটা পেইন ফিল করবে সে, আবার নিঃশ্বাস ছেড়ে দিলে ওই পেইনটা চলে যাবে। এই ধরনের আসলে প্লুরাল ইফিউশনও মাথায় রাখবেন, সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এখন মানে প্লুরিসি কেন আমরা এক্সপোর্ট করলাম? তার এক্সরেটা নরমাল ছিল। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মধ্যে আমাদের ট্রিটমেন্ট চলবে কতদিন? 4 সপ্তাহ। এম্পিরিক্যাল থেরাপি শুরু হবে কি দ্বারা? সেফটিয়াক্সাম 2 গ্রাম ডেইলি, আর সাথে চলবে ভ্যানকোমাইসিন 1 গ্রাম পিডি দিয়ে। ভ্যানকোমাইসিন আমরা কেন দিচ্ছি? ওই যে ভ্যানকোমাইসিন আমরা এখানে দেওয়া হচ্ছে, এটা যে অ্যানারোবিক কভারেজটা দেওয়ার জন্য, কালচার সেনসিটিভিটি রিপোর্টের জন্য অপেক্ষা করবে। কালচারে কি কি থাকতে পারে? কালচারে 3 ধরনের অর্গানিজম আসতে পারে, বিরিডেন স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস, আর স্ট্রেপ্টোকক্কাস ববিস এন্ড ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস এন্টারোকক্কাস। এই 3 ধরনের অর্গানিজম কালচারে আসতে পারে। এটাই শেষ। কোন অর্গানিজম কিভাবে বুঝবো? স্টাফিলোকক্কাস নাকি স্ট্রেপ্টোকক্কাস না এন্টারোকক্কাস, কোনটা দিয়ে তার ইনফেকশন হয়েছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে, এটা কিভাবে বোঝা যাবে? তো যারা আইভি ড্রাগ ইউজার, তাদের ক্ষেত্রে তারা তো মানে এসেপ্টিক কন্ডিশন মেইনটেইন করে না, মানে রেগুলার ইনজেকশন নিচ্ছে, পুশ করে দিচ্ছে, তখন নিডল দিয়ে কি হতে পারে? স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস, যেটা আমাদের স্কিনে নরমাল ফ্লোরা, এটা ব্রেইনে চলে যেতে পারে, ব্লাড ভেসেলে যেতে পারে, সেখান থেকে হার্টে যাবে, হার্টে গিয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস তৈরি করবে। পোস্ট ডেন্টাল সার্জারি যদি কারো দাঁতের অপারেশন হয়, তাহলে সেক্ষেত্রে বিরিডেন স্ট্রেপ্টোকক্কাস, যেটা দাঁতের আশেপাশে নরমাল ফ্লোরা ছিল, সেটা ডিসপ্লেসমেন্ট হবে, হার্টে যাবে এবং ইনফেকশন তৈরি করবে। কারো যদি মানে সিএ কোলন, মানে কোলনিক ক্যান্সার হয়, অথবা মানে গাটের মধ্যে কোনো সমস্যা, স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইন, সেক্ষেত্রে অর্গানিজম হবে গাট হ্যান্ডলিং এন্টারোকক্কাস, ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস অথবা স্ট্রেপ্টোকক্কাস ববিস। আর যদি কারো ফুড পাংচার করা হয়, সেক্ষেত্রে সিউডোমোনাস দ্বারা ইনফেকশন হতে পারে, কারণ সিউডোমোনাসটা কোথায় থাকে? এনভায়রনমেন্টে, আর্থের মধ্যে থাকে, সেখান থেকে চলে আসতে পারে। ট্রিটমেন্ট কি হবে? 3 ধরনের অর্গানিজমের বিরুদ্ধে 3টা ডাক দেওয়া হবে। এখানের মধ্যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি হয়, জেন্টামাইসিন কমনলি থাকবে, আর বাকি আরেকটা ডাক দেওয়া হবে। জেন্টামাইসিন কেন থাকে? জেন্টামাইসিনের গ্রাম নেগেটিভ কভারেজ আছে, গ্রাম পজিটিভ কভারেজ আছে, সাথে এটার অ্যানারোবিক কভারেজ আছে, সেজন্য জেন্টামাইসিন কমনলি থাকবে। আর জেন্টামাইসিনের সাথে আরেকটা অর্গান স্পেসিফিক, মানে কালচার করার পরে, ব্লাড কালচার করার পরে যে অর্গানিজমটা পাবে, সেই অর্গানিজমের জন্য একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। এখন যদি অর্গানিজমটা যদি বিরিডেন্স গ্রুপের হয়, তাহলে সেটার জন্য জেন্টামাইসিন কমনলি থাকবে, বিরিডেন্সের জন্য বেনজাইল পেনিসিলিন এড করা হবে। বেনজাইল পেনিসিলিনের পরিবর্তে সেফটিয়াক্সাম দেওয়া যেতে পারে। তো বেনজাইল পেনিসিলিনের হাইপার সেনসিটিভিটি আছে, এটা দরকার নেই, সেফটিয়াক্সাম দিলে হবে। যদি বেনজাইল পেনিসিলিন দেয়, তাহলে ইনজেকশন পেনজি 2 অ্যাম্পুল আইভি 4 আওয়ারলি, আর জেন্টামাইসিন দিলে জেন্টিন 80 মিলিগ্রাম 8 আওয়ারলি দিবে। আর যদি এন্টারোকক্কাস হয়, তাহলে জেন্টামাইসিনের সাথে এমপিসিলিন দেওয়া হবে, এন্টারোকক্কাই হলে। আর যদি অর্গানিজমটা স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস হয়, তাহলে এটা গ্রাম পজিটিভ, হাইলি একটা গ্রাম পজিটিভ কভারেজ দিলে চলবে, সেটা হচ্ছে জেন্টামাইসিনের সাথে ভ্যানকোমাইসিন। তাহলে আজকে আমাদের এখানে শেষ হলো গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে কি কি ডিজিজ হয়, গ্রাম পজিটিভের যে ট্রিটমেন্ট, এগুলো সব শেষ হলো। আরেকটা কথা এখানে বলে রাখি, গ্রাম পজিটিভের মধ্যে সেটা হচ্ছে সেপ্টিক আর্থ্রাইটিস। এটা আজকে গ্রুপে ডিসকাশন হয়েছে। সেপ্টিক আর্থ্রাইটিসটা হয় মানে সেলুলাইটিস থেকে ডেভেলপ করতে পারে, আর বিভিন্ন ইনজুরি থেকে ডেভেলপ করতে পারে, অপারেশন থেকে ডেভেলপ করতে পারে। তো সেপ্টিক আর্থ্রাইটিসটা স্টাফিলোকক্কাস অরিয়াস এন্ড স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, মোর দেন 67%, মোটামুটি 70% হবে গ্রাম পজিটিভ দিয়ে। এই কারণে যদি কারো কোনো সেপ্টিক আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট হবে শুরু করতে হবে আমাদেরকে কি দ্বারা? গ্রাম পজিটিভ কভারেজ এবং সাথে একটা গ্রাম নেগেটিভ কভারেজ। তো সেক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন দিয়ে শুরু করা যেতে পারে, অথবা সেফটিয়াক্সামের সাথে ভ্যানকোমাইসিন। ফ্লুক্লোক্সাসিলিন দ্বারা শুরু করলে চলে। ফ্লুক্লোক্সাসিলিন যদি এমআরএস সাসপেক্ট করা হয় যে ফ্লুক্লোক্সাসিলিনের কাজ হবে না, যে সেখানে এমআরএস দ্বারা হতে পারে, সেক্ষেত্রে ভ্যানকোমাইসিন দেওয়া হবে। আর যদি গ্রাম নেগেটিভ সাসপেক্ট করেন, সেক্ষেত্রে সেফটিয়াক্সাম দেওয়া হবে। আদারওয়াইজ এমনি ইনিশিয়ালি এম্পিরিক্যালি যদি ভ্যানকোমাইসিন আর সেফটিয়াক্সাম শুরু করা হয়, তাহলে মোটামুটি সব কভারেজ চলে আসে। এরপরে এটা শুরু করে কালচার জন্য অপেক্ষা করবে, কালচার আসবে, কালচার হিসেবে বাকি ট্রিটমেন্ট চালিয়ে নেবে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ হলো। সবাই একটু দেখে নিন সিওপিডি থেকে নিয়ে অ্যাবডোমিনাল ইনফেকশন নিয়ে পর্যন্ত আসলো।
আজকে কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেঞ্জার গ্রুপে করে রাখবেন, ইনশাআল্লাহ পরে উত্তর দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যান্টিবায়োটিক্স এর একবারে প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমাদের বোর্ডে যে ইনফেকশন গুলোকে এটাকে মেজর যদি আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন 4 ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা আমরা বলেছি। ব্যাকটেরিয়ার মেজর ক্লাসিফিকেশন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এটিপিক্যাল, অ্যানারোবিক। গ্রাম পজিটিভ দ্বারা কোন ইনফেকশন গুলো হয়? অ্যাবভ ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরের অংশের ইনফেকশন গুলো মেইনলি গ্রাম পজিটিভ দ্বারা হয়। সেখানে গ্রাম নেগেটিভ কিছুটা থাকতে পারে, বাট প্রিডোমিনেন্ট অর্গানিজম হচ্ছে গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ দ্বারা যে প্রিডোমিনেন্ট ইনফেকশন গুলো হয় অ্যাবভ ডায়াফ্রাম, তার মধ্যে আছে ইএনটি ইনফেকশন, স্কিন ইনফেকশন, নিউমোনিয়া, এরপরে আছে গতকালকে আরেকটা টপিক অ্যাড করেছি যে সেপটিক আর্থ্রাইটিস। এগুলো সবগুলো গ্রাম পজিটিভ দ্বারা হয়ে থাকে, সাথে কিছু গ্রাম নেগেটিভও থাকে। তো ওইসব ইনফেকশন গুলোর ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক্স কভারেজ দেওয়ার সময় চিন্তা করতে হবে যাতে হাইলি গ্রাম পজিটিভ কভারেজ থাকে। এরপরে বিলো ডায়াফ্রাম যে ইনফেকশন গুলো আছে, ডায়াফ্রামের নিচে অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যে যে অর্গান গুলো আছে যেখানে ইনফেকশন হয়ে থাকে সাধারণত, যেমন এইচ পাইলোরি ইনফেকশন হতে পারে, স্টমাকের মধ্যে এইচ পাইলোরি ইনফেকশন হতে পারে, ডিওডেনামের আপার পার্টে হতে পারে। এরপরে ইনফেকশন আছে অ্যাপেন্ডিসের মধ্যে হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস, গল ব্লাডারে কোলিসিস্টাইটিস হতে পারে, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এরপরে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যে ইনফেকশন গুলো আছে মেইনলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এখানে যতগুলো ইনফেকশন আছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো সবগুলোর মধ্যে পজিটিভ অর্গানিজমটা হচ্ছে গ্রাম নেগেটিভ, সাথে একটা থাকে আরেকটা থাকে অ্যানারোবিক অর্গানিজম। তাহলে অ্যাবডোমিনাল ইনফেকশনের জন্য আমাদের মেইন যে অর্গানিজমটা রেসপন্সিবল সেটা হচ্ছে এন্টারোব্যাকটেরিয়াসি। এন্টারোব্যাকটেরিয়াসির মধ্যে কি কি আছে? ইকোলাই, ক্লেবশিলা, ফোটিয়াস, এগুলো সবগুলো দ্বারা হয় কি অ্যাবডোমিনাল ইনফেকশন গুলো। ফিকোরাল রুটের মধ্যে যে ইনফেকশন গুলো আমাদের বডিতে যায়, যেমন কন্টামিনেটেড ওয়াটার, এরপরে ফুড পয়জনিং, এগুলোর মধ্যে যতগুলো ইনফেকশন আমাদের বডিতে আসে সবগুলো মেইনলি হয়ে থাকে গ্রাম নেগেটিভ অর্গানিজম দ্বারা, গ্রাম নেগেটিভ অর্গানিজম। তাহলে অ্যাবডোমিনাল ইনফেকশনের মধ্যে মেইনলি যদি আমরা পজিটিভ অর্গানিজম ধরি সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম। গ্রাম নেগেটিভের মধ্যে কোনটা সবচেয়ে বেশি? গ্রাম নেগেটিভের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলির যে অর্গানিজম গুলো আছে। তো এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলির মধ্যে কি কি অর্গানিজম আছে? যদি 5টা কমন অর্গানিজম আমরা সেক্ষেত্রে চিন্তা করি তাহলে ইকোলাই, ক্লেবশিলা, ফোটিয়াস, এগুলো শিগেলা, সালমোনেলা, এগুলো চলে আসে। এগুলো দ্বারাই সবচেয়ে বেশি অ্যাবডোমিনাল ইনফেকশন হয়ে থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইনফেকশন হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রিডোমিনেন্ট অর্গানিজমটা হচ্ছে ইকোলাই। হ্যাঁ, ইকোলার বিভিন্ন স্ট্রেন আছে, এক একটা স্ট্রেনে এক একটা ইনফেকশন হয়, ইউটিআই করতে পারে। এরপরে ইকোলার যে অ্যান্টারোটক্সিজেনিক ইকোলাই যেগুলো আছে ওইগুলো ফুড পয়জনিং করতে পারে, অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া করতে পারে। এগুলো সবগুলোর ক্ষেত্রে পজিটিভ অর্গানিজম হচ্ছে অ্যাবডোমিনাল ইনফেকশনে এন্টারোব্যাকটেরিয়াসি, যেটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ। আর সাথে থাকি অ্যানারোবিক অর্গানিজম। অ্যানারোবিক অর্গানিজমের মধ্যে ব্যাকটেরয়েড স্পেসিস কিছু আছে, ক্লোস্ট্রিডিয়াম কিছু আছে, এগুলো অ্যানারোবিক অর্গানিজম হিসেবে থাকে। তাহলে 2 ধরনের পজিটিভ অর্গানিজম আমরা পাচ্ছি অ্যাবডোমিনাল ইনফেকশনের ক্ষেত্রে, গ্রাম নেগেটিভ সাথে অ্যানারোবিক। তাহলে অ্যাবডোমিনাল ইনফেকশনে যখন আমরা ট্রিটমেন্ট করব তখন আমাদেরকে এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা গ্রাম নেগেটিভ কভারেজ থাকবে সাথে অ্যানারোবিক কভারেজ থাকবে। তাহলে গ্রাম নেগেটিভ অ্যানারোবিক কভারেজ কাদের আছে? যদি একটা অ্যান্টিবায়োটিক করি যে এটা গ্রাম নেগেটিভ অ্যান্টিব্যাকটেরিয়াল কভারেজ আছে, সেটা হচ্ছে মেট্রোনিডাজল। তাহলে অ্যানারোবিক কভারেজের জন্য আমরা মেট্রোনিডাজল দেব, ঠিক আছে। এবার গ্রাম নেগেটিভ কভারেজের জন্য আমরা কি দেব? এখন গ্রাম নেগেটিভ কভারেজের জন্য কিছু ওরাল ড্রাগ আছে আর কিছু আইভি ড্রাগ আছে। পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করবে যে সে কি ওরাল, আপনি তাকে ওরাল ট্রিটমেন্ট করবেন নাকি আইভি ট্রিটমেন্ট করবেন, ইনজেক্টেবল ট্রিটমেন্ট দিবেন নাকি ওরাল ট্রিটমেন্ট দিবেন। যদি আপনি ওরাল ট্রিটমেন্ট দিয়ে শুরু করতে চান গ্রাম নেগেটিভ কভারেজের জন্য, এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলি যেটা কভার দেয়, তাহলে সেটার জন্য আমরা যদি দেখি ফ্লুরোকুইনোলনের মধ্যে যে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন যে ফ্লুরোকুইনোলন, সিপ্রোফ্লক্সাসিনের গ্রাম নেগেটিভ কভারেজ অনেক বেশি। তাহলে অ্যাবডোমিনাল ইনফেকশন গুলো হবে গ্রাম নেগেটিভ দ্বারা, সেক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিনের একটা রুলস আছে, সিপ্রোফ্লক্সাসিন যদি রেজিস্ট্যান্ট না থাকে
তাহলে সেক্ষেত্রে গ্রাম নেগেটিভ অর্গানিজমগুলো সিপ্রোফ্লোক্সাসিন দ্বারা কভার হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন গ্রাম নেগেটিভ কভারেজ কার আছে, পেনিসিলিন গ্রুপের মধ্যে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন যেটা আছে অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড, ওটা গ্রাম নেগেটিভ কভারেজ আছে। এরপরে আসেন সেফালোস্পোরিন ফ্যামিলিতে। সেফালোস্পোরিন ফ্যামিলিতে ফার্স্ট জেনারেশনের খুব একটা গ্রাম নেগেটিভ কভারেজ নাই। তারপরে ইকোলাই ক্লেপসিলা ওগুলোর বিরুদ্ধে কভারেজ আছে, যদিও এখন অনেকটা মানে মানুষ থার্ড জেনারেশন সেফিক্সিম সেফ ব্যবহার করতে করতে ফার্স্ট জেনারেশনগুলোতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করেছে। তথাপি ফার্স্ট জেনারেশনের মধ্যে ইকোলাই কভারেজ আছে, ইউটিআইতে দেওয়া যেতে পারে। সেফালেক্সিন যেটা ডেভিডসনের সেফালেক্সিনকে ইউটিআইতেও টার্গেট চয়েসের লিস্টের মধ্যে রেখেছে, কারণ ওটা ইকোলাই কভারেজ আছে। কিন্তু সবচেয়ে ভালো গ্রাম নেগেটিভ কভারেজ আছে সেকেন্ড জেনারেশন থেকে নিয়ে উপরে যেগুলো আছে। সেকেন্ড জেনারেশনের মধ্যে সেফিউরেক্সিন আছে, ওটা গ্রাম নেগেটিভ কভারেজ গ্রাম পজিটিভ কভারেজ দুইটাই আছে। থার্ড জেনারেশনের মধ্যে সেফিক্সিন সেফট্রিয়াক্সন দুইটার হাইলি গ্রাম নেগেটিভ কভারেজ আছে, যদিও গ্রাম পজিটিভ কভারেজ একটু কম। আমরা সেফালোস্পোরিনের কম্পারেটিভ ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে এই নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। তো শুধু এখন এতটুকু বলি যে আমাদের সেফিক্সিন সেফট্রিয়াক্সন এগুলো গ্রাম নেগেটিভ কভারেজ আছে। তাহলে অ্যাবডোমিনাল কোনো যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনি যদি ট্রিটমেন্ট শুরু করতে চান, যদি অল্প দামের একটু ট্রিটমেন্ট শুরু করতে চান, কয়েকটা ভাবে করতে পারবেন। কোটাইমোক্সাজল গরিব অ্যান্টিবায়োটিক যেটা বলা হয়, ওটা খুব ভালো গ্রাম নেগেটিভ আছে, ওটা দিতে পারেন। সাথে অ্যানারোবিকের জন্য মেট্রোনিডাজল। তাহলে মেট্রোনিডাজল সবসময় থাকবে অ্যাবডোমিনাল ইনফেকশনের ক্ষেত্রে। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কোনো ইনফেকশন হলে, অ্যাপেন্ডিসাইটিস হোক বা আদার্স যেগুলো আছে, কোনো কাটের মধ্যে কোনো ইনফেকশন হোক, এই ক্ষেত্রে মেট্রোনিডাজল অলওয়েজ থাকতেছে কমন। এবার সাথে আপনি কি দিবেন, সাথে গ্রাম নেগেটিভ কভারেজের জন্য সিপ্রোফ্লোক্সাসিন দিতে পারেন, যার কারণে ডায়রিয়ার ওয়ার্ডে মানে যদি অ্যাকুট ওয়াটার ডায়রিয়ার ওয়ার্ডে সিপ্রো মেট্রো একটা কমন ব্র্যান্ড হয়ে গেছে। গাইনি ওয়ার্ডের মধ্যে সিপ্রো মেট্রোটা একটা হয়ে গেছে নন প্রেগন্যান্টের ক্ষেত্রে। তাহলে এখানে সিপ্রোফ্লোক্সাসিন দিতে পারেন, সেফিউরেক্সিন দিতে পারেন, সেফিক্সিন দিতে পারেন, সেফট্রিয়াক্সন দিতে পারেন। যদি আইভি চলে তাহলে সেক্ষেত্রে একটা সেফট্রিয়াক্সন সাথে একটা মেট্রোনিডাজল, অথবা একটা সিপ্রোফ্লোক্সাসিন একটা মেট্রোনিডাজল। এন্টারোব্যাকটেরিয়াসের মোস্ট কমন কি আছে, ইকোলাই এটা ইউটিআই করে, ক্লেপসিলা ইউটিআই করতে পারে, নিউমোনিয়া করতে পারে, প্রোটিয়াস ইউটিআই করে, সালমোনেলাটা একটু মনে রাখেন, আর বাকি সবগুলো অ্যাবডোমিনাল ইনফেকশনটা করে থাকে। এখানের মধ্যে মোস্ট কমন যেটা আমাদের জন্য দরকার যে সালমোনেলা, এটা একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম, এটা এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলির একটা অর্গানিজম। হ্যাঁ, পিলোডায়াফ্রাম থেকে এটা ইনফেকশনের সূচনা হয়, ফিকোরাল রুটে মানুষের মধ্যে আসে, এরপরে এন্টেরিক ফিভার করে। আর বাকি যেগুলো আছে সেগুলো এটা ডিজেন্ট্রি করে থাকে। এন্টারোব্যাক্টার এটা মোটামুটি ডায়রিয়া করতে পারে, নিউমোনিয়া করতে পারে। তাহলে ইকোলাই এটা খুব ইম্পর্টেন্ট। ইকোলাই কি করে, ইউটিআই করে, ক্লেপসিলা প্রোটিয়াস এগুলো ইউটিআই করে, আর সালমোনেলা টাইফয়েড করে। সালমোনেলার আবার বিভিন্ন স্ট্রেন আছে, সালমোনেলা টাইফি, প্যারাটাইফি। তো এখানে মধ্যে এন্টারোব্যাক্টার ফ্যামিলির যে ব্যাকটেরিয়াগুলো আছে ওইগুলো মোটামুটি ইউটিআই করে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, সফট টিস্যু ইনফেকশন করতে পারে, এন্ডোকার্ডাইটিস করতে পারে। তো ওইগুলো মানে কালচারের মধ্যে খুব একটা বেশি পাওয়া যায় না। ইউটিআই কালচার করলে সবচেয়ে বেশি কমন অর্গানিজম হচ্ছে ইকোলাই, মোর দ্যান 90% পেশেন্টের মধ্যে ইকোলাই থাকে। আর কিছু কিছুতে ক্লেপসিলা থাকে, প্রোটিয়াস থাকে। আর যদি কালচারের মধ্যে কিছুই পাওয়া না যায়, ইউরিন আদি করছে তখন 20% কালচারে কিছু পাওয়া গেল না, তখন বুঝতে হবে সেখানে ইনফেকশন হয়েছে এটিপিকা। তাহলে এগুলো সব গ্রাম নেগেটিভ অর্গানিজম, এগুলোর বিরুদ্ধে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই, এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা গ্রাম নেগেটিভ কভারেজ আছে। একটা সিনারিও দেওয়া হলো, আবু বকর 27 ইয়ার্স সাফারিং ফ্রম হাই গ্রেড ফিভার 10 দিন। হ্যাঁ, তার খাবার কোনো রুচি নাই, এন্ড আফটার 7 days of onset of fever he complained of constipation। জ্বরের 7 দিন পরে তার কনস্টিপেশন শুরু হলো। আর জ্বর হচ্ছে 10 দিন থেকে তার জ্বর, কিন্তু 7ম দিন থেকে তার কনস্টিপেশন। হি অলসো কমপ্লেইন অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন করতেছে। আর সিবিসি রিপোর্টে দেখা যাচ্ছে নিউট্রোপেনিয়া। তাহলে হোয়াট ইজ ইউর সাসপেক্টেড ডায়াগনোসিস? টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার। সেখানে একটু মনে রাখবেন ডাব্লিউবিসি কাউন্টটা, অথবা যদি আমরা নিউট্রোপেনিয়া বলি, ডাব্লিউবিসি কাউন্ট যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে কি হয়, বেড়ে যায়। যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে যদি মানে আপনি আমাদের কাছে একটা পেশেন্ট যদি ফিভার নিয়ে আসে 5 দিন 6 দিন, যদি আমরা একটা সিবিসি দেই, ভাইরাল ফিভারের মধ্যে ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, তো এটা ঠিক আছে। আর যদি ভাইরাল ফিভারটা তো আপনারা বুঝতেই পারবেন, একটা পেশেন্ট আপনার কাছে ভাইরাল ফিভার নিয়ে আসছে, 5 দিনের জ্বর নিয়ে আসছে। এখন 5 দিনের জ্বর নেওয়ার পরে ফার্স্টে ফিভারের হিস্ট্রিটা নিতে হবে, যে শুরু হয়েছে, শুরুর সময় তার রানি নোজ, ড্রাই কফ ছিল কিনা। রানি নোজ, ড্রাই কফ ছিল, তাহলে মোটামুটি আপনি ভাইরাল ফিভার হিসেবে সামনের দিকে যাবেন। তখন সিবিসিতে যদি ডাব্লিউবিসি কাউন্ট কম দেখেন, তখন সেটাকে ওই যে ভাইরাল ফিভার হিসেবে চিন্তা করে, কারণ ডেঙ্গু তো ডাব্লিউবিসি কাউন্ট কমে যেতে পারে, আরো কিছু আদার্স ভাইরাল ফিভারগুলোতে ডাব্লিউবিসি কাউন্ট কমতে পারে। তো যদি তার হিস্ট্রির সাথে এখন 7 দিন পরে, জ্বরের 7 দিন পরে আপনি তার সিবিসি করাবেন, দেখেন ডাব্লিউবিসি কাউন্ট কম, এখন এটাকে কোন দিকে নেবেন? এটাকে কি টাইফয়েডের দিকে নেবেন নাকি এটাকে অন্য দিকে নেবেন, সেটা একটু চিন্তা করতে হবে। আমি চিন্তা করি ক্লিনিক্যাল সাইন সিম্পটমসের সাথে একটু মিলাতে হবে। এখন যদি তার ক্লিনিক্যালি যদি দেখলেন যে তার ফিভারটা শুরু হয়েছিল রানি নোজ, রেট্রো অরবিটাল হেডেক, অথবা হেডেক ছিল, ডাই কফ ছিল, তাহলে ওটা ভাইরাল ফিভারের মধ্যে চলে যাবে। আর যদি এগুলো কিছুই ছিল না, জাস্ট ফিভার ছিল, এটা ফিভারের 7 দিন পরে তার কনস্টিপেশন, এদিকে ডাব্লিউবিসি কাউন্ট কমে গেল, তখন এটা টাইফয়েডের মধ্যে যাবেন। টাইফয়েডের যে ফিচারস গুলো আছে ওটা একটু সবাই মনে রাখবেন, যে সেক্ষেত্রে টাইফয়েডের মধ্যে জ্বরের মানে ফার্স্ট উইকের শেষ দিকে ডায়রিয়া প্রথমে নরমালি থাকে, কিন্তু এট দ্য এন্ড অফ ফার্স্ট উইক পেশেন্টের ডায়রিয়াও হতে পারে, কনস্টিপেশনও হতে পারে। এরপরে তার শরীরের মধ্যে কিছু র্যাশ দেখা দিতে পারে, এগুলো খুব কম, র্যাশটা মানে 5 to 10% এর মধ্যে দেখা দেয়। কিন্তু ডায়রিয়া কনস্টিপেশনের হিস্ট্রিটা মোর দ্যান 60 to 70% পেশেন্ট যাদের ডায়রিয়া, যাদের টাইফয়েড, তাদের ক্ষেত্রে মানে হয়তো ডায়রিয়া অথবা কনস্টিপেশনটা দেখা দিতে পারে, সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে। তো আপনি সেখানে সিবিসি করে মোটামুটি একটা রিপোর্টের মধ্যে যেতে পারেন। রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়া থাকে। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়াটা হচ্ছে যে এমনি ব্র্যাডিকার্ডিয়া না, ধরেন কারো যদি নরমাল হার্ট রেট 70 থাকে, তাহলে প্রতি 1 ডিগ্রি যদি টেম্পারেচার বাড়ে, আমাদের হার্ট রেট 10 করে বেড়ে যায়। তাহলে 98 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে যদি তার হার্টবিট যদি থাকে 70, তাহলে 101 ডিগ্রি হলে তার হার্ট রেট থাকার কথা হবে কত? 100, মানে প্রতি 1 ডিগ্রির জন্য 10 করে বাড়বে। তাহলে একজন পেশেন্টের হার্ট রেট যদি থাকে 70 নরমাল কন্ডিশনে, এখন যদি তার জ্বর থাকে 101 ডিগ্রি, তাহলে 98 থেকে 3 পর্যন্ত বাড়ছে। আমরা যদি হিসাব করি, তো 98 থেকে 3 বাড়ছে, এই 3 ডিগ্রির জন্য তার 30 হার্ট রেট আরো 30 বাড়ার কথা ছিল। কিন্তু টাইফয়েড ফিভারের মধ্যে মানে টেম্পারেচার বাড়া সত্ত্বেও হার্ট রেট বাড়ে না। টেম্পারেচার বাড়া, ইন কেস অফ রেজিং টেম্পারেচার, হার্ট রেট যদি মানে রেজ না করে, হার্ট রেট ইনক্রিজ না হয়, তাহলে ওটাকে বলা হয় রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়া। দেখা যাচ্ছে মানে ব্র্যাডিকার্ডিয়া নরমালি কাকে বলে? হার্ট রেট বিলো 60, 60 এর নিচে যদি হার্ট রেট থাকে সেটাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। আর রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে একটা কন্ডিশনে তার হার্ট রেট বেড়ে যাওয়ার কথা কিন্তু বাড়লো না, তাহলে সেটাকে বলা হবে রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়া। তাহলে রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়াটা কোথায় থাকে? টাইফয়েডের ক্ষেত্রে থাকে। এই ক্লিনিক্যাল সাইন সিম্পটমস গুলো দেখে আপনার ডায়াগনোসিস হলো সে টাইফয়েডের মধ্যে আছে, এন্টেরিক ফিভার। তাহলে তার সাসপেক্টেড ডায়াগনোসিসটা হচ্ছে এন্টেরিক ফিভার। এখন এই ক্ষেত্রে এন্টেরিক ফিভারের মধ্যে ব্লাড সিএস করে অ্যান্টিবায়োটিক্স দেবে, মানে অ্যান্টিবায়োটিক্স দেবে কালচার সেন্সিটিভিটি করার পরে। এখন পেশেন্ট আপনার কাছে 5 দিন বা 7 দিনের দিনে আপনার কাছে কনফার্ম হলো এটা টাইফয়েড ফিভার,
এখন এই ক্ষেত্রে আপনি গ্রামে আছেন, উপজেলা লেভেলে আছেন, ঢাকার মধ্যে নেই। আমি তাহলে তো ঢাকা ছাড়া অন্যান্য জায়গাতে কালচারাল সেন্সিটিভিটি রিপোর্ট খুব একটা করা হয় না, কারণ এটার জন্য ভালো যে পরিমাণ ল্যাব সাপোর্ট দরকার, যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার, এটা সব জায়গায় থাকে না। এই কারণে কালচার রিপোর্টটা কিন্তু সব জায়গায় করা যায় না। এখন আপনি যেখানে আছেন, পেরিফেরিতে আছেন, সেখানে কালচার করা যাচ্ছে না, তাহলে কালচার পর্যন্ত তো ওয়েট করা যাবে না। যদি কালচার পর্যন্ত ওয়েট করতে থাকেন, তাকে এম্পিরিক্যাল থেরাপি যদি না দেন, তাহলে তো পেশেন্টের আরো অনেক টাইফয়েডের যে কমপ্লিকেশন গুলো আছে, সেই কমপ্লিকেশন গুলো ডেভেলপ করবে। তাই তাকে একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক্স আপনাকে করতে হবে। এখন এম্পিরিক্যালি কোন অ্যান্টিবায়োটিক্সটা দিবেন? এম্পিরিক্যালি এমন একটা অ্যান্টিবায়োটিক্স আপনি তার জন্য শুরু করতে হবে যার সালমোনেলা কভারেজ আছে। এখন সালমোনেলা কভারেজ কাদের আছে? এবার আবার আমরা অ্যান্টিবায়োটিক্সের যে ক্লাসিফিকেশন গুলো আছে ওদিকে একটু মনোযোগ দিই। আমরা পেনিসিলিনের মধ্যে যে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন যেটা ছিল, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিনের সালমোনেলা কভারেজ আছে। এটা হলো হাইলি গ্রাম পজিটিভ কভারেজ, আর সাথে এটা 5টা গ্রাম নেগেটিভ কভারেজ দেয়। 5টার মধ্যে একটা হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, একটা হলো ইকোলাই, একটা হলো লিস্টেরিয়া, এরপরে আছে এটা প্রোটিয়াস, আর একটা আছে সালমোনেলা। মানে এই হেল্পস দ্বারা মনে রাখবেন যে অ্যামোক্সিসিলিনে 5টা গ্রাম নেগেটিভ কভারেজ আছে, হিমোফিলাস কভারেজ আছে, ইকোলাই কভারেজ আছে। সেজন্য এটা নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা মেইনলি নিউমোনিয়া হয়ে থাকে, এটা নিউমোনিয়া আপনি দিতে পারবেন। যেহেতু ইকোলাই কভারেজ আছে, এটা ইউটিএতে দেওয়া যাবে অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড। যেহেতু এটা সালমোনেলা কভারেজ আছে, এটা আপনি টাইফয়েডের মধ্যে এজ এ এম্পিরিক্যাল থেরাপি আপনি শুরু করতে পারবেন। কতটুকু দিবেন? 1.2 গ্রাম আইভি 8 ঘন্টা পর পর দিবেন। ইনজেকশন মুক্সা ক্লাব নামে পাওয়া যায়, ফ্লাভোনিক অ্যাসিড সহ আপনি দিবেন। তাহলে গেল আমাদের সালমোনেলা কভারেজ। টাইফয়েডের মধ্যে যদি আমরা অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড এভাবে দিব। সিপ্রোফ্লক্সাসিন, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলন। এটা সালমোনেলা কভারেজ আছে, কিন্তু ইদানিংকালে মানুষ এটা মানে অনেক বেশি ইরেশনাল ইউজ হতে হতে মানে এটা এখন দেখি একটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলছে, এটা এখন খুব একটা কাজ করে না। তাহলে ফ্লুরোকুইনোলনের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন হচ্ছে লিভোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন কিন্তু খুবই সালমোনেলা মানে সেনসিটিভ, কিন্তু লিভো সালমোনেলা হইলে এই টাইফয়েড হলে আমরা লিভো শুরু করব না। কেন? লিভোটাকে আমরা রিজার্ভ রাখবো, এটা রিজার্ভ রাখ, এটা টিবির সেকেন্ড লাইন ড্রাগ, সেজন্য আমরা এটাকে রিজার্ভ রাখবো। এরপরে আসেন সেফিক্সিম। সেফিক্সিম হচ্ছে মানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা সেফ 3 নামে পাওয়া যায়। তো এটা কিন্তু খুব ভালো ইফেক্টিভ, কিন্তু এখন খুব একটা ভালো কাজ করতেছে না, কারণ এখন ভাইরাল ফিভার থেকে নিয়ে যত ধরনের ফিভার আছে সব ফিভারে সেফিক্সিম ব্যবহার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন এটা খুব একটা কাজ করে না। বাচ্চা হসপিটালে আসছে সর্দি, সাথে সর্দি তাদের থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনাদের কাছে এটা জাস্ট আমাদের অ্যান্টিবায়োটিক কোর্স থেকে এটা একটা অনুরোধ থাকবে, কোনো একটা পেশেন্ট ফিভার নিয়ে আপনার কাছে আসছে ওপিডিতে, তার ফিভারের হিস্ট্রিতে যদি ভাইরাল ফিভারটা কোনো রকম মিলে যায়, তার রানিনোজ থাকে, তার ডাইকফ থাকে, জ্বর শুরু হওয়ার আগ থেকে এবং 3 থেকে 4 দিনের জ্বর, ওই ক্ষেত্রে তাকে দয়া করে সেফিক্সিম দিবেন না। এটাকে অ্যাটলিস্ট এই ডাক্তারকে রিজার্ভ রাখবেন। যদি আপনারা একবারই মনে না বুঝে যে অ্যান্টিবায়োটিক না দিলে পেশেন্ট কি মনে করবে, হ্যাঁ ওপিডিতে যেটা হয়, সেক্ষেত্রে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন একটা দিতে পারেন। ফার্স্ট জেনারেশনের মধ্যে থাকবে সেফিক্সিমটা একটা খুব ভালো একটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, এটা দিয়ে মানে টাইফয়েড ভালো হয়ে যেত ওরালি, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা খুব একটা কাজ করতেছে না, কারণ ওই যে ওরাল রুটে এটা অনেকটা ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলছে টাইফয়েডের ক্ষেত্রে। তো সেজন্য সেফিক্সিমের টাইফয়েড রেজিস্ট্যান্ট হলো ইউটিআই, এটা ভালো রুলস আছে। আদার্স গ্রাম নেগেটিভ যে ইনফেকশন গুলো আছে এখানে জন্য এটা অনেক ভালো একটা ড্রাগ, তাই এটা রিলেশন ইউজ বন্ধ করতে হবে। আর স্কিন কাটিং যদি যারা ইমার্জেন্সিতে আছেন, তারা ফ্লুক্লোক্সাসিনের সাথে সেফিক্সিমের মানে দেন কেন দেন, এটা অ্যাকচুয়ালি কোনোভাবেই মানে তাদের কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা অ্যাকচুয়ালি জানা নাই। যে স্কিন ইনজুরি জাস্ট আর্টি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেখানে একটা স্কিন ইনজুরি হলো, তো স্কিনের মধ্যে তো কোনো গ্রাম নেগেটিভ অর্গানিজম নাই, এনভায়রনমেন্ট থেকে কিছু আসতে পারে, সে যদি 4 ঘন্টা পর লেট হয়ে যায় স্টিচ দিতে বা মানে ক্লিন করতে, সেক্ষেত্রে সেফিউরেক্সিন দিলেই চলে, সেফিক্সিন দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এখন এন্টিক ফিভারের মধ্যে সেফটিয়াক্সন এন্ড সেফাপ্রাজোন হ্যাজ হাইস্ট গ্রাম নেগেটিভ কভারেজ। আমরা এখন যেগুলো আলোচনা করছি, অ্যামোক্সিসিলিনের সালমোনেলা কভারেজ আছে, আর সেফটিয়াক্সনের সবগুলো গ্রাম নেগেটিভ কভারেজ সর্বোচ্চ, সেফটিয়াক্সন এন্ড সেফাপ্রাজোন, সেফোফেরাজোন দুইটাই মানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, দুইটারই গ্রাম নেগেটিভ কভারেজ আছে, দুইটার সালমোনেলা কভারেজ আছে খুব ভালো, দুইটা আইভিতে দেওয়া, আইভি রুটে দেওয়া হয়, ওরাল রুট নাই। তাহলে যদি টাইফয়েডের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস আমরা যদি বলি যে যেটা কারণ টাইফয়েডটা তো একটু জটিল মানে কমপ্লিকেশন ডেভেলপ করতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে যদি আমরা চয়েস করি, আমাদের চয়েসের মধ্যে থাকবে আইভিটা, ইনজেক্টেবল ড্রাগ। ইনজেক্টেবল ড্রাগের মধ্যে কি কি আমরা চয়েস করতে পারি? পেনিসিলিন প্লাসের মধ্যে অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড একটা, আর হচ্ছে আমরা তো কালচারের জন্য দিয়ে দেবো, কালচার যদি না থাকে করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করবো সেটা বলতেছি আর কি। সেক্ষেত্রে আমাদের হয়তো অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড, হ্যাঁ হয়তো আমরা এটা দেবো, আর যদি সেফালোস্পোরিন থেকে দিই তাহলে সেফটিয়াক্সন দেবো। এটা হচ্ছে টাইফয়েডের আলোচনা যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতে চাই। এবার কালচারের মধ্যে যদি এগুলো রেজিস্ট্যান্ট আসে, কালচার আসলে এটা আপনার কোনো চিন্তা করার দরকার নেই, কালচারের সেনসিটিভিটি যেটা আছে ওটা দিয়ে শুরু করবেন, আর ওখানের মধ্যে ন্যারো স্পেকট্রাম একটা দিয়ে শুরু করবেন। ধরুন কালচারের মধ্যে আসলো সেফটিয়াক্সন সেনসিটিভ, আবার মেরোপেনিন সেনসিটিভ, তখন আমাদের ড্রাগ অফ চয়েস হবে সেফটিয়াক্সন, মেরোপেনিনটা আমাদের রিজার্ভ থাকবে। তাহলে এন্টেরিক ফিভার ড্রাগ অফ চয়েস অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড, মোক্সাক্লাভ নামে পাওয়া যায়, অথবা সেফটিয়াক্সন। মোক্সাক্লাভের ডোজটা দেওয়া আছে এখানে। এবার কি হতে পারে, যদি পেশেন্ট আসে বলতেছে আমাকে ওরাল একটা ড্রাগ দিয়ে দেন, তো ওরাল ড্রাগের মধ্যে হবে কি মানে সে আইভি ড্রাগ নেবে না, ইনজেক্টেবল নেবে না, তাহলে ওরালে আপনার ড্রাগ অফ চয়েস হতে পারে সেফিক্সিম মানে সেই নামে যেটা পাওয়া যায় এটা, অথবা মোক্সাক্লাভ 600 মানে 625 মিলিগ্রাম, মোক্সাক্লাভের ওরাল, সেফিক্সিমের ওরাল, এজিথ্রোমাইসিনের ওরাল। সব টাইপের কার্যকর, কার্বোপেনিন গ্রুপ কার্যকর, কিন্তু এটা রিজার্ভ থাকবে। তো এজিথ্রোমাইসিনের সালমোনেলা কভারেজ আছে, কিন্তু এটা মানে খুব একটা ইদানিং রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে, কারণ এজিথ্রোমাইসিন ছোটবেলা থেকে এখন সবাই পেয়ে আসতেছে, মানে ফার্মেসিতে গেল জিম্যাক্স, জ্বর উঠলেই তারা নিজেরা আগে শুরু করে যে জিম্যাক্স খাওয়াইছি, জ্বর কমতেছে না, সর্দি ভালো হচ্ছে না, আর কিতে যাবো, তো ডাক্তার কাছে গেলে ডাক্তার এজিথ্রোমাইসিন চেঞ্জ করে তাকে দিচ্ছে কি সেফিক্সিম। আরেকজনের কাছে যাচ্ছে, তিনি সেফিক্সিম চেঞ্জ করে আরেকটা লিভোফ্লক্সাসিনে চলে যাচ্ছে, মানে 5 দিনের ভাইরাল ফিভার ভালো হতে 7 দিন লাগে। তো গ্রাম অঞ্চলে হয়, কাউন্সেলিং না করার কারণে আরো বেশি হয়, বাচ্চাকে নিয়ে সব জায়গায় নেয়, বাচ্চাকালেই অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে নিয়ে আসতেছে। আচ্ছা ভাই, যে এজিথ্রোমাইসিনের মানে এটা কি ডোজটা কি হবে? এন্ট্রিক ফিভারের ক্ষেত্রে এটা কি পড়ি নাকি বিলি? বাচ্চাদের ক্ষেত্রে তো এজিথ্রোমাইসিন না আমি বলছি যে ক্যাডারের ক্ষেত্রে 500 মিলিগ্রাম, এটা কি সিঙ্গেল ডোজ অর বিলি ডোজ? সিঙ্গেল, এজিথ্রোমাইসিন সবসময় সিঙ্গেল ডোজ। ওকে। আচ্ছা আমরা একটু এটা আপনারা মনে রাখবেন, এজিথ্রোমাইসিনের হাফ লাইফটা অনেক বেশি, হ্যাঁ এটা আগে অনেকবার বলা হয়েছে, এখন অনেকবার বলতেছে।
তাহলে এম্পিরিক্যালি ড্রাগ অফ চয়েস ফর এন্টেরিক ফিভার, আপনার এম্পিরিক্যাল তো বুঝতে পারছেন কি করবেন, মানে কালচার সেন্সিটিভিটি ছাড়া পেশেন্টের অবস্থা থেকে আইভি ড্রাগ শুরু করতে চাচ্ছেন, তো আইভি শুরু করাটাই ভালো, কারণ ওরাল আপনি কাউন্সেলিং করবেন যে কারণ এই সালমোনেলাটা একটা পাওয়ারফুল ব্যাকটেরিয়া, যদি এটা এন্টারোব্যাকটেরিয়াসি আদার্স এন্টারোব্যাকটেরিয়াসি থেকে এটা পাওয়ারফুল, এটার জন্য বডিতে ড্রাগ কনসেন্ট্রেশনটা অলওয়েজ একটা সাস্টেইন ড্রাগ কনসেন্ট্রেশন থাকা লাগে। তো দেখা যাচ্ছে আপনি ওরাল যে ড্রাগগুলো আমরা দিচ্ছি সেগুলোতে মানে ফাস্ট মেটাবলিজম হচ্ছে, এরপরে মানে কারো অ্যাবজর্পশন ক্যাপাসিটি কম, কারো ক্ষেত্রে খুব কম অ্যাবজর্ব হচ্ছে, তো সেই জন্য টাইফয়েড তো যদি আমার এন্টেরিক ফিভার যদি একটা দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে এটার মানে বিভিন্ন কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেই জন্য এইসব ক্ষেত্রে বিশেষ করে এন্টেরিক ফিভারের ক্ষেত্রে আমরা আইভি ড্রাগ চয়েস করবো। তো আইভি ড্রাগ আমরা কি দেবো ইনজেক্টরের মধ্যে, এম্পিরিক্যালি যদি আমরা শুরু করতে চাই অ্যাকচুয়ালি এখানে সেফটিয়াক্সাম, সেফোপেরাজন, অ্যামোক্সিসিলিন প্লাস লাভোনিক অ্যাসিড আর আছে সিপ্রোফ্লোক্সাসিন। সিপ্রোফ্লোক্সাসিন যখন তৈরি হয় প্রোটোকোনাল হিসেবে তখন এটা কিন্তু সালমোনেলার বিরুদ্ধে খুব ভালো মানে কার্যকর ছিল। এখনো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এবং কিছু কিছু দেশে যেখানে ইরাশনাল ইউজ অফ ড্রাগ হয় না সেখানে সিপ্রোফ্লোক্সাসিন দ্বারা টাইফয়েডের ট্রিটমেন্ট করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে সিপ্রোফ্লোক্সাসিন অনেক ভালো একটা ড্রাগ থাকা সত্ত্বেও এটা কিন্তু অলরেডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম 100 জনের মধ্যে যদি 80 জনের কালচার করা হয় 80 জনের মধ্যে এটা রেজিস্ট্যান্ট পাবেন। তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হবে হয়তো সেফটিয়াক্সাম অথবা সেফোপেরাজন, অ্যামোক্সিসিলিন প্লাস লাভোনিক অ্যাসিড। এটা কালচার না করলে, কালচার করলে তো যদি এগুলো রেজিস্ট্যান্ট থাকে, এগুলো রেজিস্ট্যান্ট থাকবে তখন হয়তো দেখা গেছে অ্যানিকাসিন, জার্টামাইসিন ওগুলোর উপর সেনসিটিভিটি দেখাবে, তখন ওইদিকে চলে যাবে। ডোজ অফ সেফটিয়াক্সাম 80 to 100 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম ডোজ হলো 4 গ্রাম ডেইলি। এটা একটু বুঝে নেন, ধরেন 100 মিলিগ্রাম করে আপনি দিতে চাচ্ছেন, তো 100 মিলিগ্রাম করে যদি দেন, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু 80 to 100 মিলিগ্রাম করে দেওয়া হয়। এখন 100 মিলিগ্রাম করে যদি আপনি দেন 40 কেজি হলে 4 গ্রাম পাবে, 60 কেজি হলে 6 গ্রাম পাবে, তাহলে কি আমরা 6 গ্রাম দিতে পারবো? 6 গ্রাম আমরা দিতে পারবো না, আমাদের ম্যাক্সিমাম ডোজ হবে 4 গ্রাম। এটা একটু মনে রাখবেন। ফ্লুক্লোক্সাসিলিন ওটারও সেপটিক আর্থ্রাইটিস ছাড়া বাকি সব জায়গায় ওটা ম্যাক্সিমাম ডোজ 4 গ্রাম, কিন্তু সেপটিক আর্থ্রাইটিসের মধ্যে ওটা ম্যাক্সিমাম 8 গ্রাম পর্যন্ত দেওয়া যাবে, ফ্লুক্লক্স যেটা আছে ওটা। তাহলে সেফটিয়াক্সামের এন্টেরিক ফিভারের মধ্যে আমাদের ডোজ হবে 80 to 100 মিলিগ্রাম পার কেজি, এটা 2 ডিভাইডেড ডোজে দেওয়া হবে। টাইফয়েড, মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস এই তিনটা ডিজিজের মধ্যে আমাদের সেফটিয়াক্সামের ম্যাক্সিমাম ডোজটাই দেওয়া হবে এবং এটা 2 ডিভাইডেড ডোজে দেওয়া হবে। এটা একটু মনে রাখবেন, 2 ডিভাইডেড ডোজে দেওয়া হবে। যদিও সেফটিয়াক্সামের ড্রাগ কনসেন্ট্রেশন এবং হাফ লাইফ এটা মোটামুটি লং অন্যান্য ড্রাগের তুলনায় বেশি, কিন্তু এটা বডিতে যাতে একটা খুব ভালো একটা সাস্টেইনলি মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যাকশন করতে পারে সেজন্য এগুলোকে টাইফয়েড, মেনিনজাইটিস, এনকেফালাইটিস এই ক্ষেত্রে এটা বিডি ডোজে দেওয়া হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। ভাই, আমরা যখন টাইফয়েডের জন্য ফেব্রাইল অ্যান্টিজেন করি ওখানে তো তিনটা জিনিস দেখা হয়, ওখানে যদি আমি দুইটা পজিটিভ পাই ওই ক্ষেত্রে তখন কিভাবে কি অ্যাপ্রোচ করব পেশেন্টের জন্য? একই অ্যাপ্রোচটা সেম। সেম। জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সেক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, যদি ডিকেশিয়া যদি পজিটিভ দেখায় এটা একটু মনে রাখবেন, তখন কিন্তু আপনাকে এটিপিক্যাল কভারেজ অ্যাড করতে হবে। কারণ আপনি ফেব্রাইল অ্যান্টিজেনের মধ্যে যে টাইফয়েডের যেগুলো আছে ওগুলো পজিটিভ দেখলেন, সাথে লিকেশনগুলো পজিটিভ দেখলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এটিপিক্যাল কভারেজের জন্য ডক্সিসাইক্লিন অ্যাড করতে হবে। তখন কি তাহলে আমরা সেফটিয়াক্সাম এবং ডক্সিসাইক্লিন দুটো একসাথে দিব? সেফটিয়াক্সাম এবং ডক্সিসাইক্লিন ওটা খুব হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়, ধরুন যাদের আগে থেকে লিকেশিয়া ছিল সাইলেন্টলি থাকে, লিকেশিয়া ফিভারগুলো খুব মানে অনেক সময় খুব সাইলেন্টলি থাকে, বাচ্চা মাস কমপ্লেন করবো 3-4 মাস থেকে জ্বর মানে মাঝে মধ্যে জ্বর আসে, মাঝে মধ্যে ভালো থাকে। হ্যাঁ, এরপরে আপনি তার ইউরিনারি কোডে নরমাল, এরপরে তার এক্সরে কোডে নরমাল, সবগুলো দেখতে পাচ্ছেন নরমাল। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফেব্রাইল বা টিফয়েড অ্যান্টিজেন করলে সেখানে লিকেশিয়াটা মানে পজিটিভ আসতে পারে। তো ওই ধরনের কারো লিকেশিয়া পজিটিভ আগে থেকে ছিল, এর মধ্যে টাইফয়েড হলো, তখন তাদের থেকে দুটোই পজিটিভ দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি লিকেশিয়ার জন্য একটা এটিপিক্যাল কভারেজ দিবেন। আচ্ছা তাহলে সেফটিয়াক্সামের হাফ লাইফটা কিন্তু মোটামুটি 8 ঘন্টার মতো, তো যেগুলো হাফ লাইফ 8 থেকে 10 ঘন্টা ওইগুলো দৈনিক একবার দিলেই চলে। আমরা টাইফয়েডের ক্ষেত্রে কেন আমরা এটা মানে দৈনিক 2 বার দেবো, আমাদের যাতে করে এটা একটা সাস্টেইন একটা হাই কনসেন্ট্রেশন আমাদের ইয়ার মধ্যে থাকে, সার্কুলেশনের মধ্যে থাকে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করতে পারে। সেজন্য সেফটিয়াক্সামের ডোজ 40 কেজির উপরে যদি হয়ে যায়, 40 কেজি পর্যন্ত 100 মিলিগ্রাম পার কেজি, 40 কেজির উপরে যদি ওজন হয় সেক্ষেত্রে 2 গ্রাম করে, 2 গ্রাম ডেইলি মানে সকালে 2 গ্রাম করে দেওয়া হবে, রাতে 2 গ্রাম দেওয়া হবে 12 ঘন্টা পর পর। স্যার আমি একটা কথা বলবো, জি বলেন। সেটা হচ্ছে কি 40 কেজির উপরে যদি ওজন হয়ে যায় মানে 100 কেজি যদি হয় তারপর আমরা 2 গ্রাম করে দেবো। হ্যাঁ, মানে আমাদের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 4 গ্রাম। জি জি জি, তো আমরা 4 গ্রাম করে দেবো, 100 কেজি হোক বা 150 কেজি ওজন হোক আমরা 4 গ্রাম করে দেবো। কেজি বাংলাদেশে আছে। যাই হোক অনেক মানুষ বললে আবার কি মজা করে। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। কারণ ওই যে আপনার এটা অনেক সময় আমরা কি করি 4 গ্রাম দেওয়ার সময় চিন্তা করি আল্লাহ 4 গ্রাম কিভাবে দেবো, কিন্তু 20 কেজি বাচ্চা একটাকে 2 গ্রাম দেওয়ার সময় তখন এটা চিন্তা করা হয় না। 10 কেজি বাচ্চাকে 1 গ্রাম দেওয়ার সময় এটা চিন্তা আসে না, এই 1 গ্রাম দিচ্ছে, তো 10 কেজি বাচ্চার জন্য যদি 1 গ্রাম সেফ হয়, 40 কেজির জন্য 4 গ্রাম এটা সেফ, আর ম্যাক্সিমাম ডোজটাই 4 গ্রাম। 4 গ্রাম দিলে সার্কুলেশনের মধ্যে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে থাকতে পারে, এই কারণে ম্যাক্সিমাম ডোজটা 4 গ্রাম। নাপার ম্যাক্সিমাম ডোজ 4 গ্রাম। তাহলে আমাদের ট্রিটমেন্ট কিভাবে আপনি আরেকটা করবেন, সেফটিয়াক্সাম 2 গ্রাম আইভি কোলাওয়ার্ডি, একটু স্লোলি দেওয়া ভালো। আর মোক্সাক্লাভ অথবা যদি আপনি সেফটিয়াক্সাম না দিয়ে মোক্সাক্লাভ দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, সাথে ট্যাবলেট নাপা দিবেন। নাপা অবশ্যই যদি তার পেইন থাকে বডিতে, টাইফয়েডে তো ওইভাবে পেইন থাকে না, মানে অ্যান্টিপাইরেটিক ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর, আর অ্যানালজেসিক ডোজ অফ নাপা হচ্ছে 1 গ্রাম। এটা একটু মনে রাখবেন। স্যার সেফটিয়াক্সামের স্যার একটা সাইড ইফেক্ট কি স্যার হচ্ছে নসিয়া। নওশিয়া তো এই যে ওমিডন দিয়ে দিচ্ছেন তো আপনি, যে কোনো আমি অনেক ক্ষেত্রে দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি যে হচ্ছে আপনার সেফটিয়াক্সাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে নসিয়া একটা। নওশিয়া শুধু সেফটিয়াক্সাম না, মানে যে কোনো অ্যান্টিবায়োটিক্সের আপনি যদি সাইড ইফেক্ট গুলো দেখেন, নওশিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং জি জি এগুলো ম্যাক্সিমাম বাগের সাইড ইফেক্ট থাকে, তবে সেফটিয়াক্সাম আইভি দেওয়া হয় এই কারণে সাইড ইফেক্টটা খুবই আর্লি দেখা দেয়। সেজন্য আপনি যে এখানে ওমিডন দিতে পারেন, এরপরে জিএটি ইরিটেশন করতে পারে সেক্ষেত্রে প্যান্টোনিক্স। এটা হচ্ছে টাইফয়েড ম্যানেজমেন্ট মোটামুটি, এটা বাইরে আর কিছু লাগবে না। জিংবি কেন দিলাম আমরা এখানে, ইমিউনো মডিফায়ার হিসেবে বা বুস্টার করার জন্য, আর জিংবি মোটামুটি খাবার রুচি বাড়ায় দেয় সেজন্য চলে দেওয়া আর কি। এমনি রুলস নাই আমাদের ট্রিটমেন্ট, যদি কেউ শুধু এটা দিয়ে সাইডে দেয় তাহলে ঠিক আছে, আর বাকিটা সাপোর্টিভ। এই সেফটিয়াক্সামটা চলবে মানে ইনজেক্টেবল কতদিন? 10 দিন? হ্যাঁ 10 দিন বলা আছে। এরপরে কি মানে এরপর কি করতে হবে? 10 দিন পরে কি মানে ওরালি? করার দরকার নাই, ওরালি আর কিছু দরকার নাই, 10 দিনে মোটামুটি ব্যাকটেরিয়া ফিনিশ হয়ে যায়। 7 দিনে ঠিক হয়ে যায়, কিন্তু 10 দিন যাতে মোটামুটি কনফার্ম হওয়ার জন্য আর কি। আর আমরা তো এর ভিতরে যদি সম্ভব হয় আমরা সিএসটা করে নেব, মানে সেফটিয়াক্সাম 10 দিন চলো কাজ হবে না, সাপোজ সেফটিয়াক্সাম রেজিস্ট্যান্ট ছিল। আচ্ছা, আমরা আরেকটা সিনারি দেখি, পেশেন্ট কেম উইথ অ্যাকুইট অ্যাবডোমেন অন এক্সামিনেশন ইজ কনফার্ম অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস অর পলিসিস্টাইটিস অর প্যানক্রিয়াটাইটিস। তাহলে দেখেন অ্যাকুইট অ্যাবডোমেনের ক্ষেত্রে ট্রিটমেন্ট অলওয়েজ সেম। অ্যাকুইট অ্যাবডোমেন মানে ট্রিটমেন্ট হচ্ছে মুখস্থ ট্রিটমেন্ট, সিপ্রো আর মেট্রো, এটা অ্যাকুইট অ্যাবডোমেনের ট্রিটমেন্ট। আপনি সিপ্রো জায়গায় সেফটিয়াক্সাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে হয়তো ড্রাগ অফ চয়েস হবে সিপ্রোফ্লক্সাসিন। কেন? অ্যাবডোমিনাল ইনফেকশন গ্রাম নেগেটিভ দিয়ে হয়, সাথে অ্যানারোবিক দিয়ে হয়। আপনি একটা গ্রাম নেগেটিভ কভারেজ দিবেন, একটা অ্যানারোবিক কভারেজ দিবেন, তাহলে ইনজেকশন সিপ্রোফ্লক্সাসিন আর মেট্রোনিডাজোল। অ্যাপেন্ডিসাইটিস হোক, পলিসিস্টাইটিস হোক, প্যানক্রিয়াটাইটিস হোক, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হোক, এক্ষেত্রে আপনার ড্রাগ অফ চয়েস হবে সিপ্রো আর মেট্রো।
অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া ডিউ টু মানে ব্যাকটেরিয়াল কজ যদি হয় সেক্ষেত্রে, কিন্তু অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক্স লাগে না, ওগুলো এন্টারোটক্সিজেনিক ইকোলাই দিয়ে হয়ে থাকে, ওইটা আবার 5 দিনের মধ্যে বডি থেকে অটোমেটিক ভাবে বের হয়ে যায়। তো স্যার যে কিছু বলতে চাইছিলেন? 28 years old woman came to hospital with frequency of menstruation for 8 days, burning sensation during menstruation and low grade fever. She has no any comorbidity. এটা ট্রিটমেন্ট। আমরা এই টপিকটা দিয়ে ক্লাসটা শেষ করে দেব, আপনি একটু ধৈর্য শুনুন, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা কেস। আপনারা হয়তো ডায়াগনোসিসটা বুঝে গেছেন যে এটা ইউটিআই কি হতে পারে, এটা ডায়াগনোসিস ইউটিআই ইউটিআই। তাহলে কোনো একটা ফিমেল পেশেন্ট, একটা জিনিস মনে রাখবেন, ফিমেল পেশেন্ট যদি বয়স যদি 50 এর উপরে হয়, মানে পোস্ট মেনোপজাল এজ যদি হয়, তারা যদি কয়েকদিনের ফিভার নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন যে হিস্ট্রিগুলো অবশ্যই নেবেন, এটা হচ্ছে তাদের ইউটিআই হিস্ট্রিটা নিয়ে নেবেন। জিজ্ঞেস করবেন যে মা আপনার মানে সে জ্বর নিয়ে আসছে, তো আপনি জ্বর কয়েকদিন ওটার সাথে কিন্তু অবশ্যই তার থেকে হিস্ট্রি নেবেন যে আপনার প্রস্রাবে কোনো জ্বালাপোড়া করে কিনা, অথবা অনেকে আছে প্রস্রাবে জ্বালাপোড়ার সেন্সেশনটা তাদের হয় না, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার কি বারবার প্রস্রাব করা লাগে। এটা শুধু ওদের ক্ষেত্রে না, মানে যে কোনো ফিমেল এক নম্বর যদি একটা কারণ আমরা মনে রাখি, সেটা হচ্ছে আমরা ইউটিআইটা সাসপেক্ট করব। হ্যাঁ, তাদের রিকারেন্ট ফিভার হতে পারে, এই কারণে অবশ্যই স্যার আমি একটা কোশ্চেন করব স্যার। একটা মানুষ স্যার নরমালি স্যার কত মানে দিনে কতবার প্রস্তুত করে? দৈনিক তো মোটামুটি 8 থেকে 10 বার পর্যন্ত নরমাল। শুনতে পাচ্ছেন আপনি? জি জি শুনতে একটা পাচ্ছি। হেলদি মানে ইন্ডিভিজুয়াল দৈনিক 8 থেকে 10 বার পর্যন্ত প্রস্রাব করতে পারে, এবং কিন্তু সে হোল্ডিং ক্যাপাসিটি তার থাকে। আপনার এখানে যাদের ফ্রিকোয়েন্সি, সে নিজেই বুঝে যে আমার প্রস্রাবটা এখন স্বাভাবিক লেভেলের মধ্যে নেই, এটা একটু অস্বাভাবিক লেভেল, সেটা সে নিজেই একটু বুঝতে পারবে। হ্যাঁ, দেখা গেছে তার মানে কিছুক্ষণ পরে হচ্ছে, তো সেক্ষেত্রে যে আপনার কি বারবার প্রস্রাব হয় কিনা এবং এটা আগে কেমন হতো, মানে কতদিন থেকে এমন হচ্ছে, তখন আপনি বুঝে ফেলবেন এটা কি তার নরমাল হ্যাবিট নাকি এটা তার ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশন ডিউ টু ইউটিআই। এই জিনিসটা আপনি একটু বুঝে যাবেন। জি। তাহলে এই পেশেন্টের থেকে ফিমেল পেশেন্ট যখন আসবে, তাদের ক্ষেত্রে তারা জ্বর নিয়ে আসলেই তাদের ক্ষেত্রে যাই কোশ্চেন করেন, সর্দি কাশি মানে আদার্স যেগুলো আছে সবগুলো করবেন, কিন্তু অবশ্যই এই দুটো কোশ্চেন তাদেরকে বলবেন যে প্রস্রাবে কোনো জ্বালাপোড়া করে, এবং আরেকটা কোশ্চেন যে আপনার কি বারবার প্রস্রাব করতে মন চায়, এই দুটো কোশ্চেন আপনি করে যাবেন। হ্যাঁ, এরপরে মোটামুটি আপনি কি ডায়াগনোসিসে চলে যেতে পারবেন। যদি বলে যে না হ্যাঁ প্রস্রাবে জ্বালাপোড়া করে, যদি প্রস্রাবে জ্বালাপোড়ার কথা বলে অথবা বারবার প্রস্রাবের কথা বলে, তখন সাথে আরেকটা প্রশ্ন করবেন যে আপনি কি পরিমাণ পানি খান দৈনিক। দেখবেন যে মহিলার সাথে যদি তার হাজবেন্ড আসে বলবে ও পানি একটু খায় না, ও একবারে কম করে পানি খায়, ওটা ওই বলে দেবে। মানে যারা লেস ওয়াটার ইনটেক, তাদের ক্ষেত্রে রিকারেন্ট ইউটিআই চান্সটা অনেক বেশি। যাই হোক, তাহলে আমরা এটা ট্রিটমেন্ট ডায়াগনোসিসটা আমাদের কনফার্ম যে এই পেশেন্টের হচ্ছে ইউটিআই। এখন ইউটিআই ক্ষেত্রে আমরা দুটো জিনিস জানতে হবে, এটা আপনার টার্মটা শুনছেন, ক্লিয়ার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে কি নাই এটা এখন বুঝতে পারবেন। একটা হচ্ছে কমপ্লিকেটেড ইউটিআই, আরেকটা হচ্ছে আনকমপ্লিকেটেড ইউটিআই। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে আনকমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন কেন এটা আমরা আনকমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বললাম, এটা একটু আমরা আলোচনা করব। এখানে আমরা যেটা আলোচনা করব টাইপস অফ ইউটিআই, আপার ইউটিআই এন্ড লোয়ার ইউটিআই। ইউটিআই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে ইনফেকশাস যে ডিজিজগুলো মানে আমাদের অ্যান্টিবায়োটিক যেখানে সবচেয়ে বেশি লাগে, এটা আমরা ওপিডিতে ম্যানেজমেন্ট করার সময় হয়তো নিউমোনিয়া নিয়ে আসে পেশেন্ট, ওয়ার্ডের মধ্যে হয়তো নিউমোনিয়া অথবা ইউটিআই থেকে ইউরোসেপসিস অথবা টাইফয়েড। মেনিনজাইটিস হয়তো সাথে এক দুটো পাবেন। আর যারা আউটডোর পেশেন্ট ম্যানেজমেন্ট করেন, জিপি প্র্যাকটিস করেন, তাদের কাছে মেনিনজাইটিস নিয়ে কেউ আসবে না। ওই মেনিনজাইটিস হয়েছে কনভালশন কিছু সবগুলো দিয়ে তারা ইনডোর হসপিটালে ভর্তি হয়ে যাবে। এনকেফালাইটিস তো আরো রেয়ার, ওইটাও পাবেন না। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস তো মনে হয় পুরো উপজেলা মিলে একটাও পাওয়া যায় কিনা সন্দেহ। তাহলে সবচেয়ে কমন কি? কমন গুলো হচ্ছে ইএনটি ইনফেকশন গুলো, মেনিনজাইটিস, আপার রেসপিরেটরি ইনফেকশন, হ্যাঁ, এরপরে ইনফ্যাটিগো সেলুলাইটিস, এগুলো আমরা আলোচনা করছি। এরপরে আছে একটু ভারী কমন, সেটা হচ্ছে নিউমোনিয়া, ইউটিআই, আর হচ্ছে অ্যাবডোমিনাল যে ফিমেলদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ গুলো। তাহলে ইউটিআইটা জানাটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ইউটিআইটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। সিওপিডিটাও স্যার মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, সিওপিডি, এজমা সিওপিডি। আচ্ছা, সিওপিডি আলোচনা করেছি আমরা গতকাল, এজমা আলোচনা করি না। এজমা তো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে পড়ে না, কিন্তু অ্যাকুইট এজমা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেই মানে হতে পারে। আর অ্যাকুইট এজমার মধ্যে অ্যান্টিবায়োটিক্সের ইন্ডিকেশন আছে, এটা আমরা মনে রাখবেন। অ্যাকুইট এজমা নিয়ে যদি কেউ আসে, এটা আউট অফ টপিকস বলে দিচ্ছি, তাদেরকে যে মানে প্রাইমারি যে ম্যানেজমেন্ট গুলো দিবে, এগুলোর সাথে একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেবেন। ওটা অ্যাজিথ্রোমাইসিন হতে পারে অথবা মুক্সাক্লাভ হতে পারে। আচ্ছা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমরা এই যে আপার ট্র্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিডনি আছে আর ইউরেটার আছে। আর লোয়ার ট্র্যাক্টের মধ্যে কি আছে? ব্লাডার কিডনিতে যদি ইনফেকশন হয় সেটাকে বলা হবে পাইলোনেফ্রাইটিস। ব্লাডার ইনফেকশন হচ্ছে সেটাকে বলা হবে সিস্টাইটিস। এরপরে প্রোস্টেট আছে, প্রোস্টেট ইনফেকশন হলে পোস্টাইটিস, সাথে ইউরেথ্রাইটিস। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে আপার এন্ড লোয়ার কোথায় হলে কি নাম হবে, এটা একটু এখান থেকে দেখেন। এগেইন টু টাইপস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা দুই প্রকারে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে কমপ্লিকেটেড আর একটা হচ্ছে আনকমপ্লিকেটেড ইউটিআই। আগে আনকমপ্লিকেটেডটা বুঝে ফেলি, তারপরে কমপ্লিকেটেডটা বুঝতে পারবেন খুব ইজিলি। আনকমপ্লিকেটেড ইউটিআই আমরা কখন বলবো? ইনফেকশন ইন এ হেলদি নন প্রেগন্যান্ট প্রিমেনোপজাল ফিমেল পেশেন্ট উইথ অ্যানাটমিক্যালি এন্ড ফাংশনালি নরমাল ইউরিনারি ট্র্যাক্ট উইথ অ্যাবসেন্স অফ এনি কোমরবিডিটি। এটার মধ্যে একবার সবগুলো চলে আসছে, এটা বাইরে আপনার কোথাও কোনো বইয়ের মধ্যে বুঝতে হবে না। এটা দ্বারা বুঝতে পারবেন কোনটা আনকমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড জন্য হচ্ছে হেলদি ওমেন, মানে সে হেলদি, তার অন্য কোনো কোমরবিডিটি নাই, তার ডায়াবেটিস নাই, তার সিকেডি নাই, তার কোনো মানে অটোইমিউন ডিজিজ নাই, মানে টোটালি সে হেলদি। হ্যাঁ, দেখা গেছে একটা 25-26 বছরের একটা ইয়াং মেয়ে আসছে, তার ইউটিআই, এবং সে যদি নন প্রেগন্যান্ট হয়, তাহলে যদি প্রেগন্যান্ট ওমেনদের ইউটিআই কে আমরা করা হবে, ট্রিটমেন্ট করা হবে এজ এ কেস অফ কমপ্লিকেটেড ইউটিআই। তাহলে ইনফেকশন ইন এ হেলদি হলে আনকমপ্লিকেটেড, নন প্রেগন্যান্ট হলে আনকমপ্লিকেটেড, আর আছে কি প্রিমেনোপজাল ফিমেল। তাহলে পোস্ট মেনোপজাল যারা আছে, যাদের বয়স অ্যাবভ 48, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিআইটাকে একটু কমপ্লিকেটেড হিসেবে চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? হেলদি নন প্রেগন্যান্ট প্রিমেনোপজাল ফিমেল পেশেন্ট উইথ অ্যানাটমিক্যালি এন্ড ফাংশনালি নরমাল ইউরিনারি ট্র্যাক্ট। তার ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কোনো সমস্যা নাই, ফাংশনালিও কোনো সমস্যা নাই, কোনো স্টোন নাই, কোনো কিছু নাই, এবং এটা অ্যানাটমিক্যাল মধ্যে এটা টোটালি নরমাল, কোনো অ্যাবনরমালিটি এখানের মধ্যে নেই, এবং তার কোনো কোমরবিডিটি নাই। তো কোমরবিড ডিজিজগুলো আমরা তো সবাই জানি, তার কোনো কোমরবিডিটি নাই। তো যদি কোমরবিডিটি না থাকে, যেমন ফর এক্সাম্পল তার কোনো ডায়াবেটিস নাই, এজমা নাই, হাইপারটেনশন নাই, তো যদি এই ধরনের পেশেন্টের ইউটিআইটাকে বলা হবে আনকমপ্লিকেটেড ইউটিআই। এবং হলো কমপ্লিকেটেড ইউটিআই, এটা উল্টাটা যদি আমরা দেখি, ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাক্টর ইনক্রিজিং কলোনাইজেশন এন্ড ডিক্রিজিং এফিকাসি অফ থেরাপি এন্ড অলসো হ্যাভ এনি টাইপ অফ কোমরবিডিটি। জাস্ট এখান থেকে এটা চিন্তা করলে হবে, যারা আগে থেকে একটু অসুস্থ তার এখন ইউটিআই হবে, যেমন পেশেন্ট আগে থেকে নিউমোনিয়া আছে, এখন ইউটিআই হলো, এটাকে কমপ্লিকেটেড কেস হিসেবে ধরা হবে। সে প্রেগন্যান্সিতে ইউটিআই, কমপ্লিকেটেড ইউটিআই। এবার পোস্ট মেনোপজাল ফিমেলদের যদি ইউটিআই হয়, তাহলে সেটাকে কমপ্লিকেটেড ধরা হবে। আর যাদের ইউটিআইটা হতেছে কোনো একটা স্টোনের কারণে, তার ফাংশন প্রবলেম হচ্ছে বা ইউরিনারি ট্র্যাক্টের ফাংশনালি অথবা অ্যানাটমিক্যালি কোনো একটা অ্যাবনরমালিটি আছে, তাহলে তার ক্ষেত্রে ইউটিআইটাকে কমপ্লিকেটেড ইউটিআই হিসেবে চিন্তা করা হবে।
তাহলে আনকমপ্লিকেটেড কাদের ক্ষেত্রে ইমিউনো কম্পিটেন্ট মানে হেলদি, নো কমোরবিডিটি, নো নন ইউরোলজিক অ্যাবনর্মালিটি, নন প্রেগন্যান্ট ফিমেল। কমপ্লিকেটেড হচ্ছে যাদের চাইল্ডহুড ইউরিনারি ইনফেকশন আছে, রিকারেন্ট ইউরিনারি হিস্ট্রি আছে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, অথবা যাদের পোস্ট মেনোপজাল প্রেগন্যান্ট ওমেন, যাদের ডায়াবেটিস আছে, স্টোন আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, এগুলো হচ্ছে কমপ্লিকেটেড ইউটিআই। এবার আসি ইউটিআইতে কি কি অর্গানিজম থাকে। যদি ইউটিআই একটা অর্গানিজম আপনাকে জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ইকোলাই। 2 নম্বর অর্গানিজম কি থাকতে পারে ইউটিআইতে? প্রোটিয়াস। তাহলে ইউটিআইতে যদি আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক্স দেন যে অ্যান্টিবায়োটিক্সের ইকোলাই কভারেজ আছে এবং প্রোটিয়াস কভারেজ আছে, এইটা যদি কভারেজ দেন তাহলে 90% ইউটিআই এমনি কন্ট্রোলে চলে আসবে। এখন ঝামেলা কি, কিছু কিছু ক্ষেত্রে এটিপিক্যাল অর্গানিজম থাকে, সেক্ষেত্রে এটিপিক্যাল মাথায় রাখতে হবে। তবে হেলদি পার্সনদের এটিপিক্যাল অর্গানিজম দ্বারা ইনফেকশন হওয়ার চান্স খুব কম থাকে। হ্যাঁ, এখন একটা হেলদি পার্সন তাদের যদি ইউটিআই হয় তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হবে টিপিক্যাল অর্গানিজম কভারেজ। আমরা তাদেরকে একটা টিপিক্যাল কভারেজ দিয়ে দেব। টিপিক্যাল অর্গানিজম কভারেজ এমন অ্যান্টিবায়োটিক্স দিতে হবে যার ইকোলাই কভারেজ আছে এবং যার প্রোটিয়াস কভারেজ আছে। ইমিউনো কম্প্রোমাইজ হলে তখন ড্রাগ অফ চয়েস হবে এমন যার এটিপিক্যাল কভারেজ আছে। যেমন কমিউনিটি অ্যাকোয়ার্ড ইউটিআই ইমিউনো কম্পিটেন্ট, ধরেন নরমাল ইমিউনো কম্পিটেন্ট মানে হেলদি ইন্ডিভিজুয়াল ইউটিআই হলো, তাহলে তাকে আপনি কি কি ড্রাগ দিতে পারেন? এই যে এখান থেকে যে কোনো একটা আপনি দিতে পারেন এম্পিরিক্যালি, কালচার সেনসিটিভিটি ছাড়া। কোটাইমোক্সাজোল কট্রিন 480 মিলিগ্রাম নামে পাওয়া যায়। কোন ডোজে দিবেন আগে বলা হয়েছে। এটা হচ্ছে একবারই পেশেন্ট একবারই গরিব, তখন তাকে এটা দিয়ে দিবেন। এক পাতা 10 টাকা 15 টাকা দিয়ে তার মোটামুটি 7 দিনের ওষুধ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এবং আপনি যারা আছে কি করে ইকোনমিক্যালি যারা স্টাবল তাদের ক্ষেত্রে আপনি কট্রিন দিতে পারেন। কট্রিন ভালো কাজ করে। এখন এটা খুব একটা সিম্পল পরিমাণে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, কট্রিন কিন্তু মাত্র ওই পরিমাণে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে না। একবারই সস্তা দামে 15 থেকে 20 টাকা যদি ইউটিআই ম্যানেজমেন্ট দিতে চান তাহলে কট্রিন থেকে একটু দাম বেশি নাইট্রোপিউরান্টয়েন। নাইট্রোপিউরান্টয়েনের দাম কেমন? নিনটোইন এসআর নামে পাওয়া যায়। 100 মিলিগ্রাম করে দৈনিক 2 বার, যদি 50 মিলিগ্রাম দেন তাহলে দৈনিক 4 বার। এটা মনে হয় 6-7 টাকার মতো। এরপরে অ্যামোক্সিক্লাব, মোক্সাক্লাব দ্বারা দিতে পারেন, সেফিওক্সিন দিয়ে দিবেন। এখন আমরা কোনটা দ্বারা শুরু করব? আমরা আগের আলোচনাতে আমরা বলে আসছি যদি হেলদি সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন হয়, বিলো 40 এর নিচে বয়স হচ্ছে, মোটামুটি সেক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস যদি একবার গরিব পেশেন্ট হয় আমরা কোটাইমোক্সাজোল দিতে পারি। আর যদি আমরা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন চিন্তা করি যে তাকে গ্রাম পজিটিভ দিতে হবে, গ্রাম নেগেটিভ দিতে হবে। গ্রাম পজিটিভ কি স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস দ্বারা হতে পারে। হ্যাঁ, ওটা ডিউরিং ইন্টারকোর্স রেট্রোগেট ট্রান্সমিশন হয়ে ইউটিআই মানে ইউনিট ট্র্যাক্টের মধ্যে স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাসটা চলে যেতে পারে। সেজন্য আমাদের সেক্ষেত্রে সেফিওক্সিন আমরা দিতে পারি অথবা কোয়ামিক্সিক্লাব দিতে পারি। আর নাইট্রোপিউরান্টয়েন দেওয়া যাবে। এগুলো থেকে যে কোনো একটা দেওয়া যাবে। এজিথ্রোমাইসিনটা আমরা একটু সেফ রাখবো, ওটা আমরা কমপ্লিকেটেড ইউটিআই ক্ষেত্রে ব্যবহার করব কারণ ওটা এটিপিক্যাল কভারেজ আছে। তাহলে এটা হচ্ছে একটা হেলদি ইন্ডিভিজুয়াল আনকমপ্লিকেটেড ইউটিআই ম্যানেজমেন্ট। এবার যদি কমপ্লিকেটেড ইউটিআই হয়, বয়স 50 এর উপরে, পেশেন্টের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, অথবা এনি টাইপস অফ কোমরবিডিটি আছে, অথবা পেশেন্টের প্রেগনেন্ট ওমেন, তাহলে আমরা তাদের ক্ষেত্রে কি দিব? একটা যাতে এটিপিক্যাল কভারেজ থাকে। তো সেক্ষেত্রে সিপ্রো, লিভো, এজিথ্রো এগুলো দেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো যে হেলদি ইন্ডিভিজুয়াল মানে বয়স 50 এর উপরে 55-60, সেক্ষেত্রে কি আমরা অলওয়েজ সিপ্রো, লিভো, এজিথ্রো এগুলো দিব? এগুলো কি দেওয়া যাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ দেওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু আমরা যদি এটিপিক্যাল চিন্তা করি, তো এটিপিক্যাল আমরা কখন চিন্তা করব? এটিপিক্যাল চিন্তা করার জন্য আমরা ইউরিনারি করব, ইউরিন কালচার করব, ইউরিনারি এবং কালচারের পরে এটিপিক্যাল চিন্তা করব। নরমালি এটা দিলেও হবে। যেমন মোক্সাক্লাব, এটা সব বয়সের মধ্যে এটিপিক্যাল অর্গানিজম না হলে মোটামুটি যে কোনো বয়সের মধ্যেই দেওয়া যেতে পারে। বয়স 60-65 তাদেরকেও এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে এবার আসলাম ইউটিআই প্লাস ইউরেথ্রাল ডিসচার্জ। মানে ইউরেথ্রাল ডিসচার্জ আছে সাথে, মানে ইউটিআই পেশেন্টের যদি ইউরেথ্রাল ডিসচার্জ থাকে তাহলে সেকেন্ড অর থার্ড জেনারেশন ফ্লুরোকুইনোলন ফর এটিপিক্যাল কভারেজ অর ডক্সিসাইক্লিন। যদি ইউরেথ্রাল ডিসচার্জ থাকে একটা পেশেন্টের ইউটিআই, যেটা মেলদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ হয়, যাদের ব্যাড হ্যাবিট আছে, মোটামুটি এসটিডি থেকে হতে পারে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। যেখানে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস যদি এটিপিক্যাল অর্গানিজম দিয়ে হয়, সেক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন দ্বারা ট্রিটমেন্টটা করতে পারবো। তাহলে এখানে আলোচনা হলো ইউটিআই ট্রিটমেন্টের মধ্যে কট্রিন দিতে পারেন, নিনটোইন দিতে পারেন। নিনটোইন নাইট্রোপিউরান্টয়েন কেন আমরা দেবো? কারণ নাইট্রোপিউরান্টয়েনে কি আছে? গ্রাম নেগেটিভ কভারেজ আছে, ইকোলাই কভারেজ আছে এবং প্রোটিয়াস কভারেজ আছে। আমরা ইকোলাই ইউটিআইতে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইকোলাই এবং প্রোটিয়াস কভারেজ দেওয়া, সেজন্য নাইট্রোপিউরান্টয়েন দেবো। অ্যামোক্সিসিলিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড যখন দেবো তখন সেটা হচ্ছে ফার্স্ট এটিপিক্যাল অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। এইচ হেল্পস দ্বারা আমরা মনে রাখছি সেখানে পিতে প্রোটিয়াস আর ইতে ইকোলাই, দুইটার কভারেজ আছে, সেজন্য এটা দেওয়া যাবে। সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, ওটা গ্রাম নেগেটিভ পজিটিভ দুইটার কভারেজ আছে। এবার যদি এটিপিক্যাল হয়, এটিপিক্যালের জন্য 3টা অ্যান্টিবায়োটিক্স এটিপিক্যাল কভারেজ দেয়, 3 শ্রেণীর অ্যান্টিবায়োটিক্স। একটা হলো ডক্সিসাইক্লিন, আর একটা হলো ম্যাক্রোলিড, ফ্লুরোকুইনোলন। আমাদের এই ক্লাসের মধ্যে এই একটা কথা অন্তত 50 বারের উপর বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস ডক্সিসাইক্লিন আমরা দিতে পারি। প্রেগনেন্ট ওমেন হলে কি দেবো? এটিপিক্যাল ইউটিআই চিন্তা করলে এজিথ্রোমাইসিন। তাহলে ইউটিআইতে মেইন পজিটিভ অর্গানিজম ইকোলাই মধ্যে 96%, আর কিছু কিছু জায়গায় প্রোটিয়াস থাকে। স্টাফ স্যাপ্রোফাইটিকাস কোথায় থাকে? সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনদের ক্ষেত্রে স্টাফ স্যাপ্রোফাইটিকাস হতে পারে। অ্যান্টিবায়োটিক্স কি দেবো? কোটাইমোক্সাজোল, লো রিসোর্স এরিয়াতে কট্রিন নামে পাওয়া যায়, দাম কম, ভালো কাজ করে। এটাকে গরিব সেফটি একজন বলা হয়, মানে খুব ভালো, এটা গ্রাম পজিটিভ নেগেটিভ ভালো কভারেজ আছে, মানে ব্রড স্পেকট্রাম কভারেজ আছে। তো কট্রিন ডিএস নামে পাওয়া যায়, একটা করে দৈনিক 2 বার 7 থেকে 14 দিন। নিনটোইন দিলে 50 মিলিগ্রাম 6 আওয়ারলি, এটা মোটামুটি 6 টাকা করে নেয়, যাদের ওইটা খাবার সামর্থ্য আছে তাদেরকে আপনি এটা দিতে পারেন। সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন সাফারিং ফ্রম ইউটিআই পজিটিভ অর্গানিজম স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস এন্ড ইকোলাই, তাহলে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করে, গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ করে। তো এরকম আছে সেফিওক্সিন, এটা সেফোটিক 500 মিলিগ্রাম নামে পাওয়া যায়। হ্যাঁ, এরপর যাদের রিকারেন্ট ইউটিআই হয় তাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে আপনি ছেড়ে দেবেন না, তাদেরকে পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে বলবেন। দৈনিক 2 থেকে 3 লিটার ওয়াটার ইনটেক করতে বলবেন এবং ইউরিন হোল্ডিং করতে নিষেধ করবেন, যে তার ইউরিন মানে ইউরিনেশনের ব্যাক হলো সে একটু পরে করবে। তো যদি এইভাবে সে যদি ইউরিন হোল্ডের অভ্যাস থাকে তাহলে ব্লাডের মধ্যে মানে ইউরিনগুলো অনেকক্ষণ জমে, সেখানের মধ্যে যে নরমাল যে ব্যাকটেরিয়াগুলো থাকে নরমাল ফ্লোরা হিসেবে সেগুলো কলোনি ফর্মেশন করে, সেগুলো মাল্টিপ্লিকেশন হয়ে সেখান থেকে আবার ইউটিআই ডেভেলপ করতে পারে। তাহলে তাকে বলে দিবেন যে আপনি বেশি প্রস্রাব হলে মানে প্রস্রাবের ব্যাগ হলে প্রস্রাব করবেন, ধরে রাখবেন না, দৈনিক 2-3 লিটার পানি খাবেন, পার্সোনাল হাইজিন মেইনটেইন করবেন। ফিমেলদেরকে বলে দিবেন যে তারা যদি টিস্যু পেপার ব্যবহার করে মানে টয়লেটে করে, তাহলে সেই ক্ষেত্রে সামনে থেকে পিছনের দিকে নেবে, পিছন থেকে সামনের দিকে যেন টিস্যু পেপার ব্যবহার না করে। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে যে স্কুলের সাথে যদি ইকোলাই থাকে ওইগুলো রেট্রোগেট ট্রান্সমিশন হতে পারে এবং ওইগুলো ইউনিট ট্র্যাক্টে চলে আসতে পারে। এই কারণে এই অ্যাডভাইসটা অবশ্যই দিবেন। এটা অ্যাডভাইসটা যদি না দেন তাহলে অ্যাকচুয়ালি এটা তাদের জন্য রহম করা হবে না। এক রোগীর উপর রহম করতে হলেও অন্তত তাকে এই 4-5টা অ্যাডভাইস আপনি দিবেন যে আপনি 2-3 লিটার পানি খাবেন, এরপরে হচ্ছে ইউরিন হোল্ড করে রাখবেন না, যখন প্রস্রাব করবেন। আর যারা গ্রামের মধ্যে থাকবে তারা যদি পুকুরে গোসল করার অভ্যাস থাকে তাদেরকে পুকুরে গোসল করা থেকে একটু নিষেধ করবেন, কারণ পুকুরের মধ্যে মোটামুটি ইকোলাই চাষাবাদ হয়, সেজন্য এটা একটু নিষেধ করবেন। আর কিভাবে টিস্যু পেপার ব্যবহার করবো এগুলো একটু বলে দেবেন।
কেস 27 ইউটিআই ইন প্রেগন্যান্সি, তাহলে এটা আমরা আলোচনা হয়ে গেছে। প্রেগন্যান্সিতে যদি ইউটিআই হয়, ড্রাগ অফ চয়েস হচ্ছে আগে এজিথ্রোমাইসিন ছিল, এখন এজিথ্রোমাইসিনকে প্রেগন্যান্সি ক্যাটাগরি সিতে নিয়ে গেছে এবছর লেজিসলেশন টেস্ট এডিশনে। তো সেক্ষেত্রে এখন আমাদের যদি এটিপিক্যাল না হয়, তখন আমরা সেফালোস্পোরিন মানে সেফিউরেক্সিন দ্বারা ট্রিটমেন্ট করতে পারবো, অ্যামোক্সিসিলিন দ্বারা করতে পারবো, নাইট্রোপিরান্টাইন দ্বারা করতে পারবো। তো নাইট্রোপিরান্টাইন প্রেগন্যান্সিতে তো কমপ্লিকেটেড কেস, তো নাইট্রোপিরান্টাইন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলতে পারে। তো সেজন্য আমরা রেজিস্ট্যান্ট যদি ডেভেলপ করে ফেলে, তাহলে দেখা গেছে অন্যগুলো দ্বারা কাভার করা কষ্ট হয়ে যাবে। আমরা প্রেগন্যান্সিতে এখন সেফিউরেক্সিন দ্বারা শুরু করতে পারি, অথবা সেফ 3 দ্বারা শুরু করতে পারবেন। সেফিক্সিন যেটা আছে, সেফিক্সিন যদি হসপিটালে পেশেন্ট ভর্তি থাকে, তাহলে হসপিটালে ভর্তি হলে সেক্ষেত্রে তো কালচার করবেন। কালচার যদি না করি, এম্পিরিক্যালি প্রেগন্যান্ট লেডিকে অ্যাডমিটেড হসপিটালে এবং ইউরোসেপসিস সেফটি দ্বারা শুরু করতে পারবেন। যেগুলো নাম নেগেটিভ কাভারেজ আছে, মানে থার্ড জেনারেশন যদি ওরা লিখেন, তাহলে সেফিক্সিন, যদি আগে নেন তাহলে সেফটি আগে দরকার হয় না, এমনি ঠিক হয়ে যাবে। Roma 25 years girl came to video with history of parental polycyclic discharge, urinary of 20%, even is negative for growth of any organism. এখানে রোমার হচ্ছে যে রোমার ফ্রিকোয়েন্সি অফ নিউট্রিশন এবং রোমার ইউরিনারি যে কোনো প্রবলেম সবগুলো সমস্যা আছে, এবং সে আসে বলতেছে যে তার মানে প্রস্রাবের সাথে মানে মিল্কি ডিসচার্জ বা কোনো একটা ডিসচার্জ আছে। এটা মেলদের ক্ষেত্রে হতে পারে, ফিমেলদের ক্ষেত্রে হতে পারে, যে বার্নিং সেন্সেশন হচ্ছে, ডিজোরিয়া হচ্ছে, প্রস্রাব করতে ব্যথা লাগতেছে। এখন তাকে আপনি একটা ইউরিনারি করতে দিলেন, ইউরিনারিতে দেখা গেল যে 20% ইউজ, আমাদের তো মোর দ্যান 5 থাকলে, মানে 5 to 10 5 এর উপরে চলে গেলেই তো ইউটিআই ডায়াগনোসিস করি। 20% মানে হচ্ছে যে এখানে প্রচুর, মানে আনকাউন্টেবল, বলা যাচ্ছে না কি পরিমাণে আছে। তাহলে 20% যদি থাকে, তার মানে তার মধ্যে অ্যাক্টিভ ইনফেকশন আছে। এখন অ্যাক্টিভ ইনফেকশন যদি থাকে, আমরা কি করবো? ইউরিন সিএস করবো। ইউরিন সিএস করলে মানে এখানে কালচারের মধ্যে একটা ব্যাকটেরিয়া অবশ্যই আসবে, যে গ্রোথ অফ ইকোলাই অথবা গ্রোথ অফ লেকশিলা প্রোটিয়াস, যে কোনো একটা আসা দরকার। কিন্তু রোমার ক্ষেত্রে যেটা হলো, সেটা হচ্ছে যে তার কালচারটা নেগেটিভ আসছে, কালচারে কোনো অর্গানিজম দেখা যাচ্ছে না, এটা হয়ে থাকে। তাহলে রোমার ডায়াগনোসিসটা কি হবে বলেন তো একটু? এটা আজকে আমরা মেসেঞ্জার গ্রুপে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তখন রোমা ছিল না, তখন হয়তো রোমন ছিল, আচ্ছা একদম মেলের কেস ছিল। ডায়াগনোসিস বলতে পারবেন এটা? এটা একটা ইউটিআই কেস, কিন্তু ইউটিআইটা হয়েছে এটিপিক্যাল অর্গানিজম দিয়ে। এটিপিক্যাল অর্গানিজম দ্বারা যদি ইউটিআই হয়, তখন কি হবে? সেক্ষেত্রে ইউরেথ্রাল ডিসচার্জ থাকবে, ইউরিনারিতে 20% থাকবে, কিন্তু সিএস কেমন আসবে? নেগেটিভ আসবে, কারণ এগুলো কালচার করা যায় না। এটিপিক্যাল যে অর্গানিজম গুলো আছে, এগুলো কালচার করা যায় না, কালচার করা খুবই হার্ড। তাহলে তার ডায়াগনোসিস হচ্ছে এটিপিক্যাল ইউটিআই। এখন এটিপিক্যাল ইউটিআই যেহেতু হয়েছে, তাকে আমরা ট্রিটমেন্ট কি দেবো? এমন একটা অ্যান্টিবায়োটিক্স দেবো যার এটিপিক্যাল কভারেজ আছে। তো কোন অ্যান্টিবায়োটিক্স এটিপিক্যাল কভারেজ আছে? ডক্সাইক্লিন। হ্যাঁ, 3টা শ্রেণীর এটিপিক্যাল কভারেজ আছে, 3 শ্রেণীর অ্যান্টিবায়োটিক্স এটিপিক্যাল কভারেজ আছে। এখন 3 শ্রেণী কি কি? মাইক্রোনিক, হ্যাঁ, ম্যাক্রোলিডস গ্রুপের আছে, একবার সবসময় মুখের আগে রাখতে হবে কোনটা কোনটা আছে। আর কিছু মনে রাখতে না পারলে দুটো অবশ্যই মনে রাখেন, ডক্সাইক্লিন, এজিথ্রোমাইসিন। প্রেগন্যান্ট হলে এজিথ্রোমাইসিন, নন প্রেগন্যান্ট ডক্সাইক্লিন। শেষ। ডক্সাইক্লিন 100 মিলি, বিকজ ইট হ্যাজ এটিপিক্যাল কভারেজ। ডক্সাইক্লিন দিতে হলে কি করবেন? সকালে মানে খাওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এটা একটু মাথায় রাখবেন। যে ইরিটেশন করতে পারে, এটা আগে একটু বলে দিবেন, কাউকে এটা নাউসিয়া হতে পারে। তাহলে ডোজ অফ সেফটিএক্সন ইউটিআই, ইন্ডিকেশন ফর কমপ্লিকেটেড ইউটিআই। এখন ধরেন পেশেন্ট হসপিটালে ভর্তি হলো, তাকে আপনি সেফটিএক্সন দিতে চাচ্ছেন, তাহলে ডোজ মানে 2 গ্রাম করে দিবেন, ওয়ান্স ডেইলি, দৈনিক একবার করে দিলেই হবে। সালমোনেলাতে যেরকম দৈনিক 4 গ্রাম ছিল, এখানে কিন্তু 4 গ্রাম লাগবে না, ম্যাক্সিমাম ডোজ লাগবে না, 2 গ্রাম দিলেই হবে। প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক্স, ধরেন একটা পেশেন্ট মানে অপারেটিভ প্রসিডিউরে যাচ্ছে, এখন আপনি তাকে যাতে করে অপারেশন করার সময় কি করা হয়, আমাদের স্কিন গুলোকে কি করা হয়? একটা ইনসিশন দেওয়া হয়, এরপরে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া হয়, সাবকিউটেনিয়াস টিস্যু সবগুলোতে ইনসিশন দেওয়া হয়। এবং স্কিনে নরমাল ফ্লোরা হিসেবে কি থাকে? স্টাফিলোকক্কাস অরিয়াস, এপিডার্মিডিস, মানে আদার স্ট্রেপ্টোকক্কাস, এগুলো সবগুলো স্কিনে নরমাল ফ্লোরা হিসেবে থাকতেছে। এখন যখন আপনার মানে বিচ অফ কন্টিনিউটি অফ নরমাল ব্যারিয়ার অফ স্কিন যখন হচ্ছে, যখন স্কিনে নরমাল ব্যারিয়ারটা আমরা ইনসিশন করার মধ্যে একটা মানে চেঞ্জ আনছি, তখন যে নরমাল যে ফ্লোরা গুলো আছে, এগুলো কিন্তু মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য এবং এগুলো মানে গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশনের জন্য একটা ভালো একটা ফেজ আছে। তখন এই যে অর্গানিজম যে নরমাল ফ্লোরা গুলো আছে, তারা তাদের জায়গায় স্থানান্তরিত করতে পারে, কিংবা যে জায়গায় আমি ইনসিশনটা দিয়েছি সেই জায়গায় তারা কলোনি ফর্মেশন করতে পারে। কারণ তাদের কথা ছিল তারা বডি নরমাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার তারা ক্ষতি করবে না, কিন্তু নরমাল স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ চলে আসলে তারা সেখানে কলোনি ফর্মেশন করবে। কলোনি ফর্মেশন করে স্টাফ অরিয়াস, স্টাফ এপিডার্মিডিস, এগুলো যদি কলোনি ফর্মেশন করে, তখন কি হয়? তখন সেখানের মধ্যে বয়েল হয়, অ্যাবসেস হয়, ইনফেকশন ডেভেলপ করে, হ্যাঁ, পাস ফর্মেশন করে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো? আমরা অপারেশনে যাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে আমরা একটা অ্যান্টিবায়োটিক্স আমরা দিয়ে দেবো। যখন আমরা অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেবো, তখন অ্যান্টিবায়োটিক্সের ডিউরেশন অফ অ্যাকশন মোটামুটি 8 থেকে 10 ঘন্টা এটা থাকবে। এই 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমার বডির মধ্যে একটা যে অর্গানিজম গুলো আছে, এগুলো যদিও ডিসপ্লেস হয়, মানে নিজ জায়গায় থাকতে তো আছে, ডিসপ্লেস হলেও এগুলো মানে প্যাথোজেনিক অর্গানিজম হতে পারবে না, ওটা প্রিভেন্ট করবে। এই অ্যান্টিবায়োটিক্সটা ওগুলোকে প্যাথোজেনিক অর্গানিজম থেকে প্রিভেন্ট করবে এবং দাস ইনফেকশন হওয়া থেকে প্রিভেন্ট করবে। এই কারণে প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক্সের গুরুত্ব অনেক বেশি। একটা জাস্ট যদি একটা কমন মনে রাখেন, সেফটিএক্সন দিলেই হবে। যদি সেফটিএক্সন মানে ব্রড স্পেকট্রাম কভারেজ আছে, গ্রাম পজিটিভ নেগেটিভ সবগুলো কভারেজ আছে। পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক্স হলো অ্যাবডোমিনের ক্ষেত্রে হলে আপনি সিপ্রোমেট্রো দিতে পারেন। স্কিনের মানে যদি আপনার ইয়াতে হয়, লিম্বের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি সেফিউরেক্সিন দিতে পারেন। আবার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে সিপ্রোমেট্রো না দিয়ে সেফটিএক্সন এবং মেট্রো দিতে পারেন। সিপ্রো এই কারণে বেস্ট যে এটা গ্রাম নেগেটিভের সাথে কিছুটা এটিপিক্যাল কভারেজ আছে। সিএস অর পেলভিক ক্যাভিটি কোনো অপারেশন অথবা গাইনোকোলজিক্যাল ওটিতে সিপ্রো মেট্রো বেস্ট। মেরোপেনেম যদি মেরোপেনেম দেয়, মেরোপেনেম দিবেই না এখানে, কিন্তু মেরোপেনেম হচ্ছে যে মানে পোস্ট অপারেটিভ যদি সেপসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে মেরোপেনেম দিবেন। মেরোপেনেম দিলে মেরোপেনেমের সাথে কি মেট্রোনিডাজল লাগবে? কেউ বলতে পারবেন? অ্যাবডোমিনাল সেপসিস না, লাগবে না, লাগবে না, কারণ মেরোপেনেমের নিজের গ্রাম পজিটিভ ভিতরে আছে। আছে। এখন এটার সাথে যদি আমরা আরেকটা এনারবি কভারেজ দিই, তাহলে এটা স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি কমে যাবে। পেডিয়াট্রিক অ্যান্টিবায়োটিক্স আজকে এটা অ্যাকচুয়ালি আলোচনা করা যাবে না, অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। পেডিয়াট্রিক অ্যান্টিবায়োটিক্স আমরা নেক্সট ক্লাসে পড়বো, ভাবছিলাম আগামীকালকে শেষ হয়ে যাবে। পেডিয়াট্রিক অ্যান্টিবায়োটিক্স একদিনে শেষ হবে না।